হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শ্বাসক্রিয়া এবং শ্বসন জুলজির 5 নম্বর অধ্যায় নিয়ে। এই অধ্যায়ের জন্য তোমাদের সিকিউ, এমসিকিউ, ক খ এই সব কিছুর জন্য যা যা লাগবে, যা যা ইম্পর্টেন্ট সব কিছু তোমাদের এখানে বেসিক সহ পড়ানো হবে, দেখানো হবে। দেন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এটা আলোচনা করা হবে। তোমরা নিজেরা পড়ার সময় যদি এই প্যাটার্নটা ফলো করতে পারো তাহলে নিশ্চিতভাবে এইচএসসিতে একটা সিকিউ এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। তো চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। তো এই চ্যাপ্টারটার নাম হলো শ্বাসক্রিয়া এবং শ্বসন। নাম শুনেই বুঝতেছো এটা হচ্ছে শ্বসনতন্ত্র রিলেটেড। এখানে তুমি দেখতে পাইতেছো আমাদের ফুসফুস, তাই না? এর হচ্ছে ফুসফুস, নিচে ডায়াফ্রাম, দেন হচ্ছে এখানে আমাদের ট্রাকিয়া আছে। তো এটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র। তো শ্বসনতন্ত্র কি এই জিনিসটা আমরা একটু ভেঙে শুরু করব। তার আগে আমরা দেখে নিই এটা আসলে শুরু হইতেছে কই থেকে। এই শ্বসনতন্ত্র জিনিসটা শুরু হয় আমাদের নাক দিয়ে। আমরা সবাই জানি নাক দিয়ে আমরা বাতাস নিই। তো নাক দিয়ে এটা শুরু হয়ে শেষ হয় এটা কোথায় গিয়ে? ফুসফুসে গিয়ে। তো আমরা একবারে শুরু থেকে দেখি, একবারে নাক থেকে। এই জিনিসটা তোমরা আগে দেখে নাও, তারপরে আমরা এখানে টিপিক্যাল যে পড়াশোনা আছে তার মধ্যে ঢুকবো। আগে বোঝা বেশি জরুরি। আচ্ছা, এখানে হইতেছে আমাদের মাথা দেখতে পাইতেছি, এখানে আমাদের নাক দেখতে পাবো। কিছু জিনিসপাতি আমরা সরাই দিই, তাইলে আমরা ক্লিয়ারলি দেখতে পাবো জিনিসগুলো। বোনস আমাদের লাগবে না, মাসেল থাকুক, লিগামেন্টস লাগবে না, ভেইন লাগবে না, আর্টারি লাগবে না, নার্ভও লাগবে না, রেসপিরেটরি ডাইজেস্টিভ থাকুক, এন্ডোক্রাইন থাকুক, লিম্ফেটিক লাগবে না, ইনফ্লুমেন্ট লাগবে না। আচ্ছা, এখন মোটামুটি জিনিসটা দেখে তুমি একটু বুঝবা। এটা হইতেছে আমাদের মুখ গহ্বর, তাই না? এখানে হইতেছে আমাদের মুখের গহ্বর ছিল, এটা হইতেছে আমাদের জিহ্বা, তাই না? এটা জিহ্বা। তাহলে এটা আমাদের মুখ গহ্বর, যেদিকে হচ্ছে আমরা খাবার খাই, মানে আমাদের মুখের এই ছিদ্রটা, ঠিক আছে? দেন হচ্ছে এটা হইতেছে নাকে তরুণাস্থি দেখতে পাইতেছ। নাকের হাড্ডি আমি সরাই দিছি, এখানে শুধু তরুণাস্থিটা দেখা যাচ্ছে। তো এই তরুণাস্থির এখানে দেখো দুইটা ছিদ্র আছে, সেই নাকের ছিদ্র। এই ছিদ্র দিয়ে বাতাস এই বরাবর আসে। এখানে হাড্ডি কিছু নিয়ে আসি, একটা ম্যান্ডিবল সরাই দিই, এগুলো সব দাঁত, কয়েকটা দাঁত সরাই দিই। আচ্ছা, এখন মোটামুটি একটা জিনিস স্ট্রাকচার দেখতে পাইতেছ। এটা হচ্ছে নাকের ছিদ্র ছিল, নাকের ভিতর দিয়ে এদিকে বাতাস ঢুকে, ঠিক আছে? বাতাস ঢুকে দেন হচ্ছে নাকের পিছনে এখানে দেখো ছিদ্র দেখতে পাইতেছো, এখানে কিছু। এই হচ্ছে সেই ছিদ্র, এই যে এইটা সেই ছিদ্র, এই ছিদ্র দিয়ে বাতাসটা বের হয়ে আসে পিছন দিয়ে। তো এই ছিদ্র তারপরে হইতেছে প্রবেশ করে এই জায়গাটায়, ঠিক আছে? তো আমরা যে ছিদ্র দিয়ে আমরা নাকের ভিতরে বাতাসটা নিতেছি এটাকে বলতেছি আমরা সম্মুখ নাসারন্ধ্র। নাসা বলতে আমরা নাককে বা নাসিকাকে বুঝাইতেছি, আর সম্মুখ বলতে সামনে বুঝাইতেছি। তো সামনের যে নাসারন্ধ্র বা সামনে যে নাকের ছিদ্র এটা কি বলতেছি আমরা? সম্মুখ নাসারন্ধ্র বা নাসিকা রন্ধ্র। তারপরে নাকের ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে, মানে এই রাস্তা দিয়ে বের হওয়ার আগে নাকের ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে ওইটাকে বলতেছি আমরা নাসা গহ্বর বা ন্যাসাল ক্যাভিটি। সেটা হচ্ছে একটা ফাঁকা জায়গা। আমরা হাড্ডি সরাই দিলে ওইটা আবার ভালো করে দেখতে পাবো, হাড্ডি একটু পরে সরাই দিয়েছি। আর এটার পিছনে যে ছিদ্রটা দেখতে পাইতেছো, এখানে যে ছিদ্র দিয়ে এই বাতাসটা এই গলার এই জায়গাটায় আসতেছে, এই পশ্চাৎ নাসারন্ধ্র এটার নাম। এটার যে ছিদ্রপথ আছে, যেই ছিদ্রপথ দিয়ে বাতাসটা বের হয়ে এই গলার ভিতরে আসতেছে সেটাকে বলি দিতেছি আমরা কোয়ানা। কি বলি? কোয়ানা, ঠিক আছে? এখন আমরা হাড্ডিটা সরাই দিয়ে আবার দেখি। তো এখানে নাক দিয়ে বাতাস ঢুকছে, ঢুকে এই বরাবর এই জায়গাটায় আসছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটাকে বলে দিতেছি আমরা গলবিল। তো গলবিলের আবার কয়েকটা অংশ আছে। নাকের পিছনে যে অংশটুকু আছে, এই যে এতটুকু, যেখানে ওই যে পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে বাতাসটা আসলো, ওইটাকে বলতেছি হচ্ছে আমরা নাসা গলবিল। কি গলবিল? নাসা গলবিল। তারপরে দেখো এটা হচ্ছে আমাদের মুখ গহ্বর, তাই না? তো এখানে মুখ গহ্বরের পেছনে যে অংশটুকু থাকবে, এই গলবিলের যে অংশটুকু আছে মুখ গহ্বরের পিছনে, এটাকে বলতেছি আমরা ওরোফ্যারিংস বা তোমার মুখ গহ্বর সংলগ্ন তোমার ফ্যারিংসের অংশ বা গলবিলের অংশ। দেন এরপরে আছে হচ্ছে আমাদের ল্যারিংস বা স্বরযন্ত্র। এই স্বরযন্ত্রের পিছনে যে ফ্যারিংসের অংশ বা আমাদের যে গলবিলের অংশ সেটাকে বলি হচ্ছে আমরা ল্যারিঙ্গোফ্যারিংস। তো এই নামগুলো না জানলে হবে, তুমি জাস্ট নাসা গলবিল বা ন্যাসোফ্যারিংস এই নামটা খেয়াল রাখো, যে এটা নাসা ছিদ্র বা তোমার পশ্চাৎ নাসারন্ধ্র এটার পিছনে অবস্থিত, তাই জন্য এটা কি বলতেছি আমরা নাসা গলবিল, আর এটা হচ্ছে গলবিলেরই একটা অংশ। তাইলে দেখো বাতাসটা নাক দিয়ে ঢুকলো, ঢুকে দেন এই নাসা গলবিলে গেছে। নাসা গলবিল দিয়ে কই যাইতেছে এটা? এই নাসা গলবিল, তারপরে মুখের পিছনে যে মুখ গলবিল, তারপরে হইতেছে এখানে ল্যারিঙ্গোফ্যারিংস বা
স্বরযন্ত্রের পিছনে যে গলবিলের অংশ। তো এই জিনিসটা নাক দিয়ে প্রবাহিত হয়ে এই পর্যন্ত আসলো, দেন এটা ঢুকতেছে তোমার এই স্বরযন্ত্রের ভিতরে। স্বরযন্ত্র কি বা ভোকাল কর্ড কি এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি, আমরা শ্বসনযন্ত্রের আরেকটা ছবি দেখব, তো ওইখানে আমরা এটা আলোচনা করব। আপাতত জাস্ট দেখো বাতাসটা নাক দিয়ে এসে এর ভিতরে ঢুকতেছে, ঠিক আছে? কিভাবে ঢুকতেছে না ঢুকতেছে এটা হচ্ছে আমরা আলোচনা করতেছি। তো আমাদের এতটুকু বোঝা শেষ মুখ থেকে কিভাবে বাতাস গলায় আসতেছে। এখন আমরা আমাদের ফুসফুস সহ যে ছবিটা আছে এটা হচ্ছে আমরা দেখব। তো এই সেই হইতেছে স্বরযন্ত্র বা ল্যারিংস, যেটার কথা তখন আমরা বলতেছিলাম যে গলার ভিতর দিয়ে গলবিল হয়ে বাতাসটা এখানে আসতেছে। তো এখানে বাতাসটা ঢুকে কোন দিক দিয়ে, এখানে দেখো একটা ফাঁকা ছিদ্র আছে। এখানে যদি আমরা কিছু জিনিস আলাদা করে নিই, রেসপিরেটরি জাস্ট আলাদা করে দিই, এগুলো সরিয়ে দিই। ঠান্ডা লাগছে এর মধ্যে ক্লাস নিতে, যে গলা বারবার খুব খুব করতেছে, সাউন্ডের প্রবলেম হইতেছে। আচ্ছা, এখানে এই জিনিসটাকে আমরা বলছি আমাদের স্বরযন্ত্র বা ল্যারিংস, ঠিক আছে? এখন এই জিনিসটা হচ্ছে আমরা একটু ভালো মতন পড়াশোনা করব। এটার মধ্যে বেশ কিছু কার্টিলেজ বা তরুণাস্থি আছে, ঠিক আছে? এটার সামনে যে করুণাস্থি আছে, এই তরুণাস্থির নাম হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। মানে হইতেছে এই যে ছেলেদের এখানে গলা একটা অংশ উঁচা হয়ে থাকে না, ওইটা আসলে থাইরয়েড কার্টিলেজেরই অংশ। থাইরয়েড কার্টিলেজের এই অংশটা ওইটা অ্যাকচুয়ালি এইখানে যেটা আমরা ফিল করি, এটার একটা নাম কি দিয়ে আছে, অ্যাডামস অ্যাপেল, ঠিক আছে? অ্যাডামস অ্যাপেল এটা। দেন হচ্ছে এখানে আরও কিছু তরুণাস্থি আছে, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। দেন হচ্ছে এখানে আছে ক্রিকয়েড কার্টিলেজ। দেন এখানে তুমি পাইতেছো এপিগ্লটিস, এটাও একটা কার্টিলেজ। দেন এখানে হইতেছে তোমার বইয়ে কয়েকটা নাম দিয়ে আছে, অ্যারিটিনয়েড, এরকম কিছু। এগুলো তুমি এই যে এখানে পাবা। এখানে আছে হচ্ছে কর্নিকুলেট, দেন হচ্ছে উপরে কুনিফর্ম আছে, দেন হচ্ছে এর নিচে এই জায়গায় আছে হচ্ছে অ্যারিটিনয়েড। তো এগুলো হইতেছে এখানকার তরুণাস্থি, ঠিক আছে? তরুণাস্থিগুলো চেনা গেল। তো এই তরুণাস্থিগুলো তোমার এই ষড়যন্ত্রের স্ট্রাকচারটা তৈরি করে। এর পাশাপাশি এখানে কিছু মাসেল থাকে বা পেশি থাকে। পেশিগুলো এই দেখো লাল কালারের, ঠিক আছে? এগুলো হচ্ছে সেই পেশিগুলো যেগুলো ষড়যন্ত্রের পেশি বা ভোকাল কর্ড আমরা বলে থাকি। এগুলো কি করে, কন্টিনিউয়াসলি সংকুচিত প্রসারিত হয়। তো কন্টিনিউয়াসলি সংকুচিত প্রসারিত হইলে কি হয়, এখানে দেখো একটা ছিদ্র আছে, এই এপিগ্লটিস, এটা যদি আমরা সরাই দিই, এখানে লিগামেন্টটাও সরাই দিই, দেন আমরা এখানে দেখো একটা ছিদ্র দেখতে পাইতেছি, তাই না? এই হচ্ছে সেই ছিদ্র, যে ছিদ্র দিয়ে বাতাসটা বের হয়। সেই বাতাসটা ইউজ করেই তো আমরা কথা বলি, তাই না? এখন ওই বাতাসটাকে এই পেশিগুলো বিভিন্নভাবে কম্পিত হয়ে বাতাসটাকে নিজে নিজে কম্পিত করে ফেলে। এখন ওই বাতাসের কম্পনটাই সাউন্ড হিসেবে বা শব্দ হিসেবে আমরা শুনি। তো এই ভোকাল কর্ডের যে পেশিগুলো আছে এগুলোর নড়াচড়ার কারণে বা এগুলোর সুনির্দিষ্ট কম্পনের কারণে আমরা শব্দ উৎপন্ন করতে পারি। আচ্ছা, ওইটা গেল ভোকাল কর্ড। তো ভোকাল কর্ড বা স্বরযন্ত্র এই আর কি পড়াশোনা। তো এখানে দেখো এই ছিদ্র বা এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটাকে ঢেকে কে রাখছিল, এখানে ছিল এপিগ্লটিস, তাই না? তো এপিগ্লটিস এই রাস্তাটার পাহারাদার বা এটাকে পাহারা দেয়। এখন এটা পাহারা দেওয়ার কী জন্য দরকার, এটা হচ্ছে আমরা এটাকে যদি ডাইজেস্টিভ সিস্টেমের সাথে বা আমাদের পরিপাকতন্ত্রের সাথে তুলনা করি তাহলে বুঝতে পারবো। আমাদের যে ষড়যন্ত্র আছে তার নিচে যে ট্রাকিয়া আছে, এর পিছন দিয়ে একটা খাদ্যনালী যায়, যেটাকে বলে দিচ্ছি আমরা অন্ননালী, তাই না? তো অন্ননালীটা এই বরাবর যায়, যেটা হইতেছে মুখ থেকে খাবার নিয়ে যায়। তো আলটিমেটলি এর পিছন দিয়ে খাদ্যনালী বা অন্ননালী যাইতেছে। তো খাদ্যগুলা যদি ভুল করে এই বরাবর চলে আসে তাইলে এটা তোমার ফুসফুসে চলে যেতে পারে। তো আলটিমেটলি এটা একটা রেসপিরেটরি প্রবলেম তৈরি করবে। তো এটা যেন না হয় এই জন্য এখানে পাহারা দেয় এপিগ্লটিস। এপিগ্লটিস কি করে, এপিগ্লটিস এই ছিদ্রপথটা যখন আমরা খাই তখন এটাকে বন্ধ করে রাখে। এখন এটাকে বন্ধ করে রাখলে কি হবে, খাদ্যটা শ্বাসতন্ত্র বা শ্বসনতন্ত্রের মধ্যে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে? তাইলে ওইটা যেদিক দিয়ে যাইতেছিল, মানে আমাদের যে খাদ্যনালী যেদিক দিয়ে যাইতেছিল ওই বরাবরই এটা চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এতটুকু গেল আমাদের ষড়যন্ত্র নিয়ে পড়াশোনা। এখন এই ষড়যন্ত্রর আগ পর্যন্ত আমরা যে অংশগুলো পাইছি, আমাদের নাসারন্ধ্র, দেন নাসা গহ্বর, গলবিল, দেন ষড়যন্ত্র ইটসেলফ, এই সবগুলা জিনিসপাতি মিলে আমরা বলি আমাদের বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। এরপর থেকে শুরু হবে বায়ু পরিবহন অঞ্চল, ঠিক আছে? তাইলে আমাদের শ্বসনতন্ত্র এই জিনিসটার মধ্যে বেশ কিছু অর্গান আছে। এই অর্গানগুলোর মধ্যে আমাদের প্রথম দিকে যেগুলো আছে, মানে শ্বাসতন্ত্রের মধ্যে আমরা তরুণাস্থি যেটা পাইতেছি এখানে, আমাদের ভোকাল কর্ড বা ষড়যন্ত্র, এটার আগ পর্যন্ত যা আছে সবগুলো হইতেছে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের মধ্যে পড়ে। তারপরের থেকে শুরু হবে বায়ু পরিবহন অঞ্চল। তো বায়ু পরিবহন অঞ্চলে প্রথমে পাইতেছি আমরা হচ্ছে এটা ট্রাকিয়া।
ট্রাকিয়ার পিছনের অংশ আগে দেখাই দিচ্ছি, কারণ সবাই ভাবে এটা গোল পাইপের মতো, কিন্তু সামনের দিক থেকে এটা এরকম, পিছনের দিক থেকে এটা ফ্ল্যাট। এই দেখো, এটা হইতেছে পিছনের দিক থেকে ফ্ল্যাট, ঠিক আছে। এই জন্য তোমাদের বইয়ে একটা কথা বলা আছে ট্রাকিয়ার ব্যাপারে, যে এটা সি শেপড কার্টিলেজ দ্বারা তৈরি, মানে সি আকৃতি, মানে এটা হচ্ছে সি শেপ হয় না, তো এই সি আকৃতির তরুণাস্থি দ্বারা এটা তৈরি। তো ওই জন্যে মাঝখানে এতটুকু গোল থাকে আর এখানে এতটুকু ফ্ল্যাট থাকে, সমান থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে তরুণাস্থির সংখ্যা কতগুলো, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, 15 থেকে 20টা তরুণাস্থি এখানে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখান থেকে বাতাস পরিবহন হইতেছে, তারপরে দেখো এই জিনিসটা কি হইতেছে, এখান থেকে আমরা যদি ফুসফুস সরাই দিই তাইলে আমরা এই জিনিসটা একটু ভালো মতন দেখতে পাই। ফুসফুসের বাইরে এখানে এই ট্রাকিয়াটা এসে দুই ভাগে ভাগ হয়ে গেছে, এই জায়গায় এসে এটা ডান আর বাম দুই দিকে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তো এই ট্রাকিয়া ভাগ হয়ে যে জিনিসগুলো তৈরি করে এদেরকে বলে হইতেছে আমরা ব্রঙ্কাস। তো ডান দিকে যেটা আছে ডান ব্রঙ্কাস, বাম দিকে যেটা আছে বাম ব্রঙ্কাস, এটা হচ্ছে ডান ব্রঙ্কাস, এটা হচ্ছে বাম ব্রঙ্কাস, ঠিক আছে। ছবিতে যা দেখতেছো আর তোমার যেটা ওইটা হইতেছে দিকগুলো উল্টা হবে, ঠিক আছে, এটা খেয়াল রেখো। ভাই বোনে যে আমি এটারে কেন ডান বলতেছি, এটা আসলে ডান, তুমি যখন দাঁড়াবা এইখানে উল্টা দিকে তখন তোমার ওইটা ডান হয়ে যাবে আর কি। তো এটা ডান ব্রঙ্কাস, এটা বাম ব্রঙ্কাস। দেন এই ব্রঙ্কাসগুলো আরও ছোটো ছোটো ভাগে ভাগ হইতে থাকবে, ভাগ হইতে 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 এটা একবারে শেষে যে একটা বায়োথলি তৈরি করবে, যেটাকে আমরা বলি অ্যালভিওলাস বা অ্যালভিওলি। আচ্ছা, এখন এখানে হইতেছে ভাগগুলা কেমন হইতেছে, এখানে প্রথমে যে ব্রঙ্কাসগুলো তৈরি হইলো এদেরকে বলি হইতেছে আমরা প্রাইমারি ব্রঙ্কাস। এরা করে কি, দুই পাশে দুইটা ভাগ হয়, দুই পাশে দুইটা ফুসফুস বা লাং থাকে, দুইটার মধ্যে দুইজন ঢুকে যায়, ঠিক আছে। তো দুই পাশে দুইজন চলে গেল, তাইলে দুইটা প্রাইমারি ব্রঙ্কাসের কাজ এতটুকু। দেন প্রাইমারি ব্রঙ্কাসটা এই ফুসফুসে ঢুকার পরে আরও কয়েকটা ভাগে ভাগ হয়। এখন কতগুলো ভাগে ভাগ হয়, কেন ভাগ হয়, এটা হইতেছে আমরা ফুসফুসের ভাগগুলো দেখে নিয়ে তারপরে আমরা এটা পড়বো। তো আমরা আবার ফুসফুসটাকে ফেরত নিয়ে আসি। তো আমাদের ফুসফুস দুইটা, একটা ডান এবং বাম, কিন্তু দুইটা সেম টু সেম না, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তো এটা হচ্ছে আমাদের ডান ফুসফুস। তো ডান ফুসফুসের মধ্যে থাকে 3টা খণ্ড, ঠিক আছে। কয়টা খণ্ড, 3টা। তো 3টা খণ্ডর মধ্যে উপরে একটা, মাঝখানে একটা, নিচে একটা। এই খণ্ডগুলো ভাগ হয়েছে কি দ্বারা, ফিসার দ্বারা। ফিসারগুলো কীরকম দেখতে, এই দেখো এখানে হচ্ছে কিছু খাঁজ বা লাইনের মতো জিনিস দেখতে পাইতেছো। এই খাঁজ বা লাইনের মতো জিনিসগুলো কি হইতেছে আমরা বলি ফিসার। তো এটা হইতেছে ডান ফুসফুসে থাকে হচ্ছে দুইটা, এই যে একটা, দেন এই যে আরেকটা, ঠিক আছে। এগুলোর নাম আছে হরিজন্টাল ফিশার, অবলিক ফিশার, ওগুলোর নাম আমাদের লাগবে না। আমরা জাস্ট খেয়াল করব এখানে যে খাজ আছে বা এই যে ফিশার আছে, এটার উপরের অংশ যে অংশটুকু আছে এটাকে বলতেছি আমরা আপার লোব, দেন মাঝখানে মিডিল লোব, দেন হচ্ছে লোয়ার লোব, ঠিক আছে। 3টা খণ্ড। দেন আমরা যদি বাম ফুসফুসে দেখি, বাম ফুসফুসে দেখো একটাই খালি খাজ আছে বা একটাই ফিশার আছে, এটার উপরে হইতেছে আপার লোব, নিচে হচ্ছে লোয়ার লোব। তাইলে বাম ফুসফুসে 2টা খণ্ড, ডান ফুসফুসে 3টা খণ্ড। এই জন্য ডান ফুসফুসটা আকৃতিগতভাবে বাম ফুসফুস থেকে বড় হয়, ঠিক আছে। বাম ফুসফুস থেকে ডান ফুসফুসটা আকৃতিগতভাবে বড় হবে। এর বাইরে তোমার এই যে ফুসফুসটা আছে, এখানে তুমি আরেকটা জিনিস দেখতে পাবা, সেটা হইতেছে হৃৎপিণ্ড, ঠিক আছে। এই দুইজনের মাঝখানে থাকে হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড আনার কারণ হইতেছে দেখো, এই হৃৎপিণ্ড আমরা জানি বুকের বাম দিকে থাকে, তাই না। এটা যদি ফুসফুসের দিকে বা ফুসফুসের মাঝখানে থাকে, তো এটা বাম দিকে থাকলে কি হবে, এই জিনিসটা তোমার ফুসফুসটাকে একটু চেপে দেবে। এটা দেখো শীর্ষটা বাম দিকে আছে, তো বাম ফুসফুসটা এর কারণে একটু চাপ খেয়ে যায়। চাপ খেয়ে যাওয়ার ফলে কি হয়, এখানে দেখো এই ডান ফুসফুস যেটা ছিল, ডান ফুসফুসটা এরকম সোজা, এর বর্ডারটা দেখো, মানে এর ধার বা এর প্রান্তটা দেখো, এটা সোজা, এর প্রান্তটা দেখো এটা এরকম করে যায়, এইভাবে ভাঁজ হয়ে গেছে, তাই না। তো আলটিমেটলি এইটা প্লেন, বাট এটা প্লেন না, ঠিক আছে। এটা প্লেন বা এটা প্লেন না, এটা প্লেন না হওয়ার কারণ হলো বাম দিকে ফুসফুস থাকে, সরি বাম দিকে হৃৎপিণ্ড থাকে, তো বাম ফুসফুসটা এরকম প্লেন হইতে পারে না। তো এইখানে যে বাঁকা জায়গাটা তৈরি হয় এটাকে বলি হচ্ছে আমরা কার্ডিয়াক নচ, ঠিক আছে। এটা এক্সট্রিম লেভেলের জ্ঞান, এটা তোমার লাগবে না, জাস্ট মনে রাখো যে বাম ফুসফুসে এখানে এরকম একটা খাজ থাকে, আর এটার মধ্যে 2টা খণ্ড, এটার মধ্যে 3টা খণ্ড, ঠিক আছে। এর বাইরে হইতেছে তোমার শ্বসনতন্ত্রের উপর একটা ছোট ভিডিও দেওয়া আছে, যে ডান ফুসফুসে কীভাবে কী জন্য ইনফেকশন বেশি হয়, বাম ফুসফুসে কেন কম হয়, দেন হচ্ছে হৃৎপিণ্ড আর ফুসফুস কীভাবে সম্পর্কে থাকে, এগুলো এক্সপ্লেন করে, ওগুলো তুমি চ্যানেলে পেয়ে যাবে, ওগুলো তুমি আলাদা করে দেখে নিও। আজকের ভিডিওতে ওগুলো আলোচনা করব না, ওগুলো করতে গেলে আরও বেশি সময় লাগবে। তো আমাদের হচ্ছে ফুসফুসের 3টা খণ্ড দেখা হইল, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা একটু খাতা কলমে পড়াশোনা করি। তো খাতা কলমে পড়াশোনা করলে আমরা হইতেছে এখানে ব্রঙ্কাসের যে ভাগগুলো আছে এগুলো হচ্ছে ফার্স্টে আলোচনা করে নেব, দেন হচ্ছে আমরা ধীরে ধীরে এটা একেবারে ব্রেকডাউন করে ফেলবো, ঠিক আছে। তো ফার্স্টে আমরা দেখি আমাদের ছিল কি, একটা ট্রাকিয়া, তাই না।
তো আমাদের হচ্ছে ইনিশিয়ালি একটা ট্রাকিয়া ছিল, ট্রাকিয়া এসে কি হইলো, দুই ভাগে ভাগ হয়ে গেল, একটা ডান একটা হইতেছে বাম। তো এটা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস। আর এটা হইতেছে ডান, এই পাশে যা যা আসবে সব কিছু হচ্ছে ডান, এই পাশে যা যা আসবে সব কিছু হচ্ছে বাম, ঠিক আছে। তো এটা দুই ভাগে ভাগ হয়েছে। এখন এই জিনিসটা আঁকানোর সুবিধার্থে আমি এরকম দুই লাইন দিয়ে দেখাবো না, আমি জাস্ট এক লাইন করে দেখাবো, ঠিক আছে। তো এখানে এই ব্রঙ্কাসটা এসে এখানে তো তিনটা লোব আছে, ডান ফুসফুসে তিনটা লোব ছিল না, তো আলটিমেটলি এর তিনটা লোবে একটা করে শাখা দিতে হবে। তো একটা শাখা দিল উপরের লোবে, একটা শাখা দিল মাঝখানের লোবে, আরেকটা শাখা দিল তোমার নিচের লোবে, ঠিক আছে, তিনটা শাখা দিল। এখন ডান পাশে তো তিনটা গেল, বাম পাশে কয়টা হবে, বাম পাশে তোমার লোব ছিল কয়টা, দুইটা, তাই না, বাম ফুসফুসে দুইটা লোব ছিল, তো পাইলে এখানে তোমার দুইটা ভাগে ভাগ হবে প্রাইমারি ব্রঙ্কাস, একটা উপরে একটা নিচে। তাইলে এই যে ব্রঙ্কাসগুলো তৈরি হইলো এখানে, এইগুলো কোথায় যাইতেছে, লোবে যাইতেছে, তাই না, ফুসফুসের যে লোব ছিল লোবের ভিতরে যাইতেছে। তাই জন্য এদেরকে বলবো হচ্ছে আমরা লোবার ব্রঙ্কাস। কি ব্রঙ্কাস বলবো, লোবার ব্রঙ্কাস। এখন প্রাইমারির পরে কি আসে, প্রাইমারির পরে আসে সেকেন্ডারি, তাই না। তো লোবার ব্রঙ্কাসের আরেকটা নাম আমরা বলতে পারি যে সেকেন্ডারি ব্রঙ্কাস। কি বলতে পারি, সেকেন্ডারি ব্রঙ্কাস। আচ্ছা, লোবার ব্রঙ্কাস সেকেন্ডারি ব্রঙ্কাস গেল, তাইলে এখানে তিনটা, ওই বাম পাশে দুইটা। এখন এই যে লোব তিনটা পাইরা, এই লোব কি আর ছোট ছোট ভাগে ভাগ হয় না, অবশ্যই ছোট ছোট ভাগে ভাগ হয়। এগুলো হইতেছে এরপরে কিছু সেগমেন্টে ভাগ হয়, ঠিক আছে, এই সেগমেন্টগুলোতে ভাগ হবে। এখন সেগমেন্টগুলো হচ্ছে তোমার দুইটা ব্রঙ্কাসের মধ্যেই থাকে। তো এই জিনিসগুলো ধরো হচ্ছে আমি এখানে যদি ফুসফুসটা আঁকি, তো এটা ধরো এটার উপরের লোব ছিল, এটা ধরো এর নিচের লোব ছিল, মাঝখানের লোব ছিল, আর এটা হচ্ছে নিচের লোব। তো এই যে প্রত্যেকটা লোব, এই লোবগুলোই বিভিন্ন সেগমেন্টে ভাগ হয়ে থাকে, ঠিক আছে। অন্য কালার দিয়ে দেখাই একটা, এটা ধরো এরকম তিনটা সেগমেন্টে ভাগ হয়ে আছে, এটা ধরো কিছু সেগমেন্টে ভাগ হয়েছে, এটা সেগমেন্টে ভাগ হয়েছে, এরকম হচ্ছে 10টার মতো সেগমেন্টে প্রত্যেকটা ফুসফুস ভাগ হয়ে থাকে। তো আলটিমেটলি প্রত্যেকটা লোবের মধ্যে কিছু সেগমেন্ট থাকে। তো এই যে লোবার ব্রঙ্কাস যারা একটা লোবকে সাপ্লাই দিতেছে, তারা এরপরে এই সেগমেন্টগুলোতে ঢুকবে, তাইলে এরা কি হবে, যতগুলো সেগমেন্ট আছে ওই অনুযায়ী ভাগ হবে। তাইলে যদি এখানে তিনটা সেগমেন্ট থাকে, তাইলে এখানে হচ্ছে ডিভিশনগুলো কেমন হবে, এখানে হইতেছে একজন যাবে হইতেছে উপরে, একজন যাবে হইতেছে এখানে, তাহলে দেখো তিনজন তিন জায়গায় চলে গেল। তো এই যে ব্রঙ্কাসগুলো এখন তৈরি হইলো এই লোবের ভিতরে সেগমেন্টে গিয়ে, এগুলোকে বলবো হচ্ছে আমরা সেগমেন্টাল ব্রঙ্কাস। কি বলতেছি আমরা এগুলোকে, সেগমেন্টাল ব্রঙ্কাস। তো এরা হইতেছে কি সেগমেন্টাল। এখন সেকেন্ডারির পরে কি আসে, সেকেন্ডারি পরে আসে হইতেছে তোমার টারশিয়ারি, ঠিক আছে, সেগমেন্টালে কে তাইলে আমরা বলতে পারি টারশিয়ারি, টারশিয়ারি ব্রঙ্কাস। এরপরে তোমার এই লোব যেগুলো আছে, লোব আরো অনেক ছোট ছোট ভাগে ভাগ হয়ে থাকে, ওগুলোকে আমরা আরেক কথায় লোবিউলো বলে থাকি। যে কোনো নামের শেষে যদি উল থাকে, নামের শেষে যদি উল থাকে, ইংলিশে যদি এরকম উল বা উল এরকম কিছু থাকে, তাহলে এটা বোঝা হইতেছে ছোট। যেরকম আমরা বলে থাকি কি লোভ, লোভ হইতেছে একটা বড় জিনিস। দেন লোবিউল যদি বলি তাহলে বলবো যে লোভের ছোট ভাই, মানে লোভের একটা ছোট ভার্সন লোবিউল, ঠিক আছে। তাইলে লোভ অ্যান্ড লোবিউল একটা আরেকটার ছোট ভার্সন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে এরপরে আসো তোমার হচ্ছে এই যে ব্রঙ্কাসগুলো গেল, এগুলোকে আমরা বলতেছি তাইলে সেগমেন্টাল ব্রঙ্কাস। এখন সেগমেন্টাল ব্রঙ্কাস আরও ছোট ছোট ভাগে ভাগ হইতে থাকবে, ভাগ হইতে 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 এটা দুইটা ব্রঙ্কিওলে পরিণত হবে, সেগুলো হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কিওল এবং রেসপিরেটরি ব্রঙ্কিওল বা শ্বসন ব্রঙ্কিওল। এখানে অ্যাকচুয়ালি আরও মাঝখানে ভাগ আছে, তোমাদের বইয়ে প্রান্তীয় আর শ্বসনের কথা বলা হয়েছে, তাই জন্য আমি এইটাই কভার করে যাব, আর কোনো ঝামেলার মধ্যে যাব না। তো এখানে এই ব্রঙ্কাসটা আলটিমেটলি আরও ভাগ হইতে 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 পরিণত হবে কি প্রান্তীয় ব্রঙ্কিওল। আচ্ছা এখন বলো যে ভাইয়া এতক্ষণ তো ব্রঙ্কাস ছিল, এখন ব্রঙ্কিওল হইলো কেন। এখন ব্রঙ্কিওল জিনিসটাকে আমরা ভাঙি, ব্রঙ্কিওল আর ব্রঙ্কাসটা কি ছিল, ব্রঙ্কাস। তো দেখো এটার নামে শেষেও আমরা হইতেছে ওল লাগাই দিছি, তাই না। তাইলে
এই ব্রঙ্কাসের ছোট ভাই হইতেছে ব্রঙ্কিওল। তার মানে বুঝাইতেছে কি, ব্রঙ্কাস ছিল জিনিসটা হইতেছে ধরো এরকম মোটা ছিল, তারপরে এটা হইতেছে আরো ছোট ছোট ভাগে ভাগ হইতেছে, তাইলে হইতেছে এই জিনিসগুলো আরো ছোট ছোট হইতে থাকবে, তাই না? তো আলটিমেটলি এই জিনিসটা ছোট হইতে 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 অনেক ছোট হয়ে গেছে যখন, তখন এটাকে আমরা বলতেছি ব্রঙ্কিওল, তখন আর এটা ব্রঙ্কাস নাই। ঠিক আছে, তো প্রান্তীয় ব্রঙ্কিওল পাইলাম। প্রান্তীয় ব্রঙ্কিওলের পরে হচ্ছে আমরা পাবো শ্বসন ব্রঙ্কিওল। শ্বসন ব্রঙ্কিওল বা রেসপিরেটরি ব্রঙ্কিওল। ঠিক আছে, তাহলে ভাগগুলো বুঝছো কিভাবে ভাগ হইতেছে। এখন রেসপিরেটরি ব্রঙ্কিওল এটা তৈরি হওয়ার পরে এই জিনিসটা সাপ্লাই দিবে কারে? এই জিনিসটা যুক্ত থাকবে হইতেছে অ্যালভিওলাসের সাথে। ঠিক আছে, এই জিনিসটা যুক্ত থাকবে হচ্ছে অ্যালভিওলাসের সাথে। এখানে হইতেছে তুমি একটা ছবি দেখো, এই ছবিটা হইতেছে তোমাদের বই থেকেই নাও। এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখতেছি অনেকগুলো অ্যালভিওলের গুচ্ছ বা হইতেছে এরকম ফোলা ফোলা জিনিসের গুচ্ছ। এখানে হইতেছে রেসপিরেটরি ব্রঙ্কিওল যেটা আছে ওইটা দিয়ে বাতাস এখানে আসতেছে। ঠিক আছে, ওইটা দিয়ে বাতাস এখানে আসলো, দেন হচ্ছে এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো স্যাক তৈরি হয়েছে, যেটাকে বলতেছি আমরা অ্যালভিওলার স্যাক। এই জিনিসটা হচ্ছে একটা আঙ্গুরের থোকার মতো। আঙ্গুরের থোকার মতো বলতে কি বুঝাইতেছি, মানে ধরো একটা আঙ্গুরের থোকায় অনেকগুলো আঙ্গুর এইভাবে আছে, দেন এইখানে আরও অনেকগুলো আছে। এখন ইন্ডিভিজুয়ালি এরাও আঙ্গুর, আর সবাই মিলে একটা আঙ্গুরের থোকা তৈরি করছে, তাই না? তো এখানে দেখো ইন্ডিভিজুয়ালি অনেকগুলো গোল গোল বেলুনের মতো জিনিস আছে, আর সবাই একসাথে গুচ্ছ আকৃতিতে আছে। ঠিক আছে, তো সবাই যখন গুচ্ছ আকৃতিতে আছে, মানে একটা গোছার মতো আছে বা একটা আঙ্গুরের থোকার মতো আছে, তখন এটাকে বলতেছি হচ্ছে আমরা অ্যালভিওলার স্যাক। ঠিক আছে, এটা কি বলতেছি আমরা? অ্যালভিওলার স্যাক। অ্যালভিওলার স্যাক। এর ভিতরে আছে কি, এইগুলা ইন্ডিভিজুয়ালি এক একটা অ্যালভিওলাই বা অ্যালভিওলাস। ঠিক আছে, তাইলে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে বাতাসটা আলটিমেটলি ফুসফুসের মধ্যে আসতেছে এই অ্যালভিওলাইগুলোতে। এখন অ্যালভিওলের চারিদিকে এই যে এই জিনিসপাতিগুলো দেখতেছো কি, এগুলো হচ্ছে রক্তনালী। তো রক্তনালীর মধ্যে তোমার এখন গ্যাস এক্সচেঞ্জ হবে, রক্তের সাথে এখানে বাতাসের আদান প্রদান হবে। তো ওইটা কিভাবে হবে ওইটা হইতেছে আমরা একটু পরে ডিসকাস করব। আপাতত আমাদের শ্বসনতন্ত্র মোটামুটি একটা আইডিয়া আসলো যে আমাদের নাসা রন্ধ্র থেকে বাতাস ঢুকে কিভাবে আমাদের ফুসফুসে অ্যালভিওলাই পর্যন্ত জিনিসটা পৌঁছে যাইতেছে। ঠিক আছে, তাহলে এই যে জিনিসগুলো আছে এখানে, যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলো মিলে যে সিস্টেম বা তন্ত্র তৈরি করছে, এটাকে বলতেছি আমরা শ্বসনতন্ত্র। যে তন্ত্রের মাধ্যমে আমরা শ্বাস গ্রহণ করি এবং শ্বাস ত্যাগ করি, এবং যে গ্যাসগুলো গ্রহণ করি সেগুলোকে আমরা ইউটিলাইজ করি আমাদের দেহে। ঠিক আছে, তো আলটিমেটলি এই শ্বসনতন্ত্র আমাদের বেসিক ফান্ডামেন্টাল বোঝা শেষ। এখন আমরা এখান থেকে সিকিউ সলভ করার জন্য আমরা কিছু টপিক ধরে ধরে আলোচনা করা শুরু করি। তো এখানে আমি একটা স্লাইড ফার্স্টে এখানে দেখে ফুসফুসের কাজ নিয়ে, এটা তোমরা জাস্ট রিডিং করবে একবার, এমসিকিউর জন্য লাগবে, খ নম্বরে দিতে পারে। সো আলটিমেটলি এটা বুঝাবো না, জাস্ট তোমাদের ইম্পর্টেন্ট এটা, তাই জন্য বলার জন্য এই ছবিটা অ্যাড করে রাখছি। এখান থেকে বোঝানো তেমন কিছু নেই, জাস্ট রিডিং করে নিবা। দেন হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে অ্যালভিওলাসের গঠন দিয়ে। তো অ্যালভিওলাসের গঠন তো তুমি ফার্স্টে এখানে দেখে বুঝছো। এখন এই জিনিসটা আমরা আরও ভেঙে ফেলবো, আরও ভেঙে এটা ডিপে যাবো যে এটার মধ্যে অ্যাকচুয়ালি কী কী জিনিসপাতি দিয়ে এটা তৈরি আর এটা কিভাবে কাজ করে। তো এখান থেকে ধরো এই একটা গোল বেলুন রে তুমি হইতেছে বাইরে বের করে নিয়ে আসলা। তো আমার কাছে এই গোল বেলুনটা আছে, মানে একটা অ্যালভিওলাস আছে। ঠিক আছে, একটা গোল বেলুন বা একটা অ্যালভিওলাস আমার কাছে আছে। তো এটা ধরো সেই গোল বেলুন, আমার দুই হাত মিলে হইতেছে গোল বেলুনটা তৈরি হয়েছে। কলমটা রাখি, এটা হচ্ছে আমার গোল বেলুনটা তৈরি হয়েছে। ঠিক আছে, এখন এই জিনিসটা তুমি হইতেছে ধরো মাঝ বরাবর কেটে ফেললা, যে কোনো একটা বলকে তুমি মাঝ বরাবর কেটে ফেললা, এই বরাবর কেটে ফেললাম। কেটে ফেলার পরে আমি হইতেছে বাইরে থেকে যে অংশটা দেখতে পাবো, এরকম একটা ছবি দেখতে পাবো, তাই না? এখানে হইতেছে প্রাচীরের মধ্যে কি কি আছে ওইটা দেখতে পাবো, ভিতরে কি আছে এটা দেখতে পাবো। ওই ছবিটা হইতেছে এইটা, এই ছবিটা হইতেছে একটা অ্যালভিওলাস রে আমরা যখন কাটছি, কেটে ওর পাশ থেকে যখন দেখতেছি তখন হচ্ছে ওই জিনিসটা দেখতেছি। এইটা হচ্ছে তার প্রাচীর, এইটা তার প্রাচীর, আর আশেপাশে এগুলো হইতেছে এক একটা অ্যালভিওলাই। ঠিক আছে, এটাও অ্যালভিওলাই, এটা আরেকটা অ্যালভিওলাই, এটাও একটা অ্যালভিওলাই। ঠিক আছে, এরকম অনেকগুলো অ্যালভিওলাই আছে। যাই হোক, এখন হচ্ছে আমরা একটা অ্যালভিওলাসের গঠন দেখবো। এটা হচ্ছে একটা ফেমাস সিকিউ টপিক, এই চ্যাপ্টারে অনেকবারই আসছে। তো এই জিনিসটা একটু ভালো মতন বুঝবা। তো অ্যালভিওলাস যে জিনিসটা আছে এটার মধ্যে মূলত দুই ধরনের কোষ থাকে। দুই ধরনের কোষ কি কি? একটা হচ্ছে টাইপ 1 সেল, টাইপ 1
সেল বা টাইপ 1 কোষ, আরেকটা হচ্ছে টাইপ 2 সেল বা টাইপ 2 কোষ। তো টাইপ 1 সেল যেগুলো আছে এগুলো হইতেছে তোমার এই অ্যালভিওলাসের 90 থেকে 95% কম্পোজিশন করে, মানে 90 থেকে 95% এই টাইপ 1 সেল তৈরি করে অ্যালভিওলাসের, বাকি 5% তৈরি করে এই টাইপ 2 সেল। তো এই টাইপ 1 সেল যেগুলো আছে এগুলোকে বলি হইতেছে আমরা স্কোয়ামাস সেল। কি বলি এটাকে? স্কোয়ামাস সেল, স্কোয়ামাস কোষ। এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি স্কোয়ামাস এপিথেলিয়াম, তাইলে বেটার হয়। এপিথেলিয়াম মানে কি? এপিথেলিয়াম মানে হইতেছে আবরণী, যে এই জিনিসটা কোনো কিছুকে ঢেকে রেখেছে। তো এই স্কোয়ামাস এপিথেলিয়াম বলার কারণ হইতেছে এই যে আবরণ, এই আবরণের মধ্যে যে কোষগুলো আছে এগুলো হচ্ছে স্কোয়ামাস আকৃতির। স্কোয়ামাস মানে কি? স্কোয়ামাস মানে হলো মাছের আঁশ, ঠিক আছে? মাছের আঁশ, মাছের আঁশ মানে মাছের আঁশ মানে মাছের গায়ে যা লেগে থাকে, বাট এটার হচ্ছে স্পেশালিটি কি? এটা হচ্ছে খুব পাতলা হয়। তুমি মাছের আঁশ তো দেখছোই, তো মাছের আঁশ কেমন হয়? অনেক পাতলা হয় না, অনেক ফ্ল্যাট হয়। তো এটা অনেক পাতলা হয়, এটা পুরুত্ব অনেক কম। এখন পাতলা হইলে এখানে লাভ কি হয়? এখানে অ্যালভিওলাসের মধ্যে আমরা একটু আগে দেখছিলাম কি, এখানে চারিদিক দিয়ে রক্তনালী আছে, তাই না? তো রক্তনালী দিয়ে কি হয়? রক্তনালী দিয়ে এখানে গ্যাসের আদান প্রদান হয়। তো এই জিনিসটা যত পাতলা হবে তত ভালো গ্যাসের আদান প্রদান হইতে পারবে, যত পুরু হবে তত আদান প্রদান কম হবে। তো আদান প্রদান বাড়ানোর জন্য এখানে স্কোয়ামাস টাইপের এপিথেলিয়াম থাকে বা মাছের আঁশের মতো পাতলা কোষ দিয়ে এই অ্যালভিওলাস তৈরি হয়। তো এর ফলে কি হয়? এখানে ধরো বাতাস আছে, এই গ্যাসটা ইজিলি এখানে যে রক্তনালী আছে রক্তনালীর মধ্যে চলে যেতে পারে, ঠিক আছে? রক্তনালী অ্যাকচুয়ালি ওইখানে নেই, ওই পাশে তো অ্যালভিওলাসের মধ্যে দিয়ে দিস, এই যে এখানে রক্তনালী আছে, ঠিক আছে? এই রক্তনালীর মধ্যে এটা ইজিলি চলে যেতে পারে। তো পাতলা হওয়ার কারণ একটাই, যাতে ব্যাপন বা আদান প্রদান ভালো হয়। তাই জন্য এখানে কি থাকে? স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, ঠিক আছে? এখানে স্কোয়ামাস এপিথেলিয়ামগুলো কই আছে দেখো, এটা তোমরা যখন আঁকতে যাও অনেকে খেয়াল করো না, এই যে এগুলো হইতেছে স্কোয়ামাস এপিথেলিয়াম, এগুলো হইতেছে এক দেখো চ্যাপ্টা, আর এইটা হচ্ছে তার নিউক্লিয়াস। এখানেও একটা আছে, এই যে ঠিক আছে? এর সাথে দেখো এরা হচ্ছে চারিদিকে তৈরি করতেছে প্রাচীর। এর সাথে দেখো এখানে এসে একজন অ্যাটিপিক্যাল বস্তু এসে বসে গেছে। বললাম না এখানে হচ্ছে 90 থেকে 95% হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, বাকি 5%-এর মতো বা 10%-এর মতো তোমার সারফেক্টেন্ট সিক্রেটিং সেল বা সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ থাকে, যেটাকে বলি হচ্ছে আমরা টাইপ 2 সেল। তো এইখানে যিনি আছেন ইনি হচ্ছে সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ। তো এনার নামটা আগে লিখে নিই। টাইপ 2 সেল যেটা ছিল এটা কি বলতেছি আমরা? সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ। তো এনার বৈশিষ্ট্য কি? ইনি হচ্ছে সারফেক্টেন্ট নামে, সারফেক্টেন্ট বানানটা একটু দেখে নিও। সারফেক্টেন্ট কি লিখছি? আচ্ছা এখানে ফেক লিখছি, এটা ফেক হবে। যাই হোক এই জিনিসটা একটু খেয়াল করে নিও, ইংলিশে লিখে দিই এটা। সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ। তো সারফেক্টেন্ট হইতেছে ডিটারজেন্টের মতো একটা বস্তু। কিসের মতো? ডিটারজেন্ট লাইক সাবস্টেন্স। তো ডিটারজেন্ট করে কি? এটা হচ্ছে তরল পদার্থের সারফেস টেনশন কমায় দেয়। কি কমায়? তরল পদার্থের সারফেস টেনশন কমায় দেয়। সারফেস টেনশন তোমরা তো ফিজিক্সে পড়ছো, আশা করি মনে নাই, তো এই জন্য একবার বলি, এটা কি করে? সারফেস টেনশন কমায় দেয়। তো সারফেস টেনশন অ্যাকচুয়ালি কী ছিল? ওই তরল পদার্থের অণুগুলা যে শক্তি দিয়ে একটার সাথে আরেকটা যুক্ত থাকে বা একটার সাথে আরেকটা যুক্ত থাকার যে টেন্ডেন্সি, এটাকে বলি হচ্ছে আমরা সারফেস টেনশন। তো আলটিমেটলি তুমি যদি সারফেস টেনশন কোনো একটা তরল পদার্থের কমায় দাও, তাহলে ওই তরল পদার্থের যে অণুগুলো ছিল ওদের নিজেদের মধ্যে যুক্ত থাকার যে টেন্ডেন্সি, যে প্রবণতা, এটা কমে যাবে, তাই না? এখন যুক্ত থাকার টেন্ডেন্সি কমে গেলে কি হবে? এখানে তরল পদার্থ জমে থাকার যে প্রবণতা এটা কমে যাবে, তাইলে এখানে তরল পদার্থ অ্যাকুমুলেশন বা তরল পদার্থ জমা হওয়ার যে প্রবণতা এটা থাকবে না। তাইলে কি হবে? তোমার এই অ্যালভিওলাসের মধ্যে তরল পদার্থ জমা হইতে পারবে না। এখন তরল পদার্থ জমা না হইলে এখানে অ্যাকচুয়ালি ঠিকমতো তোমার শ্বসন প্রক্রিয়া চলতে থাকবে। এখন যদি তরল পদার্থ জমা হয় তাহলে কি হবে? এখানে এই ছবিটার মধ্যে আসো, এখানে দেখো একটা রক্তনালী আছে, রক্তনালী এটাকে ঘিরে রাখছে আর চারিদিকে হইতেছে তোমার কোষিক জালিকা, এর ভিতরে আছে কি? অ্যালভিওলাস। তো এই অ্যালভিওলাসটাকে যদি আমরা এইভাবে কল্পনা করি, ধরো পরের পৃষ্ঠায় যাই, এটা হচ্ছে অ্যালভিওলাস, এর চারিদিক থেকে হচ্ছে এগুলো আছে রক্তনালী।
তো এর মধ্যে রক্তনালী হচ্ছে এই বরাবর নিয়ে আসি। তো এর মধ্যে ধরো এখানে তরল পদার্থ জমে আছে, আর এখান দিয়ে এই বরাবর বাতাস আসতেছে, এই বরাবর এখানে হচ্ছে অক্সিজেন আসতেছে। এখন অক্সিজেন এই বরাবর তো ঢুকতে চাবে রক্তনালীর মধ্যে, বাট ঢুকতে কি পারবে? পারবে না। ঢুকতে পারবে এদিক দিয়ে, এদিক দিয়ে হইতেছে কোনো প্রতিবন্ধকতা নাই। তো অ্যালভিওলাসের মধ্যে যদি পানি জমতে থাকে তাইলে কি হবে? এটা হইতেছে শ্বসন প্রক্রিয়া চালাইতে পারবে না, তাইলে গ্যাসের আদান প্রদান হইতে পারবে না, বা তুমি যে বাইরে থেকে বাতাস নিতেছো ফুসফুসে, ওই বাতাসটা তোমার রক্তের মধ্যে মিশতে পারবে না। তো আলটিমেটলি অক্সিজেন নিয়ে লাভ হইতেছে না, এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে। তো আলটিমেটলি এই পানি জমা বন্ধ করে হইতেছে কি? সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ। তো আলটিমেটলি তোমার সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ যদি কাজ করা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? তোমার সারফেক্টেন্ট বা এই ডিটারজেন্টের মতো বস্তু এটা নিঃসরণ বন্ধ হয়ে যাবে। এখন এটা বন্ধ হয়ে গেলে কি হবে? এই তরল পদার্থের সারফেস টেনশন কমানোর জন্য তো আর কেউ থাকলো না, তাহলে কি হবে? তরল পদার্থের সারফেস টেনশন বেড়ে যাবে এবং এখানে তরল পদার্থ জমতে থাকবে, এবং তরল পদার্থ জমতে গেলে কি হবে? এখানে তোমার শ্বসন প্রক্রিয়া বিঘ্ন ঘটবে এবং শ্বসন প্রক্রিয়া ঠিক মতন হবে না। ঠিক আছে, এরকম কন্ডিশন আমরা দেখিয়ে দিচ্ছি নিউমোনিয়া। করোনার মধ্যেও আমরা সেম এই নিউমোনিয়া দেখতাম, এখানে তরল পদার্থ জমতো, ফলে শ্বসন প্রক্রিয়া হইতো না, রোগীর অক্সিজেন লেভেল কমে যেত, অক্সিজেন দেহের মধ্যে ঢুকতো না, এর ফলে অক্সিজেনের অভাবে রোগী মারা যেত। ঠিক আছে, এটা নিউমোনিয়ার ক্ষেত্রেও হয়ে থাকে। তো সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ খুবই গুরুত্বপূর্ণ একটা কোষ, এটা আমাদের বেঁচে থাকার জন্য খুবই জরুরি। এখন এটার উপর বেস করে একটা এমসিকিউ তোমাদের জানতে হয় যে 23 সপ্তাহ আর 24 সপ্তাহ, এটা নিয়ে অবশ্যই এটার মধ্যে ক্যাচাল আছে। যাই হোক, এখানে কথা হইল কি, এই সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ সারফেক্টেন্ট নিঃসরণ করে 23 সপ্তাহ বয়স থেকে। কত সপ্তাহ বয়স থেকে? 23 সপ্তাহ বয়স থেকে। আমি তোমাদের মেডিকেলের ইনফরমেশন বলতেছি, কারণ এই 23 সপ্তাহ আজমল স্যারের বইয়ে আগে লেখা ছিল, দেন হইতেছে এটা চেঞ্জ করে 20 থেকে 24 সপ্তাহ এরকম নিয়ে আসছিল, তারপরে আরেকবার মনে হয় চেঞ্জ করছে, এরপরে আবার কই যাবে এটা জানি না। আমি মেডিকেল ইনফরমেশন দিয়ে রাখতেছি, তোমরা এখন যে স্টেজে ভিডিও দেখতেছো তোমাদের আজমল স্যারের বইয়ে যে ইনফরমেশন বা যে ডেটা দিয়ে আছে ওইটাই তোমরা এখন পড়ে নিবা পরীক্ষার জন্য। ঠিক আছে, আমি আপাতত 23 সপ্তাহ লিখতেছি, তোমরা ধরে নাও এক্স সপ্তাহ, এটা তুমি বই থেকে পড়বা। আচ্ছা, এখন তোমার কাছে কোন এডিশনের বই আছে এটার উপর ভ্যারি করবে। লেটেস্ট এডিশনের বই তো ধরো তোমরা পড়তেছো না, এখন ওইটার মধ্যে কি আছে ওইটা একটু দেখে নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা 23 সপ্তাহ বয়স থেকে কি হয়? সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষ সারফেক্টেন্ট নিঃসরণ শুরু করে, সারফেক্টেন্ট নিঃসরণ শুরু হয়। তো সারফেক্টেন্ট নিঃসরণ শুরু হলে কি হয়? তখন ওই বাচ্চাটাকে বা ওই ভ্রূণটাকে একটা স্বাধীন অস্তিত্বের অধিকারী ধরা হয়, মানে ওইটা একটা মানুষের হিসেবে ধরা হয়। তো তুমি ওই শেষে অনেক কিছু নাম শুনছো অ্যাবর্শন টাইপের, তাই না? ওই যে বাচ্চা মেরে ফেলে মানে আনএক্সপেক্টেড প্রেগনেন্সির ক্ষেত্রে বাচ্চাকে মেরে ফেলে অ্যাবর্শনের মাধ্যমে। তো ওই জিনিসটা তুমি যদি এই 23 সপ্তাহের পরে করে থাকো তাইলে ওইটা হইতেছে একটা ক্রাইম। ঠিক আছে, তো 23 সপ্তাহের পরে বা সারফেক্টেন্ট নিঃসরণকারী কোষগুলো সারফেক্টেন্ট নিঃসরণ শুরু করার পরে ওই ভ্রূণটাকে একটা স্বাধীন অস্তিত্বের অধিকারী ধরা হয়। তো এখানে দুই টাইপের কোষ ছিল, দুই টাইপের কোষ আমরা পড়ে ফেলছি। এই স্ট্রাকচারটা তোমরা দেখছো, বুঝছো, এই জিনিসটা একবার এঁকে ফেলবা তোমরা, এটা হচ্ছে তোমাদের সিকিউর জন্য লাগবে। গাইড বইয়ে এটার ছবি সাধারণত দেয় না, তোমরা এটা বই থেকে দিবা। যে কোনো সিকিউতে তোমরা চেষ্টা করবা ছবি দেওয়ার ক্ষেত্রে। তুমি গড়ে ধরো হইতেছে একটা জাতা মাতা মোটামুটি কিছু লিখে দিয়ে আসলা, তুমি সিকিউতে গতে 2 দিতে পারে তোমার হইতেছে মোটামুটি যদি লেখা ঠিকঠাক থাকে। এখন এবার তো তোমরা বুঝতেছো দেশে এরকম ক্রাইসিস মোমেন্ট চলতেছে, তোমাদের এইচএসসি পরীক্ষার মধ্যে মানে ভালোই ঝামেলা হইতে পারে, একটা কড়াকড়ি হওয়ার সম্ভাবনা আছে। তো আলটিমেটলি খাতার মার্ক একটা বড় বিষয় এখন। তো আলটিমেটলি যত ভালো করে তুমি রিপ্রেজেন্ট করতে পারবা খাতায়, তত বেশি মার্ক পাওয়ার তোমার গ্যারেন্টি থাকবে। তো আলটিমেটলি তুমি যে ছবিগুলোতে ছবি দিতে পারো, ঠিক আছে, যে কোয়েশ্চেনগুলোতে ছবি দিতে পারো সবগুলোতে ছবি দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, এই ছবিতে এই জন্য একবার প্র্যাকটিস করে নিবা। আর এখানে আছে কি, এগুলো একবার দেখাই দিই। এখানে হচ্ছে কৌশিক জালিকা আছে, সরি কৌশিক নালিকা আছে বা কৌশিক জালিকা আছে, ওইটার মধ্যে রক্ত আসতেছে এখানে, ওই রক্ত ভিতর থেকে যে গ্যাস আছে ওইটা এখানে আদান প্রদান হইতেছে। দেন হচ্ছে এখানে কিছু ডাব্লিউবিসি আছে, এখানে ম্যাক্রোফেজ দেখতেছো, এখানে ডাব্লিউবিসি দেখতেছো। এরা কি করতেছে? এখানে যদি ভাইরাস বা ব্যাকটেরিয়া চলে আসে এগুলোর এগেনস্টে ফাইট করার জন্য এখানে বসে আছে, মানে এটা এখানে প্রতিরক্ষা দিতেছে। ঠিক আছে, দেন আমাদের অ্যালভিওলাসের গঠন শেষ, একটা ইম্পর্টেন্ট সিকিউ টপিক আমাদের শেষ। তো আমরা এরপরে মুভ অন করি। এখান থেকে কারো বোঝার অসুবিধা হওয়ার কথা না, যদি সমস্যা হয় তাইলে আমাদের কমেন্টে জানাবা, না হলে হইতেছে পার্সোনালি ইনবক্সে নক করবা। এখন আমরা পড়বো
শ্বসনের সায়াল বৃত্ত। এখানে আমি ইংলিশ দিয়ে লিখে রাখছি, এটা কোনো ব্যাপার না, আমি জাস্ট হচ্ছে তোমাদের বুঝাই দিব এখন সব কিছু। এটাকে বলছি আমরা শ্বসনের সায়াল বৃত্ত, ঠিক আছে। তো সায়াল বৃত্ত বা ফিজিওলজি এটা কিভাবে হইতেছে না হইতেছে এটার জন্য আমরা আবার ওই আগের যে ছবিটা আমরা দেখছিলাম ওই ছবিটার মধ্যে যাব। তো এখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাইতেছি কি আমাদের লাংস, তাই না? লাংসগুলোর সাথে হইতেছে আমাদের এখানে কিছু মাসল দেখা লাগবে। মাসলগুলো নিয়ে আসি, বোনসগুলো নিয়ে আসি, তাইলে হইতেছে জিনিসটা এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এখানে এইগুলোকে আমরা কি বলি? রিব, তাই না? এগুলোকে আমরা বলি রিব বা পরশুকা। এই পরশুকাগুলোর মাঝখানে একগুলা মাসেল থাকে বা পেশি থাকে। এই পেশিগুলোকে আমরা বলি ইন্টারকোস্টাল মাসেল, ঠিক আছে? কি বলি? ইন্টারকোস্টাল মাসেল। এই মাসেলগুলা সংকোচন প্রসারণ হইলে এখানে কিছু আকার আকৃতির পরিবর্তন ঘটে। ওইটা হইতেছে আমরা পরে দেখতেছি। এখানে আরেকটা মাসেল আছে, এটা আমরা একটু দেখে নিই। আরেকটা মাসেল যেটা আছে এটা কি হইতেছে আমরা বলছি ডায়াফ্রাম, ঠিক আছে? এটাকে বলে হইতেছে আমরা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা। এটা হইতেছে আমাদের এই অ্যাবডোমিনাল ক্যাভিটি বা পেটের যে গহ্বর আর আমাদের যে থোরাসিক ক্যাভিটি বা বুকের যে গহ্বর, এই দুইটার মাঝখানে ব্যারিয়ার তৈরি করে, দুইটাকে আলাদা করে। তো এইখানে আছে তোমার ডায়াফ্রাম, আর এইখানে পশুকাগুলোর মাঝখানে আছে কি? ইন্টারকোস্টাল মাসেল। এই দুইটা মাসেলকে বা এই দুইটা পেশিকে আমরা বলি হচ্ছে শ্বাস পেশি। এর বাইরে অন্যান্য পেশি তোমার হচ্ছে কাজে আসে। যখন ধরো তুমি জোরে জোরে শ্বাস নিতেছো, তোমার এই যে পেটের এখানে পেশি আছে, এখানে হচ্ছে যে রেক্টাস অ্যাবডোমিনিস থাকে, যেটা হচ্ছে সিক্স প্যাক করে, সিক্স প্যাক বানায় ফুলায় ফেলে আর কি যেটা। তো ওইটা দিয়ে তুমি ধরো পেটের উপর চাপ দিতেছো, তো ওইটা হচ্ছে তোমার শ্বাস নিতে সাহায্য করতেছে। এর পাশাপাশি আরও পেশি আছে, বাট নর্মালি যখন হইতেছে আমরা মানে ইনভলেন্টারিলি ব্রিদিং করি, মানে হইতেছে ঘুমায় আসি, তখনও তো শ্বাস প্রশ্বাস চলে, তাই না? তখন ওই নর্মাল প্রসেসটা এই দুইজন মিলে মেনটেন করে, তাই জন্য এদেরকে আমরা প্রধানত বলে থাকি শ্বাস পেশি, ঠিক আছে। এখন ইন্টারকোস্টাল মাসেল হইতেছে, আমি এখানে দেখাইতেছি, দেখাবো কি? আচ্ছা দেখাই, অন্য একটা ছবি দিয়ে দেখাই, কই যে পাই এটারে। আচ্ছা, এই ছবির মধ্যে ইন্টারকোস্টাল মাসেল তুমি দেখতে পাবা। ইন্টারকোস্টাল মাসেল এখানে ধরো সরাই দিই, এটা হচ্ছে আমাদের বুকের উপরে মাসেল, আইসোলেট করার দরকার নেই, জাস্ট সরাই দিই, হাইড করে দিই। দেন হইতেছে এখানে নার্ভ, এটাও সরাই দিই। এখানে দেখো এই পশুকার মাঝখান দিয়ে এগুলো দিচ্ছে মাসেল আছে, তাই না? এই যে এগুলো, এই দুইটা পশুকার মাঝখান, এগুলো কি বলতেছি হচ্ছে আমরা ইন্টারকোস্টাল মাসেল, ঠিক আছে? ইন্টারকোস্টাল মাসেল। এগুলোর মধ্যে আবার ভাগ আছে, এগুলো আমাদের মাথা ভিতরের বিষয় না, তো ওগুলা নিয়ে আমরা অত আলোচনার মধ্যে যাব না। আমরা এখন শ্বসনের শারীরবৃত্তটা দেখতেছি। তো এখানে দুইজন পেশি ছিল, এই দুইজন পেশি যখন সংকুচিত হবে তখন কি হবে? এই পেশি যে নার্ভ সাপ্লাই আসে, এইগুলোর নার্ভের নামও তুমি দেখতে পারো, ইন্টারকোস্টাল নার্ভ আর ফ্রেনিক নার্ভ, এই দুইজন হইতেছে এদেরকে সাপ্লাই দিয়ে থাকে। তো এখন এখানে হইতেছে কি, তোমার যখন উদ্দীপনা এই জায়গায় এসে পৌঁছাইতেছে, মানে তোমার এই ইন্টারকোস্টাল মাসেল এবং ডায়াফ্রামের মাঝখানে যখন উদ্দীপনা এসে পৌঁছাইতেছে, তখন এটা কি করতেছে? সংকুচিত হইতেছে। সংকুচিত হইলে কি হবে? এই জিনিসটা নিজের দিকে চলে যাবে, মানে এক একজন এক এক দিকে ছড়াই যাবে। তো আলটিমেটলি আমরা দেখলাম যে ছবিটা, এটা হচ্ছে মোটামুটি ছিল এরকম, তাই না? এখানে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামের উপরে দুইজন ফুসফুস বসে আছে। এই হইতেছে আমাদের একটা ফুসফুস, এই হইতেছে আমাদের আরেকটা ফুসফুস, আর এই দিক দিয়ে হইতেছে আমাদের কিছু মাসেল ছিল, এর হচ্ছে কিছু পেশি আছে। তো আলটিমেটলি এরকম পেশি আরও অনেকগুলো আছে, আমি আগে জাস্ট একটা দেখাইলাম। তো এটা যখন সংকুচিত হবে তখন কি হবে? এই পেশিটা এই বক্ষ গহ্বর বা এখানে যে পশুকাগুলো ছিল, ধরো এটা এভাবে ছিল, এই পেশিগুলা টান দিবে বাইরের দিকে, মানে পশুকাগুলোকে বাইরের দিকে সরাই নিতে চেষ্টা করবে। তো আলটিমেটলি এটা টানের ফলে কি হবে? পশুকাগুলা স্লাইটলি বাইরের দিকে সরে যাবে, ঠিক আছে? স্লাইটলি সরে গেল। তো আলটিমেটলি অনেক বেশি সরে যায় না, অনেক বেশি সরে গেলে তো তোমার বুক এরকম 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 হইতো, এরকম তো হয় না, হালকা একটু কম বেশি হয়। তো আলটিমেটলি তুমি যখন এই জিনিসটার প্রস্থ এইভাবে বাড়াই দিতেছো, তো এখানে ডায়ামিটার বা ব্যাস বাড়তেছে, এর ফলে এখানে ভলিউম বা আয়তনও বাড়তেছে। তো আমরা বলতে পারি যে লেফট রাইট যে ডায়ামিটার এটা বাড়তেছে, বা এখানে হইতেছে আয়তন বাড়তেছে, ভলিউম বাড়তেছে। দেন এটা যখন ডায়াফ্রামকে সংকুচিত করতেছে, ডায়াফ্রাম কি করতেছে? এটা নিচে নেমে আসতেছে, এটা নিচে নেমে আসতেছে, এটা হচ্ছে তার আগের কন্ডিশন। এখন সে হইতেছে এরকম একটা কন্ডিশনে আছে, ধরো এটা হচ্ছে নিচে নেমে আসছে। তাহলে এই বরাবর উপর নিচের যে ডায়ামিটার ছিল
বা এই যে উপর নিচে যে দূরত্ব ছিল এইটাও বাড়তেছে, তাইলে ভলিউম এখানেও বাড়তেছে। তো আলটিমেটলি আমরা যখন সংকুচিত করতেছি ইন্টারকোস্টাল মাসেল এবং আমাদের ডায়াফ্রাম এই দুইজনকে, তখন আমরা দেখতেছি আমাদের বুকের ভিতরে জায়গা বাড়তেছে বা ভলিউম বাড়তেছে। এই ভলিউমটা যদি বাড়ে, এই দুইজনের মাঝখানে কি আছে? ফুসফুস আছে। ফুসফুস জিনিসটা হচ্ছে স্পঞ্জের মতো নরম, তাইলে এইটার ভিতরে তুমি যদি স্পেস দাও তাহলে এটা ফুলে উঠবে, তাইলে এটার ভলিউম বাড়বে। তো আলটিমেটলি আমরা এখানে পাইতেছি কি? ভলিউম বাড়তেছে। তো ভলিউম বা আয়তন বাড়লে চাপের কি পরিবর্তন হবে? ভলিউম বাড়লে চাপ কমে যাবে, তাই না? তো ভলিউম যদি বাড়ে তাহলে এর কারণে কি হবে? চাপ কমে যাবে, তো প্রেশার কমে যাবে। এখন এটা চাপ কমে গেল, প্রেশারটা কমতেছে কোথায়? প্রেশারটা কমতেছে আমাদের ফুসফুসের ভিতরে, তাই না? তো আমরা ধরলাম প্রেশার অফ লাং এটা কমে যাইতেছে, বাট আমার মুখের গহ্বর, আমার নাকের গহ্বর, এটা দিয়ে তো আমার ফুসফুস বাইরের পরিবেশের সাথে কানেক্টেড, তাই না? তো বাইরের পরিবেশের যে বাতাসের চাপ সেটা ধরলাম হইতেছে আমরা প্রেশার অফ এয়ার, মানে আউটসাইড। তো ওইটা তো কমতেছে না। এখন এটা যদি কমে যায় এই ভলিউম বাড়ার কারণে, তাহলে এই জিনিসটা কেমন দাঁড়িয়েছে? প্রেশার অফ এয়ার বা প্রেশার অফ অ্যাটমসফিয়ার এটা গ্রেটার দেন প্রেশার অফ লাং এটা হয়ে যাইতেছে। তো বাতাস কি চায়? বাতাস চায় উচ্চ চাপের জায়গা থেকে নিম্ন চাপের এরিয়াতে যাইতে। তো বাতাস কি করবে? এখানে উচ্চ চাপ, এখানে চাপ বেশি, এখান থেকে জিনিসটা এখানে আসবে। তার মানে এর ফলে কি হবে? আমাদের নাক দিয়ে মুখ দিয়ে বাতাস ঢুকে আমাদের ফুসফুসে এটা চলে আসবে। এই ঘটনাটাকে আমরা কি বলি? নিঃশ্বাস না প্রশ্বাস? আমরা এটা ভুল করে থাকি, নিঃশ্বাস বলি, এটা অ্যাকচুয়ালি প্রশ্বাস, মানে ইনহেলেশন বা ইন্সপিরেশন যেটাই বলো আর কি। তো এটার মাধ্যমে বাতাস ঢুকলো, এটা হইতেছে আমাদের প্রশ্বাস ক্রিয়া হয়ে গেল। এখন নিঃশ্বাস ক্রিয়া হইতেছে একবারে উল্টা, ঠিক আছে? আমরা এটা বুঝলে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা বাদবাকি জিনিসটা জাস্ট উল্টাই দিব, তাইলে আমাদের আমাদের নিঃশ্বাস ক্রিয়া শেষ হয়ে যাবে। তো যে জিনিস হয় তার উল্টা জিনিসই একটু পরে হবে, মানে নিউটনের থার্ড ল আর কি। এটা সংকুচিত হয়েছে, তার মানে একটু পরে এখন এটা প্রসারিত হবে। তো সংকুচিত হয়ে এটা বাইরের দিকে ঠেলে এটাকে নিয়ে গেছে, মানে জিনিসটাকে বড় করছে। তো এখন যখন এটা রিল্যাক্স করবে বা রিল্যাক্সেশন হবে বা এটা যখন শিথিল হবে, তখন জিনিসটা আবার আগের পজিশনে চলে আসবে। তাইলে কি হবে? ডায়ামিটারটা কমে গেল, আবার এই সংকুচিত হয়েছিল, এখন এই আবার প্রসারিত হবে বা আগের রিল্যাক্স পজিশনে চলে আসবে। তো আলটিমেটলি এই আবার উপরে চলে আসবে, তাই না? এও যদি উপরে চলে আসে তাহলে ভলিউমটা কি করতেছে? কমে যাইতেছে না? তো ভলিউমটা তাইলে আবার কমে যাইতেছে। এখানে এটা বাড়াই না একটু, ভলিউমটা এখন কমে যাইতেছে। এখন ভলিউম যদি কমে তাইলে এর ফল হিসেবে কি হবে? প্রেশারটা বেড়ে যাবে, ঠিক আছে? ভলিউম যদি কমে যায় তাইলে এখানে প্রেশারটা বেড়ে যাবে। এখন প্রেশার যদি বেড়ে যায় তাইলে এখন উল্টা ঘটনা হবে। এখানে প্রেশার অফ লাং এটা গ্রেটার দেন হচ্ছে প্রেশার অফ এয়ার হয়ে যাবে। তো প্রেশার কি হবে? মানে প্রেশার হচ্ছে বাতাসকে উচ্চ চাপের এরিয়া থেকে নিম্ন চাপের এরিয়াতে পাঠাবে, তাইলে এখানে চাপ বেশি, এখান থেকে বাতাসটাকে বের করে এখানে পাঠিয়ে দেবে, তাইলে এখানে আমাদের ফুসফুস থেকে বাতাসটা বের হয়ে বাইরে চলে আসবে। এই ঘটনাকে আমরা কি বলছি তাইলে? নিঃশ্বাস বা এক্সালেশন, ঠিক আছে? তাইলে আমাদের এই জিনিসটাই হইতেছে শ্বসনের শারীরবৃত্ত। এখন বইটা তুমি একবার রিডিং দিলে তোমার জিনিসপাতি ক্লিয়ার হয়ে যাবে, কোনো কোনো ডাউট থাকার কথাই না। কোনো ডাউট থাকলে আমাকে তাও জানাবা। আর শ্বাসপেশির কথা তো বললামই। এরপরে আরেকটা জিনিস খেয়াল রাখো, এখানে তোমার ওই বইয়ে যে ছবি আছে ওইটা একটু দেখে নিবা। এখানে এটা যা বলছি বুঝে যাওয়ার কথা। এরপরে হচ্ছে একটা এমসিকিউ আমাদের এখান থেকে জেনে রাখতে হবে যে বাচ্চাদের ক্ষেত্রে এই যে ব্রিদিং রেট, মানে ধরো তুমি যে শ্বাস নিতেছো, ধরো আমি একটা শ্বাস নিলাম ফেললাম, এই যে নিঃশ্বাস নিলাম ফেললাম, এটা মিনিটে কয়বার করতেছি? এই রেটটা হইতেছে অ্যাডাল্টের ক্ষেত্রে বা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি অ্যাডাল্ট লিখতেছি আমার একটা কাজে, এটা হইতেছে 14 থেকে 18 বার পার মিনিট, ঠিক আছে? মানে আমরা এরকম নিঃশ্বাস নেই ফেলি, এটা হচ্ছে 14 থেকে 18 বার পার মিনিট। তো অ্যাডাল্ট মানে কি? তোমরা হইতেছে সব 18 তো শুনে শুনে বড় হয়েছে, 18+ হ্যান ত্যান। তো অ্যাডাল্ট মানে হইতেছে 18, এটা মনে রাখবা। তো এটা দিয়ে তুমি মনে রাখবা যে অ্যাডাল্টের ক্ষেত্রে রেটটা হইতেছে 18। এখন বাচ্চাদের ক্ষেত্রে এটা হইতেছে 40 বার পার মিনিট। তো তুমি এমনি মনে রাখবে যে বাচ্চা হইতেছে 40। তুমি বাচ্চার হইতেছে এই যে বি যেটা আছে এটার হইতেছে এমনি লিখবা, মানে কেমন হয়ে গেল, বেশি হয়ে গেল না? এটা হইতেছে 4, দেন হচ্ছে এ যেটা আছে এটা হইতেছে এরকম রেখে দিবে। তো এটা হইতেছে অনেকটা ওই 40-এর মতো হয়ে যাইতেছে না? ওই 40 দিয়ে মনে রাখবা। তো এই হইতেছে আমাদের একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে?
তো এটা গেল। দেন হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, আশা করি বুঝছো। এরপর হচ্ছে নিঃশ্বাস আর প্রশ্বাসের মধ্যে পার্থক্য, এই ছকটা তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা তুমি একবার দেখে নিবা। এখান থেকে তোমার বোঝানো তেমন কিছু নেই, এটা হচ্ছে তোমার সিকিউতে খ নাম্বারে দিতে পারে, কপাল ভালো থাকলে গ নাম্বারে দিবে না ভাই, অত সস্তা সময় নাই এখন আর। আচ্ছা, এখন হচ্ছে এখান থেকে একটা জিনিসই একটু বুঝাই দিই। এটা হচ্ছে প্রশ্বাস বায়ুর মধ্যে 20.9% অক্সিজেন এবং 0.4% কার্বন ডাইঅক্সাইড থাকে। তো এটা অ্যাকচুয়ালি তোমার বাইরের বাতাস, মানে পরিবেশের যে বাতাসটা পাওয়া যায় ওই বাতাসটাই অ্যাকচুয়ালি। ওই বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড এতটুকুই থাকে, অক্সিজেন এতটুকুই থাকে। এটা তোমরা ছোটোবেলা থেকে দেখে আসছো, অনেকে দেখছো অনেকে দেখো নাই, এটা বৈষম্যের ব্যাপার যদিও। তো এটা বাতাসের যে কনসেন্ট্রেশন আছে বা কম্পোজিশন আছে একবারে বাইরের অ্যাটমসফিয়ারের বাতাসের সাথে মিলে যাবে। বাট নিঃশ্বাস বায়ু এটা বের হইতেছে কই থেকে? আমাদের দেহ থেকে বের হইতেছে, তাই না? তো আমাদের দেহে যে বাতাসটা ঢুকছে সেটা হচ্ছে প্রশ্বাস বায়ু, ওইটাকে আমরা মডিফিকেশন করছি বা মডিফাই করছি, দেন এটা হয়ে গেছে নিঃশ্বাস বায়ু, ওইটাকে আমরা বের করে দিতেছি। ওইটার মধ্যে আছে কি 13.7% অক্সিজেন, মানে অক্সিজেন যা ঢুকছিল ওর মধ্যে আমরা এতখানি খাই ফেলছি, তারপর বাদ বাকি থাকে কি 13.7%, ওইটা আমরা সরি 5.2% তোমার কার্বন ডাইঅক্সাইড এখানে বের হয়ে যাইতেছে, আর হচ্ছে 13.7% অক্সিজেন বের হয়ে যাইতেছে। তো আলটিমেটলি আমাদের কার্বন ডাইঅক্সাইড কম ঢুকছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড আমরা প্রডিউস করছি, তাই জন্য বেশি কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে। অক্সিজেন বেশি ঢুকছে, অক্সিজেন আমরা খাই ফেলছি, তাই জন্য কম অক্সিজেন এখানে বের হইতেছে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবা। এরপরে হচ্ছে আমরা আমাদের নেক্সট টপিকে মুভ অন করি। আমরা চলে যাইতেছি তাইলে আমাদের পরবর্তী টপিক কন্ট্রোল অফ ভেন্টিলেশনে। তো কন্ট্রোল অফ ভেন্টিলেশন মানে কি? এটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ। মানে তোমার হচ্ছে এই শ্বাস প্রশ্বাস বা হচ্ছে আমরা নিঃশ্বাস প্রশ্বাস যেটা নিতেছি, এইটা দুইভাবে নিয়ন্ত্রিত হইতেছে। একটা হচ্ছে নিউরন বা নার্ভ দ্বারা, আর একটা হচ্ছে রাসায়নিক পদার্থ দ্বারা। তো দুই ধরনের নিয়ন্ত্রণ, একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, একটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। তো দুইটাই হইতেছে আমরা শিখবো। তো এটা শেখার জন্য আমাদের কিছু জিনিসপাতি চেনা লাগবে আগে। এগুলোকে বলি হইতেছে আমাদের শ্বাস প্রশ্বাসের কেন্দ্র। তো এগুলো হচ্ছে আমাদের সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ে বা এর অন্তর্গত। ওগুলো আমাদের ফুসফুসকে বা ফুসফুসের আশেপাশে যে মাসেল বা পেশি আছে এদেরকে বিভিন্নভাবে সিগন্যাল পাঠায়। দেন এই সিগন্যাল দিয়ে এই পেশির কার্যক্রম নিয়ন্ত্রিত হয়। দেন পেশি কার্যক্রম নিয়ন্ত্রণের মাধ্যমে এটা শ্বাস প্রশ্বাসের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। তো আমাদের এখানে দুইটা শ্বাস প্রশ্বাস কেন্দ্র আছে পন্সের দুই পাশে, আর দুইটা আছে হচ্ছে মেরুলার দুই পাশে। তো মেরুলার দুই পাশে দুইটা, মেরুলার আঙ্গিলের পিছিয়ে দুইটা থাকে, পন্সের দুই পাশে দুইটা থাকে। তো পন্সের দুই পাশে যে দুইজন আছে, পন্সের দুই পাশে দুইজন আছে, একজনকে আমরা বলতেছি অ্যানিউস্টিক, অ্যাপনিউস্টিকও বলে, আরেকটা হচ্ছে নিউমোট্যাক্সিক। আচ্ছা, এই দুইটা হইতেছে এখানে শ্বাস প্রশ্বাস কেন্দ্র আছে। এরপরে মেডুলা দুই পাশে দুইজন আছে। মেডুলারগুলো মনে রাখে ইজি। মেডুলা এক পাশে আছে কি তোমার প্রশ্বাস কেন্দ্র, নাম শুনে বুঝতেছে এটা হচ্ছে প্রশ্বাস ঘটায়। আর এক পাশে থাকবে হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র, তো এটার নাম শুনে বুঝতেছে এটা হচ্ছে নিঃশ্বাস ঘটায়। তো এরা করতেছে এটা কি অ্যাকচুয়ালি? এরা হইতেছে নিউরনের ভান্ডার। মানে এগুলা আরও ভালোভাবে এক্সপ্লেন করা উচিত তোমাদের বোঝানোর জন্য, বাট আমাদের বইয়ে ডেটা ইনসাফিসিয়েন্ট দেয়া, তো আর ডেটার মধ্যে কিছু গন্ডগোল আছে, একটা পরে আলাদা ভিডিও বানাবো এই জিনিসটা আরও ব্রেকডাউন করে। আপাতত আমরা এইচএসির জন্য যতটুকু লাগে ততটুকুই জাস্ট এখানে পড়বো, বেশি ডিটেলসে আমরা যাচ্ছি না। তো এরা হইতেছে এই সেন্টারগুলোর থ্রুতে আমাদের ফুসফুস এবং ফুসফুসের যে মাসেলগুলো আছে এগুলোকে কন্ট্রোল করে শ্বাস প্রশ্বাস নিতে। তো কেমনে করে? তো আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার দরকার কেন? যাতে আমরা কন্টিনিউয়াসলি কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দিতে পারি এবং অক্সিজেন গ্রহণ করতে পারি। তো ধরো তুমি কার্বন ডাইঅক্সাইড ছাড়তে পারতেছে না, মানে তোমার নিঃশ্বাস পড়তেছে না, এই সময় কি হবে? তোমার রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। কারণ কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বা ঘনত্ব যদি বেড়ে যায়, তখন তোমার বডি ভিতরে বিভিন্ন সেন্সরের মতো জিনিসপাতি আছে, ঠিক আছে? এখন এই সেন্সরকে আমরা হচ্ছে রিসেপ্টর বলি আর কি বডির ভিতরে। তো এই সেন্সরগুলো কী করে? তোমার হচ্ছে ডিটেক্ট করে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। দেন এই ডেটা বা এই ইনপুট এইটা তোমার ব্রেইনে পাঠায় যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, এটা বের করার ব্যবস্থা করো। তো ব্রেইনের মধ্যে কই যায় এটা? এটা যায় হইতেছে তোমার ওই অ্যানিউস্টিক যে কেন্দ্র ছিল ওইটাতে যাবে। তো কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল, তো এই ইনফরমেশনটা যাইতেছে হচ্ছে আমাদের অ্যানিউস্টিক কেন্দ্রে, ঠিক আছে? লিখে রাখি। তো অ্যানিউস্টিক কেন্দ্রে গেল, অ্যানিউস্টিক কেন্দ্র
এইটাকে পাঠাবে হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, ঠিক আছে? প্রশ্বাস কেন্দ্রে যাবে এটা। তো প্রশ্বাস কেন্দ্রে এই ইনফরমেশনটা গেল। দেন প্রশ্বাস কেন্দ্র কি করবে, সে উদ্দীপনা পাঠাবে। সে পাঠাইছে উদ্দীপনা, উদ্দীপনা দিতেছে কোথায়, তোমার ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা এবং ইন্টারকোস্টাল পেশিতে, ইন্টারকোস্টাল পেশি। সো পেশিগুলো কি করতেছে, পেশিগুলো সংকোচন হতেছে। আর একটু আগে আমরা দেখে আসলাম যে এই পেশিগুলো যদি সংকুচিত হয় তাহলে কি হবে, তোমার প্রশ্বাস হবে, মানে বাতাস ভিতরে ঢুকবে। তো তোমার দেহে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে গেছে, এই ইনফরমেশনটা তোমার বডি ডিটেক্ট করার পরে কি করতেছে, সে প্রশ্বাস ঘটানোর ব্যবস্থা নিতেছে, ঠিক আছে? তাহলে অ্যানিস্টিক কেন্দ্র প্রশ্বাস কেন্দ্রকে ইনফরমেশন পাঠাইলো যে প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করো, আর প্রশ্বাস কেন্দ্র সে ব্যবস্থা করলো ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশির মাধ্যমে। এখন সারা দিন তো আর প্রশ্বাস ঘটানো যাবে না, তাই না? নিঃশ্বাসও তো ফেলতে হবে। তো এখন যখন হইতেছে অ্যানিস্টিক প্রশ্বাস কেন্দ্রকে উদ্দীপনা পাঠাইছে আর প্রশ্বাস কেন্দ্র এই কাজটা করে দিছে, তখন প্রশ্বাস কেন্দ্রকে আবার অ্যানিস্টিককে জানাইতে হবে যে হ্যাঁ তুমি আমার বলছো নিঃশ্বাস নিতে, সরি প্রশ্বাস নিতে, আমি প্রশ্বাস নিয়েছি, এখন সিগন্যাল পাঠানো বন্ধ করো, আমি আর নিব না, ঠিক আছে? তো এই সময় তাইলে কি হবে, প্রশ্বাস কেন্দ্র আবার কি করবে, প্রশ্বাস কেন্দ্র সে এখন উদ্দীপনা পাঠাবে নিউমোট্যাক্সিক কেন্দ্রকে, ঠিক আছে? নিউমোট্যাক্সিক কেন্দ্রকে এটা উদ্দীপনা পাঠাবে। নিউমোট্যাক্সিক কেন্দ্র কি করবে, একটা স্নায়ু আছে বা একটা নার্ভ আছে, সেটাকে বলে দিচ্ছি আমরা ভেগাস নার্ভ। তো ওই ভেগাস নার্ভ দিয়ে উদ্দীপনাটা পাঠাবে দিচ্ছে আবার ওই অ্যানিস্টিক কেন্দ্রে, ঠিক আছে? তো অ্যানিস্টিক কেন্দ্রে উদ্দীপনাটা পাঠানোর পরে তো অ্যানিস্টিক জেনে গেল যে প্রশ্বাস হয়ে গেছে, তা এখন উদ্দীপনা পাঠানোর দরকার নেই। তো আলটিমেটলি এটা কি হবে, এটা হচ্ছে প্রশমিত হয়, প্রশমিত হয় এবং উদ্দীপনা পাঠানো বন্ধ হয়ে যায়, উদ্দীপনা পাঠানো বন্ধ হয়ে যায়। এখন প্রশ্বাস কেন্দ্রে উদ্দীপনা যাইতেছে না, তাহলে প্রশ্বাস কি হবে, প্রশ্বাস কেন্দ্রে উদ্দীপনা না গেলে প্রশ্বাস হবে না, তাইলে প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। এর ফলে কি হবে, প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। আচ্ছা, প্রশ্বাস নিলাম, প্রশ্বাস বন্ধ হইল। এখন এখানে দেখো নিউমোট্যাক্সিক কেন্দ্র এখানে কি করলো, ভেগাস স্নায়ুর মাধ্যমে অ্যানিস্টিক কেন্দ্রে উদ্দীপনা পাঠাইছে, তাই না? এখন এর পাশাপাশি আরেকটা জিনিস এই সময় ঘটবে, সেটা হইতেছে এখানে নিউমোট্যাক্সিক যে কেন্দ্র আছে এইটা তোমার উদ্দীপনা পাঠাবে কোথায়, উদ্দীপনা পাঠাবে হইতেছে তোমার নিঃশ্বাস কেন্দ্রে। নিঃশ্বাস কেন্দ্র কই ছিল, ওই যে মেডুলাতে। তো নিঃশ্বাস কেন্দ্রে উদ্দীপনা পাঠাইলে এটা কি করবে, এটা নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করবে, ঠিক আছে? এটা নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করবে। তাইলে তুমি প্রশ্বাস নিলা, প্রশ্বাস বন্ধ করলা, তারপর আবার নিঃশ্বাস নিলা, তারপরে আবার সেম সাইকেলটা রিপিট হইতে থাকবে, ঠিক আছে? এইটাই হইতেছে তোমার শ্বাস প্রশ্বাসের স্নায়বিক নিয়ন্ত্রণ। তোমার বইয়ে এইভাবে দিয়ে আছে। অ্যাকচুয়ালি জিনিসটার মধ্যে আরও জিনিসপাতি আছে, ওইটা আলাদা ভিডিওতে ব্রেকডাউন করে ভালো মতন বুঝাবো। আপাতত বই অনুযায়ী আমরা পড়বো মার্ক পাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝলাম আমরা স্নায়বিক নিয়ন্ত্রণ। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা বলি রাসায়নিক নিয়ন্ত্রণ। স্নায়বিক নিয়ন্ত্রণে আরও কয়েকটা জিনিস আছে, ওইটা পড়াইতেছি, হেরিংবয় রিফ্লেক্স রিফ্লেক্স। আচ্ছা, রাসায়নিক নিয়ন্ত্রণ হইতেছে রাসায়নিক পদার্থ দ্বারা নিয়ন্ত্রণ। তো রাসায়নিক পদার্থ দ্বারা নিয়ন্ত্রণ বলতে ধরো কার্বন ডাইঅক্সাইড জিনিসটা হইতেছে তোমার একটা রাসায়নিক পদার্থ। এখন এই জিনিসটা যদি তোমার রক্তে বেড়ে যায় তাহলে কি হবে, তোমার দেহে বিভিন্ন রিসেপ্টর আছে, তারা ডিটেক্ট করবে যে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়ে গেছে। দেন ওই সিগন্যালটা তোমার হচ্ছে ব্রেনে পাঠাবে, দেন ব্রেন তোমার কার্বন ডাইঅক্সাইড বের করার ব্যবস্থা নেবে। দেন ধরো হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে, তোমার ব্রেন সেম কাহিনী হাইড্রোজেন আয়নের সাথে করবে, হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে তো এটা বের করার ব্যবস্থা নেবে। দেন ধরো অক্সিজেন কমে গেছে, অক্সিজেন কমে গেলে অক্সিজেন বাড়ানোর ব্যবস্থা নেবে। তো এই জিনিসগুলো হয় কেমনে, এখানে যে ছবিটা দেখো, এই ছবিতে তুমি দেখতেছো যে এইখানে এই হৃৎপিণ্ডের উপর একটা আর্চ আছে না, আর্চ অফ অ্যাওর্টা আমরা বলি, ওই আর্চ অফ অ্যাওর্টাতে বিভিন্ন রিসেপ্টর থাকে, ঠিক আছে? এগুলোকে বলি হচ্ছে আমরা কেমো রিসেপ্টর। আমরা এর আগে পড়ছিলাম না হৃৎপিণ্ডের চ্যাপ্টারে ব্যারো রিসেপ্টর। ব্যারো রিসেপ্টরে ব্যারো বলতে বোঝা হচ্ছে প্রেশার, আর রিসেপ্টর মানে তো রিসেপ্টর বুঝায়, মানে সেন্সর টাইপের কোনো ডেটা কালেক্ট করতেছে। এখন কেমো রিসেপ্টর নামটা আসছে কেমিক্যাল থেকে। তাহলে এটা কি করে, বিভিন্ন কেমিক্যাল পদার্থ বা বিভিন্ন রাসায়নিক পদার্থের ঘনত্ব নির্ধারণ করে, যেটা বেড়ে গেছে না কমে গেছে আর স্বাভাবিক মাত্রা কত। যদি বেড়ে যায় তাহলে এটা বের করার ব্যবস্থা করে, যদি কমে যায় তাহলে এটা বাড়ানোর ব্যবস্থা করে। আর এটা ডেটাটা ইনপুট নিয়ে এটা ব্রেনকে জানে, ব্রেন তারপরে বাদবাকি পদক্ষেপ নেয়। তো এখানে দেখো এই কেমো রিসেপ্টরগুলো বা এই সেন্সরগুলো এই পজিশনে থাকে। তো যদি তোমার এই কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন আয়ন
এরকম রাসায়নিক পদার্থের স্বাভাবিক ঘনমাত্রার চেয়ে আপ ডাউন হয় কনসেন্ট্রেশনে, সেই ডেটাটা তোমার ব্রেনের কাছে পৌঁছে যায়। ব্রেনের মধ্যে থেকে এইখানে যে প্রশ্বাস কেন্দ্র নিঃশ্বাস কেন্দ্র আছে, এরা জিনিসটার জন্য ব্যবস্থা নেয়, নিয়ে হইতেছে জিনিসটা আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে এসে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে। ঠিক আছে, যেরকম ধরো তোমার অক্সিজেনের মাত্রা কমে গেছে, তাহলে তোমার দেহ কি করবে, বেশি বেশি করে প্রশ্বাস নেবে। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, তাহলে বেশি বেশি করে নিঃশ্বাস নেবে। ঠিক আছে, আচ্ছা তাহলে হইতেছে আমাদের এই নিয়ন্ত্রণগুলো গেল। এখন আসে হেরিং বয়ের রিফ্লেক্স একটা জিনিস আছে, বা হেরিং বয়ের প্রতিবত্ত রিফ্লেক্স বা প্রতিবত্ত ক্রিয়া। তো এটা অ্যাকচুয়ালি কি, ধরো হচ্ছে তোমার ফুসফুসের ভিতরে বিভিন্ন হচ্ছে স্ট্রেস রিসেপ্টর থাকে। কি থাকে? স্ট্রেচ রিসেপ্টর। আমি আসলে কনফিউজ হয়ে গেছিলাম, স্ট্রেচ রিসেপ্টর লিখবো না শর্ট টার্ম রিসেপ্টর লিখবো। তোমার বইয়ে আবার শর্ট টার্ম রিসেপ্টর লেখা আছে, তো তো বুঝতে অসুবিধা হতো। এই একই জিনিস আর কি। শর্ট টার্ম রিসেপ্টর কী করে, তোমার হচ্ছে ধরো একটা বেলুন আছে, বেলুনের মধ্যে তুমি বাতাস ভরতেছো, তাহলে এটার উপর প্রেশার পড়বে না? এর গায়ে হইতেছে তুমি যদি একটা সেন্সর টাইপে কিছু লিখে রাখো, যেটা হইতেছে ডিটেক্ট করতেছে এটার মধ্যে প্রেশার কতখানি, তাহলে ওইটা সেন্স করবে যে প্রেশারটা বেড়ে গেছে, তাই না? তো এই শর্ট টার্ম রিসেপ্টর হলো এরকম রিসেপ্টর, যেটা হইতেছে এই কোনো একটা থলির গায়ে যেটা লেগে আছে ওইটার ভিতরে চাপ কতটুকু এটা ডিটারমাইন করে বা এটা নির্ধারণ করে, এবং বেড়ে গেলে উপযুক্ত ব্যবস্থা নেয়। ব্যবস্থা ও নেয় না, ও ডেটা পাঠায়, যেখানে ডেটা পাঠায় ওখান থেকে ব্যবস্থা নেওয়া হয়। তো শর্ট টার্ম রিসেপ্টর কী করে, যখন ধরো তোমার ফুসফুসে ভিতরে তোমার বাতাস ঢুকতেছে, মানে তুমি প্রশ্বাস করতেছো বা তোমার বাতাস নিতেছো, তাইলে তোমার হচ্ছে ভলিউম বাড়তেছে। ভলিউম বাড়লে কি হয়, এটা ধরো সেই থলি, এই থলির গায়ে হচ্ছে তোমার ওই শর্ট টার্ম রিসেপ্টরগুলো লেগে আছে। তো থলি যখন হইতেছে এরকম একদম ফুলে গেছে, তখন এর গায়ে হচ্ছে চাপ পড়তেছে না, এ ধরো এখানে ছিল, এর গায়ে তো একটা চাপ পড়তেছে, এই প্রেশারটা ফিল করতেছে। তো ওইটা হইতেছে ডেটা পাঠাইতেছে যে এটা ফুল হয়ে গেছে, আর ফুলায়ও না, ফাইটে যাবে। তো ওই সময় শর্ট টার্ম রিসেপ্টরটা অ্যাক্টিভেট হয়ে যায়। এটা হইতেছে রিসেপ্টরটা অ্যাক্টিভেট করে দেয়। দেন এই ডেটাটা হচ্ছে তোমার ওই শ্বাস প্রশ্বাস কেন্দ্রে পৌঁছায়। দেন শ্বাস প্রশ্বাস কেন্দ্র এটা কন্ট্রোল করে যে আর প্রশ্বাস নেওয়া যাবে না, এবার প্রশ্বাস যে সিগন্যাল আসতেছিল প্রশ্বাস কেন্দ্রে, ওই সিগন্যাল আসা বন্ধ হয়ে যায়, প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তারপরে অটোমেটিক্যালি নিঃশ্বাস শুরু হয়ে যায়। তারপর নিঃশ্বাস শুরু হয়ে গেলে কি হয়, এটার উপর মানে এই অবস্থা ফুলে গেছিলো, ফুলা অবস্থা থেকে এটা আবার চুপসানো অবস্থায় চলে আসে। তখন এই জিনিসটা আর সিগন্যাল পাঠায় না যে আমারে আর বাতাস ভইরো না, এরকম সিগন্যাল পাঠায় না। তখন কি হয়, তখন ব্রেন আবার প্রশ্বাস নেওয়া শুরু করে। প্রশ্বাস নিয়ে আবার যখন এটা ফুলে যায়, তখন এটা আবার বলে সিগন্যাল পাঠানো বন্ধ করো, ফুলে গেছে। তখন এটা আবার বন্ধ করে দেয়, তখন আবার চুপসে যায়, এটা চলতে থাকে। তো এটাকে বলতেছি হচ্ছে আমরা হেরিং বয়ের প্রতিবর্ত ক্রিয়া। আচ্ছা, হেরিং বয়ের প্রতিবর্ত ক্রিয়া গেল। এরপরে হচ্ছে আমাদের এটা নেক্সট টপিক ট্রান্সপোর্ট অফ গ্যাস। এর বাইরে হচ্ছে আমরা তিনটা জিনিস এমসিকিউর জন্য জেনে রাখি। এখানে হচ্ছে কয়েকটা নার্ভের কথা আছে, যেরকম অলফ্যাক্টরি নার্ভ যেটা আছে, অলফ্যাক্টরি নার্ভ তোমার হাঁচি প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, হাঁচি। দেন হইতেছে তোমার যে ভেগাস আছে, ভেগাস হচ্ছে কন্ট্রোল করে হইতেছে কাশি, ভেগাস কন্ট্রোল করে হচ্ছে কাশি। আর তোমার গ্লসোফ্যারেঞ্জিয়াল, রে বাবা কত বড় নাম, এটা হচ্ছে গ্যাগ প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এগুলো আমি জাস্ট নাম মনে রাখার জন্য একটা ছন্দ দিব, তাই জন্য লিখছি। এগুলো এখন অত বুঝাবে না, হাঁচি কাশি এগুলো বুঝবাই। এখন এই গ্লসোফ্যারেঞ্জিয়াল নাম তুমি এমনি মনে রাখতে পারবা যে নামের মধ্যে গগ আছে, এটার মধ্যে নামের মধ্যে গগ আছে, তো এই গগ দিয়ে মনে রাখো। এখন ধরো ভেগাস, ভেগাস দিয়ে তুমি মনে রাখবে হইতেছে যে কাশী হচ্ছে একটা তীর্থস্থান আছে না হিন্দু ধর্মাবলম্বীদের, তো ওই কাশীতে যারা যায় তারা হইতেছে যে ভেগান খায়, মানে হইতেছে মানে নিরামিষ খায়, মাছ মাংস খায় না আর কি। তো ভেগান যারা আছে ওরা হচ্ছে কাশীতে যায়। তো কাশী তীর্থস্থান, ওখানে যারা যায় ওরা হইতেছে ভেগান, ওরা হচ্ছে ভেগান। তো এই ভেগানরা যায় হইতেছে কাশী, এটা তুমি হচ্ছে মনে রাখবা, কাশী দিয়ে ভেগান। আচ্ছা, তো ধরো তোমার একটা বন্ধু এরকম কাশিতে গেছে, তুমি ওরা জিজ্ঞেস করছো কি রে কাশির হাল কি, ঠিক আছে, কাশির কি অবস্থা, হালচাল কি। তো ওই হাল দিয়ে তুমি হইতেছে এরপর এটা মনে রাখবে, এখানে হা, এখানে হল। তো হাল দিয়ে তোমার এইটা মনে রাখবে, এই তো আ কার আছে মানে এটা অ বুঝাইতেছে। তো হাঁচি হচ্ছে অলফ্যাক্টরি, ঠিক আছে, এই দিয়ে মোটামুটি মনে রাখো। এরপরে আমাদের নেক্সট টপিক ট্রান্সপোর্ট অফ গ্যাস। ট্রান্সপোর্ট অফ গ্যাস এটা কি বুঝাইতেছে, আমরা হচ্ছে ধরো অক্সিজেন নিয়েছি,
এটা হইতেছে আমাদের দেহের ভিতরে গেছে। এখন ওই জিনিসটা তো রক্তের মধ্যে ঢুকলো, তারপর এটা রক্তের মাধ্যমে পরিবহন করতে হবে, তাই না? এখন অক্সিজেনের দরকার কার? রক্তের তো দরকার না, রক্তের দরকার আছে বাট মেজরলি দরকার কার? আমার দেহের যে টিস্যু বা যে কোষগুলো আছে এইগুলো, রক্তের কাজ কি? এই অক্সিজেনটা পরিবহন করে তার কাছে পৌঁছায় দেয়, যাতে সে খাইতে পারে, সে বেঁচে থাকতে পারে, তাই না? তখন এই জিনিসটা যদি পৌঁছাই দিতে না পারে তাইলে তো লাভ হইল না, তাই না? তো এই অক্সিজেনটা পরিবহন করতে হবে, আবার টিস্যু বা কোষ যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে এটাও পরিবহন করে ফেরত নিয়ে আসতে হবে। তো এই পরিবহনটাই আমরা এখন পড়বো, সেটা হচ্ছে গ্যাসীয় পরিবহন বা ট্রান্সপোর্ট অফ গ্যাস। তাহলে আমরা দুইটা জিনিসের পরিবহন মেজরলি পড়বো এখানে, একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন যেটা আমরা বাইরে থেকে নিতেছি এটা আমরা কোষে পাঠাবো, আর কোষ এই অক্সিজেন ব্যবহার করে সবাত শোষণ করবে। সবাত শোষণ কি করে এটা আমরা পড়ছি ওই যে বোটানির 8 নম্বর চ্যাপ্টারে, 8 নম্বর কি 9 নম্বর চ্যাপ্টার, 9 নম্বর চ্যাপ্টারে। তো ওইখানে হইতেছে আমরা দেখছি যে হইতেছে সবাত শোষণের মাধ্যমে অক্সিজেন ব্যবহার করে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এটা আর কি সবাই ব্যবহার করে, সবাত শোষণ, প্রাণীও ব্যবহার করে, উদ্ভিদও ব্যবহার করে। তো এই সবাত শোষণের ফলে কি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। দেন এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত তোমার আবার ফেরত আসে কোথায়? ফুসফুসে, তাই না? দেন এটা বের হয়ে যায়। তো কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে ফুসফুসে নিয়ে আসতে হবে, অক্সিজেনও কোষের মধ্যে পাঠাইতে হবে, ঠিক আছে? তো এই দুইটা পরিবহন আমরা দেখবো। তো আমরা হচ্ছে অক্সিজেন দিয়ে শুরু করি। তো অক্সিজেন পরিবহন, অক্সিজেন পরিবহনের জন্যে মূলত দুইটা রাস্তা আছে। ফার্স্টে ধরো হচ্ছে আমরা একটা ছবি দেখি, এই ছবি দেখো তাইলে হচ্ছে মোটামুটি একটা ধারণা পাবা। এটা হচ্ছে অ্যালভিওলাস, এটা হচ্ছে অ্যালভিওলাসের চারিদিকে রক্তনালী। এর আগে আমরা দেখে আসছি না, অ্যালভিওলাসের চারিদিকে রক্তনালীতে ভরা, এই ছবিটা আর কি ওই রকম একটা রক্তনালী আমরা জাস্ট এই ছবিতে দেখতেছি, ঠিক আছে? ওখানে অনেকগুলো রক্তনালী ছিল, এখানে জাস্ট একটা রক্তনালী আছে। তো এখানে হচ্ছে জাস্ট একটা রক্তনালী আছে। কই গেলি? আচ্ছা এই তো পাইছি। এখন একটা রক্তনালী এখানে আমরা দেখতেছি। এখন আমরা একটা ঘটনার নাম জানি, সেটা হচ্ছে ব্যাপন বা ডিফিউশন। ব্যাপন বা ডিফিউশনে কি হয়? কোনো একটা পদার্থ যেখানে ঘনত্ব বেশি ওই জায়গা থেকে যেখানে এর ঘনত্ব কম ওই জায়গায় ট্রান্সপোর্ট হয় বা ওই জায়গায় চলে যায়, ঠিক আছে? তো ঘনত্ব বেশি জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় যাবে। তো বাইরে যে বাতাস আসলো ওইটা অক্সিজেনের ঘনত্ব বেশি, তাই না? আমরা দেখছিলাম কি যে প্রশ্বাস বায়ু ওইটার হইতেছে অক্সিজেনের ঘনত্ব 20.9 থাকে, আর যে নিঃশ্বাস বায়ু এটাতে অক্সিজেনের ঘনত্ব তোমার 13.7%-এর মতো থাকে, মানে অনেকখানি কম। তো এই থেকে আমরা মোটামুটি একটা ধারণা পাইতেছি, এই যে এখানে যে রক্তটা আসতেছে এই রক্তের মধ্যে অক্সিজেনের লেভেলটা কম, অক্সিজেনের পরিমাণটা কম, আর এখানে যে বাতাসটা আসতেছে এটার মধ্যে অক্সিজেনের পরিমাণটা বেশি, বা বলতে পারি যে অক্সিজেনের আংশিক চাপ বা পার্শিয়াল প্রেশার এখানে বেশি, এখানে কম। তো এর ফলে কি হবে? উচ্চ ঘনত্বের জায়গা থেকে বা উচ্চ চাপের জায়গা থেকে নিম্ন চাপের জায়গায় অক্সিজেন পরিবহন হয়ে যাবে। আচ্ছা, তাইলে হইতেছে অক্সিজেন এর কারণে এখানে চলে আসলো। এখন তুমি বলতে পারো যে এখানে তো লেয়ার আছে, এইগুলো কোষের লেয়ার আছে, এগুলো আসলো ভেদ করে আসলো কি করে? এখন বাবা তুমি হইতেছে এখানে মানে একটা ফান্ডামেন্টাল কোশ্চেন এটা, এটা হইতেছে আমি সিম্পলি একবার বুঝাই দিই। ধরো হইতেছে এখানে বায়োথলির মধ্যে অনেকগুলো কোষ আছে, আমি এখানে সিম্পলি বায়োথলিটা আগাইতেছি। এখানে দুইজন কোষ আছে, ঠিক আছে? এখানে দুইজন না আরো বেশি একেরই, এগুলো হইতেছে সব কোষ, এগুলো হচ্ছে তাদের নিউক্লিয়াস। আচ্ছা, তারপরে হইতেছে রক্তনালী আছে, রক্তনালীর মধ্যেও এগুলো হইতেছে কোষ আছে, এগুলো ধর রক্তনালীর কোষ। রক্তনালীর হইতেছে এটা হইতেছে কোষ, এটাও কোষ, এটাও কোষ, এটাও কোষ, এটাও কোষ, এটাও কোষ, এটাও কোষ, সবগুলোর মধ্যে নিউক্লিয়াস আছে। আচ্ছা, এখন হইতেছে এখানে আসছে কি? অক্সিজেন, তাই না? অক্সিজেনটা এখন কি করবে? এখানে হইতেছে যে সেলগুলো আছে, প্রথমে বলে রাখি এখানে যে সেলগুলো বা কোষগুলো আছে এগুলোকে আমরা বলতেছি স্কোয়ামাস এপিথেলিয়াম। বাংলায় লিখি স্কোয়ামাস, মানে এর আগেও বলছি যে মাছের আঁশের মতো পাতলা। স্কোয়ামাস মাছের আঁশের মতো পাতলা। তো পুরুত্ব কম হইলে এখানে ব্যাপন ইজিলি হইতে পারে বা আদান প্রদান সহজে হইতে পারে। এখানে রক্তনালীর আরেকটা লেয়ার হবে, আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি, আরেকটা লেয়ার হচ্ছে ধরো এইটা, এটা হচ্ছে কোষ দেখাইলাম না, এই দিক দিয়ে রক্ত যাইতেছে, এদিক দিয়ে হচ্ছে ব্লাড। তো এখানে হইতেছে কি এখন তোমার এই অক্সিজেনটা এখানে যেহেতু পাতলা তো ইজিলি এটা ভেদ করে এখানে চলে আসতে পারে। এখন আসলো কেমনে? এখানে যে সেল আছে সেলের যে লেয়ার বা সেলের যে আবরণ এটা কিসের তৈরি? ফ্লুইড মোজাইক মডেলে আমরা পড়ছিলাম না, এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। তো এটা হচ্ছে তৈলাক্ত পদার্থ বা তোমার লিপিড জাতীয় পদার্থ। তো এই গ্যাস জাতীয় পদার্থ এই লিপিডে দ্রবণীয় হইতে পারে। তো এই দ্রবণীয় হইল হয়ে এখানেও যে সেল আছে এর যে প্রাচীর এটা হইতেছে তোমার ফ্লুইড মোজাইক মডেলে আমরা দেখছি যে লিপিড দিয়ে তৈরি, তো ফসফোলিপিড লেয়ার। তো ওই গ্যাসটা এই লিপিডে
দ্রবীভূত হইতে পারে। তো লিপিডটা মধ্যে দিয়ে এটা ভেদ করে এখানে চলে আসছে, বুঝছো কেমনে আসছে? তো এখানে আরও কিছু লেয়ার আছে, আমি জাস্ট এটা ফান্ডামেন্টালি তোমার বুঝাই দিলাম। এটা একটা খুবই বেসিক কোয়েশ্চেন, এটা বুঝলে তোমার কনসেপ্ট অনেকখানি ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। তো অক্সিজেনটা এখানে আসলো, এখানে মূলত দায়ী কি? তুমি কি এই কথা বলবা যে ফসফোলিপিড লেয়ার ভেদ করে আসছে? এটা তুমি বলতে যাবে না। এটা কেমনে ভেদ করে আসছে এটার উত্তর, কেন আসছে সেটা হইতেছে চাপ কম বেশি বা ঘনত্বের কম বেশি। এই জন্য কোন প্রক্রিয়া এটা আসছে? এটা হইতেছে ব্যাপন প্রক্রিয়ায় এখানে পরিবহন হয়েছে। আচ্ছা, ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন আসলো। এখন সেম কনসেপ্টটা আমরা এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, যে এখানে যে নিঃশ্বাস এর সময় যে রক্তটা আসতেছে এখানে, তো এই রক্তের মধ্যে তোমার কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি, আর এখানে যে বাতাস আছে এখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বটা তোমার দিচ্ছে কম, এই জন্য কার্বন ডাইঅক্সাইড এখানে চলে যাইতেছে ব্যাপন প্রক্রিয়ায়, ঠিক আছে? আর এটা ওই রকম ফসফোলিপিড বাইলিয়ার ভেদ করে চলে যেতে পারতেছে, কারণ ওইটার মধ্যে এটা দ্রবীভূত হইতে পারে, ঠিক আছে? যদি হইতেছে মানে কোনো আয়ন হইতো, মানে ধর যেটা হইতেছে পানিতে দ্রবণীয় একটা আয়ন ধরো, ওই জিনিসটা এটা ভেদ করতে পারতো না, ঠিক আছে? কারণ আমরা জানি জলীয় পদার্থের মধ্যে মানে অ্যাকুয়াস সাবস্টেন্সের মধ্যে পোলার জিনিস পোলার দ্রব্যকে দ্রবীভূত হয়, অপোলার দ্রব্যকে দ্রবীভূত হয়, তাই না? তো এই কাহিনীর মধ্যে আমরা অত যাইতেছি না। এখন হচ্ছে আশা করি বুঝতেছো যে অক্সিজেন আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটার মধ্যে আদান প্রদানের জন্য দায়ী হইতেছে ব্যাপন। তো এখানে আদান প্রদান হয়ে গেল। এখন এখান থেকে আরেকটা কথা চলে আসে, এখানে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে বহিঃশোষণ, একটা হচ্ছে অন্তঃশোষণ। তো কি কি ব্যাপার দুইটা? একটা হচ্ছে বহিঃশোষণ আর একটা হচ্ছে অন্তঃশোষণ। বহিঃশোষণ বলতে কি বুঝাইতেছি, এখানে হইতেছে যে বাতাস আমি গ্রহণ করলাম, বাতাসটা আমার অ্যালভিওলাস পর্যন্ত আসলো, তারপর আবার এখান থেকে ফেরত চলে গেল কার্বন ডাইঅক্সাইড নিয়ে, মুখ দিয়ে বের হয়ে গেল, এই জিনিসটা হচ্ছে বহিঃশোষণ। অন্তঃশোষণ হলো এই রক্তের মধ্যে অক্সিজেনটা ঢুকলো, দেন এটা পরিবহন হয়ে কোষ পর্যন্ত পৌঁছাইলো, কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইলো, ওইটা আবার ফেরত আসলো, বা এই জিনিসটা হচ্ছে অন্তঃশোষণের সাথে রিলেটেড। অন্তঃশোষণে অ্যাকচুয়ালি হইতেছে কি, ওই যে সেলের ভিতরে যায় এই অক্সিজেনের সাথে যে বিক্রিয়াটা হইতেছে, এই দেহের ভিতরে যে খাদ্য জমা আছে এইগুলো হইতেছে অন্তঃশোষণের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? তো অন্তঃশোষণ হচ্ছে দেহের ভিতরে রক্তে অক্সিজেন দ্রবীভূত হওয়ার পরে তারপরে আগে হইছে তোমার বহিঃশোষণ। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে ট্রান্সপোর্ট কীভাবে হইতেছে অক্সিজেন বা পরিবহন কেমন হইতেছে এই জিনিসটা দেখব। তো পরিবহনের জন্য আমরা আগের পেজের না যাই, পরের পেজে এখান থেকে শুরু করি। তো ট্রান্সপোর্ট হওয়ার জন্য দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে প্লাজমার মাধ্যমে পরিবহন, প্লাজমাতে। তো প্লাজমার মধ্যে আমরা জানি কি, প্লাজমার মধ্যে তোমার 90 থেকে 92% পানি থাকে, তাই না? তো ওই পানির মধ্যে বা ওই প্লাজমার মধ্যে তোমার প্লাজমা অ্যাকচুয়ালি কী ছিল, তোমার রক্তের যে তরল অংশ ওইটা, তাই না? ওই প্লাজমার মধ্যে অক্সিজেন অল্প কিছু পরিমাণ দ্রবীভূত হয়, এটা একেবারে হয় না বললেই চলে, খুবই কম পরিমাণ। এটার পরিমাণ তোমার বইয়ে লেখা আছে 100 ml, হচ্ছে 0.2 থেকে 0.3 ml, মানে বুঝতেছো কত কম এই পরিমাণ দ্রবীভূত হয়ে এটার মাধ্যমে পরিবহন হয়। বাট মেজরলি বা প্রধানত যেটার মাধ্যমে পরিবহন হয় সেটা হইতেছে আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি। আরবিসির মাধ্যমে মূলত এটা পরিবহন হয়। আরবিসি এর মধ্যে থাকে কি, হিমোগ্লোবিন, তাই না? হিমোগ্লোবিনকে আমরা হচ্ছে সংক্ষেপে লিখি কি, এইচবি, হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনের মাধ্যমে এটা পরিবহন হয়, ঠিক আছে? আমাদের এরপরে একটা টপিক আছে শ্বসনে বা শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে শ্বাসরঞ্জকের ভূমিকা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পরে ডিসকাস করতাম, ওই টপিকটা এখন ডিসকাস করে ফেলি। এখন ডিসকাস করে ফেললে আমাদের এই পরিবহনটা পড়তে বেশ সুবিধা হবে। তো শ্বাসরঞ্জক বলতে হইতেছে আমরা কি বুঝাইতেছি, হিমোগ্লোবিনকে, তাই না? শ্বাসরঞ্জক কি জন্য বলতেছি, কারণ এই হিমোগ্লোবিন এটার মধ্যে হিম নামে একটা পার্ট আছে, যেটা হইতেছে একটা পিগমেন্ট, যেটার কারণে হিমোগ্লোবিনের কালারটা লাল। আর রক্তের মধ্যে বেশিরভাগ লোহিত রক্তকণিকাই থাকে, তাই জন্যে লোহিত রক্তকণিকা লাল হয়, রক্তও লাল হয়, ঠিক আছে? এখন এই জিনিসটার কারণে তোমার এই জিনিসটা লাল দেখাইতেছে, তাই না? তোমার হইতেছে এই রঞ্জক পদার্থের কারণে এই রক্তটা লাল দেখাইতেছে, আর এই রঞ্জক পদার্থটা কাজে আসছে কোথায়, শ্বাস প্রশ্বাসে, তাই জন্য এটাকে বলতেছি হচ্ছে আমরা শ্বাসরঞ্জক। আর শ্বাসরঞ্জকটা কি কাজ করতেছে, এখানে অক্সিজেনের সাথে এটা হচ্ছে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করে। কেমনে তৈরি করে, এটার জন্য আমরা হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা একটু দেখি। বইয়ে একটা ছবি দিয়ে আছে, আমি আমার মতো করে একটা ছবি এঁকে দিই, বইয়ের ছবিটা পরে দেখে নিও। এটা ধরো হচ্ছে একটা গোল হিমোগ্লোবিনের কণা, এটার মধ্যে 4টা পার্ট থাকে বা 4টা পোর্শন থাকে, 4টা হইতেছে আলাদা আলাদা পলিপেপটাইডের গঠন। এটা একটা পলিপেপটাইড, এটা একটা পলিপেপটাইড, এটা একটা পলিপেপটাইড, এটা একটা পলিপেপটাইড। প্রত্যেকটা পলিপেপটাইডের মধ্যে একটা হিম স্ট্রাকচার থাকে, মানে হচ্ছে Fe2+ আয়ন থাকে, Fe2+ আয়ন থাকে।
এখন এই দেখো এটার মধ্যে তাইলে 4টা ইউনিট আছে, 4টা সাব ইউনিট আছে, ঠিক আছে। এই হিমোগ্লোবিনের মধ্যে তাইলে 4টা সাব ইউনিট আছে। হিমোগ্লোবিনের কথা তুমি মনে করে দেখো, কোষ রসায়নের মধ্যে তুমি পড়ছো যে হিমোগ্লোবিনের যে স্ট্রাকচার, এটা হইতেছে একটা কোয়াটারনারি স্ট্রাকচার। এটার মধ্যে অনেকগুলো পলিপেপটাইড চেইন থাকে। এখানে দেখো 4টা পলিপেপটাইড চেইন আছে, তাদের মধ্যে কি আছে, হিম নামে একটা পার্ট আছে, ঠিক আছে। এগুলো কনজুগেশন হ্যান তেন কনজুগেটেড পার্টটা এগুলো কোষ রসায়নে পড়ছো, ওগুলোর মধ্যে আমরা যাইতেছি না আপাতত। তো এই হিমগুলোর মধ্যে আয়রন থাকলে কি হয়, এটা হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত হইতে পারে। তো প্রত্যেকটা পার্ট একটা করে অক্সিজেন পরিবহন করতে পারে, ঠিক আছে। তো একটা হিমোগ্লোবিনের মধ্যে 4টা পার্ট আছে, 4টা পার্ট মিলে 4টা অক্সিজেনের সাথে যুক্ত হইতে পারতেছে। তো আলটিমেটলি এখানে কি হইতেছে, হিমোগ্লোবিনের মধ্যে 4টা পার্ট আছে, ধরো হিমোগ্লোবিন দিয়ে 4 দিই, এটা হইতেছে 4 অণু অক্সিজেনের সাথে যুক্ত হইতেছে। তো আলটিমেটলি এখান থেকে একটা অস্থায়ী যৌগ তৈরি হইতেছে, তাই জন্য আমরা উভমুখী চিহ্ন দিয়ে দেখাইতেছি। এটাকে বলতেছি হচ্ছে আমরা অক্সি হিমোগ্লোবিন, এটাকে বলতেছি হচ্ছে আমরা অক্সি হিমোগ্লোবিন। এখন অক্সি হিমোগ্লোবিন যে যৌগটা তৈরি হইলো, এইখানে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হওয়ার পরে এই জিনিসটা হইতেছে একটা অস্থায়ী যৌগ। এটা কি ধরনের যৌগ, অস্থায়ী যৌগ। অস্থায়ী যৌগ কি জন্য বলতেছি, এই যৌগের স্থায়িত্ব নির্ভর করে রক্তে বা প্লাজমাতে তোমার অক্সিজেনের পার্শিয়াল প্রেশারের উপরে বা অক্সিজেনের চাপের উপরে। তো এটার স্থায়িত্ব নির্ভর করে অক্সিজেনের চাপের উপরে। অক্সিজেনের চাপ বা ঘনত্ব যদি বেশি থাকে তাহলে এই যৌগটা স্থায়ী হয়, মানে এটা স্টেবল থাকে, মানে এটা এই অবস্থাতে থাকে, অক্সি হিমোগ্লোবিন অবস্থাতে থাকে, এই অবস্থাতে থাকে। আর যদি কোনো কারণে অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা কমে যায়, এটা যদি ড্রপ হয়ে বা কমে যায়, তাহলে এই জিনিসটা উভমুখী বিক্রিয়া যেহেতু ছিল, এইটার বিক্রিয়াটা আবার বাম দিকে চলে আসে, মানে এই জিনিসটা ভেঙে হিমোগ্লোবিন আর অক্সিজেন আলাদা হয়ে যায়, ঠিক আছে। এই কনসেপ্টটা আমাদের লাগবে। তো এখানে আমরা যেটা পড়তেছিলাম অক্সিজেনের পরিবহন, এখানে হইতেছে আমরা যখন অক্সিজেন অ্যালভিওলাস বা হইতেছে আমাদের রক্তনালী যেটা আছে অ্যালভিওলাসের চারিদিকে, ওইখানে যখন অক্সিজেন দ্রবীভূত হইতেছে তখন ওইখানে স্বাভাবিকভাবে অক্সিজেনের ঘনত্বটা অনেক বেশি থাকে, তাই না। তাহলে ওখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার অনেক বেশি থাকে বা অক্সিজেনের চাপটা অনেক বেশি থাকে। এখন এই জিনিসটা যখন চারিদিকে ছড়াই পড়তেছে, মানে দূরবর্তী রক্তনালিকায় চলে যাইতেছে, তখন অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা ধীরে ধীরে কমতে থাকে। তো অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা যখন ধীরে ধীরে কমতে থাকে তখন কি হয়, তখন হইতেছে যে আমরা এখন যা ডিসকাস করলাম ওই জিনিসটাই হবে, মানে এই অক্সি হিমোগ্লোবিনটা ভেঙে হিমোগ্লোবিন আর অক্সিজেন আলাদা হয়ে যাবে, ঠিক আছে। অক্সিজেন আর হিমোগ্লোবিন আলাদা হয়ে যাবে। তো অক্সিজেন আর হিমোগ্লোবিন যখন আলাদা হবে তখন অ্যাকচুয়ালি কী হবে, এই দেখো এখানে অক্সি হিমোগ্লোবিন যৌগটা ছিল, এটা ভেঙে অক্সিজেন আর হিমোগ্লোবিন আলাদা হয়ে গেছে। দেন এখানে ধরো একটা কোষ আছে, এটা হিমোগ্লোবিন মাইটোকন্ড্রিয়াটা ধরো একটা কোষের মধ্যে আছে, এই অক্সিজেনটা কী করতেছে, ওই কোষের মধ্যে ঢুকে যাইতেছে, এই অক্সিজেনটা কোষের মধ্যে চলে যাইতেছে। এখন তুমি বলতে পারো যে কেন কোষের মধ্যে গেল, আবার সেম কাহিনী ব্যাপন, এখানে হইতেছে অক্সিজেনের ঘনত্ব বেশি, এখানে অক্সিজেনের ঘনত্ব কম, বেশি ঘনত্ব থেকে অক্সিজেন কম ঘনত্বে গেল, এই জন্য অক্সিজেন এখানে যে পর্দা আছে এগুলো ভেদ করে ওই আগের মতো ফসফোবায়োলিপিড লেয়ার ওইটা হইতেছে ভেদ করে অক্সিজেন কোষের মধ্যে চলে গেছে। কোষের মধ্যে কই যাইতেছে, অক্সিজেনে, সরি মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে কেন যাইতেছে, কারণ আমরা জানি মাইটোকন্ড্রিয়াতেই তোমার হইতেছে সবাত শোষণের মেইন ধাপগুলো সংঘটিত হয় বা ওখানে অক্সিজেনটা লাগে। এখন অক্সিজেন কোন স্টেপে লাগে, কতটুকু লাগে, এগুলো হইতেছে আলাদা কোশ্চেন, ওগুলো হচ্ছে আমরা ওই শারীরবৃত্ত চ্যাপ্টারে পড়বো, বোটানির মধ্যে, আপাতত ওইটার মধ্যে যাইতেছি না। তো অক্সিজেনটা এখানে চলে গেল, এতটুকু আশা করি বুঝছো। এখন অক্সিজেন এখানে যাওয়ার পরে অক্সিজেন এখানে ইউটিলাইজ হবে বা ব্যবহৃত হবে, ব্যবহৃত হয়ে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, ঠিক আছে। অক্সিজেন ব্যবহার করে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তারপরে আবার বের হয়ে আসবে। তো অক্সিজেনের পরিবহন এতটুকুই। তোমার হচ্ছে আমরা কি দেখলাম, অক্সিজেন আসলো, এসে প্লাজমার মাধ্যমে অল্প পরিমাণ পরিবহন হইলো, দেন তোমার আরবিসি এর মধ্যে যে হিমোগ্লোবিন আছে এই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে এটা অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করতেছে, অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে এটা হইতেছে দূর দূরান্তে পরিবাহিত হইতেছে। তো এখানে যদি আরও ভেঙে বলি, এখানে হইতেছে অক্সি হিমোগ্লোবিন, এই জিনিসটা তৈরি হয়েছিল কার মধ্যে, অক্সি হিমোগ্লোবিন তৈরি হয়েছিল, দেখো এটা হচ্ছে আরবিসির মধ্যে বা লোহিত রক্তকণিকা, তাই না। লোহিত রক্তকণিকা কই ছিল, রক্তের মধ্যে, রক্ত কই ছিল, রক্তনালিকার মধ্যে, রক্তনালিকার চারপাশে গিয়ে ছিল টিস্যু ছিল। তো এই রক্তনালিকার চারপাশে যে টিস্যুগুলো ছিল ওই টিস্যুগুলোর মধ্যেই এই মাইটোকন্ড্রিয়া আছে, ওই টিস্যুগুলোর যে সেল আছে ওই টিস্যুগুলোর সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়াটা আছে, ঠিক আছে। তাহলে ছবিটা অ্যাকচুয়ালি কেমন দাঁড়াইতেছে, এটা হচ্ছে ধরো রক্তনালী, এই রক্তনালীর মধ্যে একজন আছে হচ্ছে আরবিসি,
এই আরবিসির মধ্যে অক্সিজেন আর হিমোগ্লোবিন এই দুইজন আলাদা হয়ে গেছে, এই হচ্ছে অক্সিজেন। এই রক্তনালীর চারিদিকে আছে হচ্ছে তোমার টিস্যু কোষ, এই হচ্ছে একটা কোষ, এই একটা কোষ, এই একটা কোষ। এখন ওই কোষের মধ্যে অক্সিজেনের ঘনত্ব যেহেতু কম, এখানে অক্সিজেনের ঘনত্ব যেহেতু কম আর এখানে যেহেতু বেশি, অক্সিজেনটা এই কোষের মধ্যে চলে আসতেছে। কোষ তারপরে এটা সবাই শোষণ করতেছে এবং কোষ তৈরি করতেছে কি কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। এখন কার্বন ডাই অক্সাইডটা তারপরে আবার পরিবহন হবে। এখন আমরা পড়বো কার্বন ডাই অক্সাইডের পরিবহন, ঠিক আছে। এখন কার্বন ডাই অক্সাইডের পরিবহন এখানে যে ছবি আছে এই ছবি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে তুমি বলতে পারো কোষ না দিয়ে মাইটোকন্ড্রিয়া কেন দিছে, কারণ আমরা জানি সবাদ শোষণের যে লাস্টের ধাপগুলো ওই যেগুলো বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড প্রডিউস হয়, ক্রেবস চক্র, দেন হতেছে যেখানে অক্সিজেন লাগে আমাদের লাস্ট ফেজ যেটা আছে ওইখানে হইতেছে মাইটোকন্ড্রিয়াতেই হয়ে থাকে, তাই জন্য মাইটোকন্ড্রিয়ার ছবিটা এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে। তো এতটুকু বুঝছো। এখন কার্বন ডাই অক্সাইডের পরিবহনের ক্ষেত্রে আমরা 3টা স্টেপ পড়বো। কার্বন ডাই অক্সাইডের পরিবহনে 3টা ধাপ আছে। তো প্রথমে এটা হচ্ছে প্লাজমার মাধ্যমে পরিবহন। প্লাজমার মধ্যে আমরা জানি কি পানি থাকে, তাই না। প্লাজমা বা রক্তরসে পানি থাকে কতখানি, 90 থেকে 92%, ঠিক আছে। তো এখানে কার্বন ডাই অক্সাইড ধরো আসলো, কার্বন ডাই অক্সাইড পানির সাথে যুক্ত হয়ে তৈরি করে একটা অস্থায়ী অ্যাসিড, এটাকে বলি হচ্ছে আমরা কার্বনিক অ্যাসিড। এটা খুবই দুর্বল প্রকৃতির অ্যাসিড আর এই বিক্রিয়াটা সংগঠিত করার জন্য একটা এনজাইমের দরকার হয়। এই এনজাইমটাকে আমরা বলি হইতেছে কার্বনিক অ্যানহাইড্রেস, ঠিক আছে। এটাকে বলি হচ্ছে আমরা কার্বনিক অ্যানহাইড্রেস। আর এই বিক্রিয়া হওয়ার হারটা খুবই কম, মানে প্রতি 1000 কার্বন ডাই অক্সাইড অণুর মধ্যে একটা এই কার্বনিক অ্যাসিডে পরিণত হয়, মানে এত কম, ঠিক আছে। তো এই কার্বনিক অ্যাসিডে পরিণত হলে দেন কার্বনিক অ্যাসিড আকারে এটা হইতেছে পরিবহন হইতে থাকে। তো এই পরিমাণ হইতেছে মানে টোটাল তোমার বডিতে যে কার্বন ডাইঅক্সাইডের লোড আছে বা টোটাল যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতেছে তার টোটাল পার্সেন্ট এই কার্বনিক অ্যাসিড হিসেবে পরিবহন হয়ে থাকে, ঠিক আছে। এরপরে আসো কার্বোমিনো যৌগ হিসেবে পরিবহন। এরপরে কি বলতেছি আমরা, কার্বোমিনো যৌগ হিসেবে পরিবহন। তো এইখানে হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা একটা পার্ট আছে। লোহিত রক্তকণিকার মধ্যে আমরা আবার ফেরত যাই, দেখো এখানে লোহিত রক্তকণিকা আমরা দেখতেছিলাম, এটা হচ্ছে একটা লোহিত রক্তকণিকার ভিতরে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিন এটা কিন্তু লোহিত রক্তকণিকা না, আবার এটা হিমোগ্লোবিন যেটা লোহিত রক্তকণিকার ভিতরে থাকে, ঠিক আছে। এখন এই হিমোগ্লোবিন নাও, হিমোগ্লোবিনের মধ্যে তুমি হইতেছে দেখতেছো 4টা ইউনিট আছে, প্রত্যেকটা ইউনিটের মধ্যে একটা হইতেছে হিম অংশ আছে বা একটা আয়রনের অংশ আছে, একটা হচ্ছে পলিপেপটাইডের অংশ আছে। তো আমি এখন পলিপেপটাইড নিয়ে যদি আলোচনা করি, এখানে পলিপেপটাইড আছে, তাই না। তাহলে এটা ধরলাম পলিপেপটাইড। এই পলিপেপটাইড অ্যাকচুয়ালি প্রোটিনের মতো জিনিস, তাই না, মানে এইটাই আবার প্রোটিনে কনভার্ট হইতে পারে। তো এই পলিপেপটাইড তৈরি কি দিয়ে, অ্যামিনো অ্যাসিড দিয়ে, তাই না। তো অ্যামিনো অ্যাসিডের মধ্যে একটা গ্রুপ কি থাকে, অ্যামিনো গ্রুপ থাকে না। অ্যামিনো অ্যাসিডের মধ্যে NH2 এই গ্রুপ থাকে। তো এই গ্রুপের সাথে কার্বন ডাইঅক্সাইড আবার যুক্ত হইতে পারে, ঠিক আছে। তো যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগ তৈরি করে, ওই জিনিসটা হইতেছে আমরা এখন একটু দেখি। ধরো হিমোগ্লোবিন যেটা ছিল, হিমোগ্লোবিন হইতেছে হিম এবং গ্লোবিন নিয়ে তৈরি, যেখানে গ্লোবিন হইতেছে তোমার প্রোটিন অংশ এবং হিম হইতেছে আয়রন অংশ। এই পলিপেপটাইডের মধ্যে যেহেতু অ্যামিনো গ্রুপ আছে, তো অ্যামিনো গ্রুপের সাথে এখানে যুক্ত হইতে পারতেছে কার্বন ডাইঅক্সাইড। ধরো হচ্ছে হিমোগ্লোবিনের এখানে হইতেছে একটা অ্যামিনো গ্রুপ আছে, এখানে নাইট্রোজেন, এর এক হাতে হাইড্রোজেন আছে আর এক হাতে হাইড্রোজেন আছে, এই হচ্ছে মানে NH2 আমরা এইভাবে ভেঙে লিখছি। এখন ধরো কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, কার্বন ডাইঅক্সাইড তো এরকম, তাই না, তার গঠন তো এরকম। বা তখন এই জায়গাটায় কি হয়, এই কার্বন ডাইঅক্সাইডটা এখানে এসে ঢুকে পড়ে। তো ঢুকে পড়লে কি হয়, স্ট্রাকচারটা এরকম হয়ে যায়। হিমোগ্লোবিন তো থাকে এর সাথে অ্যামিনো গ্রুপের সাথে, একটা জায়গায় হইতেছে তোমার হাইড্রোজেন, একটা জায়গায় এই স্ট্রাকচারটা চলে আসে। তো এই জিনিসটাকে আমরা তখন বলি কার্বোমিনো হিমোগ্লোবিন। কার্বোমিনো হিমোগ্লোবিন। তো কার্বোমিনো হিমোগ্লোবিন যৌগটা তৈরি হইলো। এরপরে আসো আরেকটা কার্বোমিনো যৌগ তৈরি হয়, যেটাকে বলে হচ্ছে আমরা কার্বোমিনো প্রোটিন। কার্বোমিনো প্রোটিন কেমন হয়, প্রোটিনের মধ্যেও তো তোমার হইতেছে অ্যামিনো অ্যাসিড আছে, তাহলে অ্যামিনো অ্যাসিড থাকলে ওইখানে NH2 গ্রুপ আছে, ওখানে দেখো একটা নাইট্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। এখানে তুমি আবার ওই কার্বন ডাইঅক্সাইড দাও, কার্বন ডাইঅক্সাইড যদি দিয়ে দাও এখানে, তাহলে এটা কি করতেছে, তোমার এখানে প্রোটিন ছিল, প্রোটিনের সাথে নাইট্রোজেন ছিল, ওই নাইট্রোজেনের সাথে একটা হাতে আবার তোমার এই সেম যৌগ তৈরি হইতেছে। এটাকে বলতেছি হচ্ছে আমরা কার্বোমিনো প্রোটিন। এটাকে কি বলতেছি আমরা, কার্বোমিনো প্রোটিন। কার্বোমিনো
প্রোটিন। তো কার্বোমিনো যৌগ হিসেবে টোটাল যে কার্বন ডাইঅক্সাইড তোমার দেহে প্রডিউস হইতেছে তার টোটাল 27 ভাগ পরিবহন হইতেছে। কত ভাগ? 27 ভাগ এভাবে পরিবহন হচ্ছে। তো এখানে কই লিখলাম কার্বন ডাইঅক্সাইড হিসাব কই করতেছিলাম আমরা? আচ্ছা, এরপরে মেবি কার্বোমিনো যৌগ হিসেবে তাইলে হইতেছে এটা 27% পরিবহন হচ্ছে, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে পরিবহন হচ্ছে তোমার বাইকার্বনেট যৌগ হিসেবে। বাইকার্বনেট হিসেবে কিভাবে পরিবহন হচ্ছে এটা তুমি এই ছবির মাধ্যমে দেখতে পাইতেছো। কই গেল আমাদের ছবি? এই যে এখানে কার্বন ডাইঅক্সাইডটা মাইটোকন্ড্রিয়া থেকে বের হইতেছে, আরবিসির মধ্যে বা লোহিত রক্তকণিকার মধ্যে ঢুকতেছে। লোহিত রক্তকণিকার মধ্যে ঢুকে কি হইতেছে, এখানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বাইকার্বনেট তৈরি করতেছে। এটা হচ্ছে আমি একে দেখাই তাহলে আরো বেটার হয়। তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গেল, আমরা কার্বন ডাইঅক্সাইড ওখানে লিখি, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড না হলে গুলে যাবে। তো কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে তৈরি করছে কি কার্বনিক অ্যাসিড, তাই না? এখন কার্বনিক অ্যাসিড এটা হচ্ছে ভেঙে গেছে, ভেঙে যায় তৈরি করছে কি, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, একটা হচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন, আর একটা হচ্ছে বাইকার্বনেট। এখন এইখানে হইতেছে হাইড্রোজেন আয়ন যেটা আছে, এখানে তোমার আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন আছে ওইটার সাথে যুক্ত হয়ে একটা হিমোগ্লোবিনিক অ্যাসিড তৈরি করে। মানে হইতেছে এখানে হিমোগ্লোবিনের সাথে এটা যুক্ত হয়ে তোমার এইচএইচবি একটা স্ট্রাকচার তৈরি করে, যেটাকে বলে দিতেছে আমরা হিমোগ্লোবিনিক অ্যাসিড, ঠিক আছে। এখন বাইকার্বনেট তো বেড়ে গেছে, মানে নেগেটিভিটি বেড়ে গেছে। এখন কার্বন ডাইঅক্সাইড তোমার হচ্ছে এই বাইকার্বনেটের মধ্যে সঞ্চিত আছে, দেখো। এখন এই বাইকার্বনেট যেহেতু নেগেটিভ আয়ন, এটা যখন বেড়ে যাইতেছে, হাইড্রোজেন তো এখানে হিমোগ্লোবিন প্রশমিত করে ফেলছে, এখন নেগেটিভ জিনিসপাতি বের করে দিতে হবে। এখন নেগেটিভ জিনিসপাতি বের করে দিতে কি করতে হবে, এখানে ধরো এটা হচ্ছে সেই আরবিসি, যেটা হচ্ছে একটা কোষ, এই কোষ থেকে বাইকার্বনেট সে বের করে দিল, বের করে দিয়ে এটা যাইতেছে কোথায়, আরবিসি বাইরে কি আছে, এটা রক্ত রসের মধ্যে রক্তকণিকা না, তাইলে রক্ত রস আছে মানে প্লাজমা আছে, প্লাজমার মধ্যে বাইকার্বনেটটা চলে গেল। তো বাইকার্বনেটটা এখন ধরলাম আমরা প্লাজমাতে আছে। তখন নেগেটিভ চার্জ তুমি যদি এখান থেকে বের করে দাও, তাইলে এখানে চার্জের একটা অসামঞ্জস্যতা তৈরি হয়, মানে চার্জের ইমব্যালেন্স তৈরি হয়। তোমার এখানে ছিল একটা নেগেটিভ চার্জ, তুমি বের করে দিলে, তাইলে এটা ব্যালেন্স করার জন্য আরেকজন নেগেটিভ নিয়ে আসতে হবে। এর জন্য কি করে, তোমার প্লাজমার মধ্যে আরেকজন নেগেটিভ চার্জ থাকে, যাকে হইতেছে ভিতরে নিয়ে আসা হয়। এই নেগেটিভ চার্জ হইলো ক্লোরাইড আয়ন, এই ক্লোরাইডকে এখন ভিতরে নিয়ে আসা হয়। তো এই যে চার্জের সমতা রক্ষা করতে ক্লোরাইড আয়ন ভিতরে নিয়ে আসা হইলো, এই ঘটনাকে আমরা বলি হচ্ছে ক্লোরাইড শিফট বিক্রিয়া বা ক্লোরাইড শিফট রিয়াকশন। এটা হইতেছে হ্যামবার্গার নামে একজন আবিষ্কার করছিল, তাই জন্য এটাকে হইতেছে হ্যামবার্গার রিয়াকশনও বলা হয়ে থাকে, ক্লোরাইড শিফট বিক্রিয়া। আচ্ছা, ক্লোরাইড শিফট বিক্রিয়া গেল। দেন হইতেছে আমরা এখানে বাইকার্বনেট কিছু পরিমাণ এখানে আছে, বাইকার্বনেট কিছু পরিমাণ এখানে গেছে, ঠিক আছে। এখন বাইকার্বনেট বাইরে আছে, ভিতরে আছে, ঠিক আছে। এখন অন্য কোন আয়ন বাইরে ভিতরে কম বেশি থাকে? আমরা জানি কোষের ভিতরে পটাশিয়াম আয়নের ঘনত্ব বেশি থাকে, ভিতরে পটাশিয়াম বেশি, পটাশিয়াম আয়ন বেশি, আর বাইরে হইতেছে সোডিয়াম আয়ন বেশি। তো যেই বাইকার্বনেট আয়নগুলা তোমার আরবিসি থেকে বাইরে চলে গেছে, তারা সোডিয়াম বাইকার্বনেট হিসেবে পরিবহন হয়। তারা কী হিসেবে পরিবহন হয়? সোডিয়াম বাইকার্বনেট আকারে তারা পরিবহন হয়। আর যারা কোষের ভিতরে আছে তারা পরিবহন হয় কি হিসেবে? তারা পরিবহন হয় তোমার পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে, ঠিক আছে। এই হিসাবে তোমার বাইকার্বনেট দ্বারা কার্বন ডাইঅক্সাইড পরিবহন হতেছে, এর মাধ্যমে টোটাল কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় কত, 65%-এর মতো। এটা বই থেকে তাও একবার দেখে নিও। তো এই হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেশন অফ গ্যাস বা গ্যাসের পরিবহন। তো গ্যাসের পরিবহন করলাম, আর এর মাঝখানে হইতেছে আমরা শ্বাসসংযোগের ভূমিকা পড়ে নিছি। শ্বাসসংযোগের ভূমিকা একটা ইম্পর্টেন্ট সিকিউ টপিক। তো এই জিনিসটা তুমি যখন ব্যাখ্যা করতে যাবা, যেটা ভূমিকা, অনেকে হচ্ছে করে কি শুধু অক্সিজেন পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকা দিয়ে চলে আসে। এখন অক্সিজেন তো খালি পরিবহন করতেছে না বাবা, এটা হইতেছে কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করতেছে, তাই না? তো কার্বন ডাইঅক্সাইড পরিবহনেও তোমার এর ভূমিকাটা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এখান থেকে একটা নর্মাল জিনিস বলে রাখি যে এই কার্বন মনোঅক্সাইড একটা নীরব ঘাতক বলা হয় না? এই কার্বন মনোঅক্সাইড কি করে, আরবিসির সাথে এসে যুক্ত হয়ে এর অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার প্রবণতা বা ক্ষমতা নষ্ট করে ফেলে। তো আলটিমেটলি অক্সিজেনের সাথে যুক্ত হতে পারবে না আরবিসি, তার ফলে কি হয়, তুমি নিঃশ্বাস নিতেছো, রক্তে অক্সিজেন যাইতেছে, ঠিক আছে, কিন্তু এটা পরিবহন হইতেছে না, তাই না?
আর পরিবহন না হলে কি হবে, তোমার যে কোষগুলো আছে এরা অক্সিজেন পাবে না, এর ফলে অক্সিজেনের অভাবে এরা কাজ করতে পারবে না, একসময় এরা মারা যাবে। এই জন্য কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক, এরা অক্সিজেন পরিবহন করতে দেয় না, এর ফলে তোমার কোষগুলা অক্সিজেনের অভাবে মারা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নেক্সট টপিক সাইনোসাইটিস। আজকে আসলে ঠান্ডা লাগছে ভালোই, এই জন্য ক্লাসের মধ্যে প্রচুর খক 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 করছি, তোমরা ডিস্টার্ব ফিল করো না আর কি। আচ্ছা, সাইনোসাইটিস এখানে আগে বলে রাখি, যে কোনো কিছু নামে শেষে যদি আইটিস থাকে তাহলে এটা বোঝায় কি, প্রদাহ বা ইনফ্লামেশন। প্রদাহের অপর নাম কি, ইনফ্লামেশন, এটাও মনে রাখতে হবে। আচ্ছা, ইনফ্লামেশন মানে জ্বালা বা প্রদাহ, যাই হোক। এখন সাইনোসাইটিসকে বাংলায় লিখে রাখি, তোমরা বাংলায় না দেখলে আবার ভয় পেয়ে যাবে যে আমি ইংলিশ ভার্সন পড়াইতেছি কিনা। তোমার ইংলিশ ভার্সনও করতে পারবো, একই কথা, সাইনোসাইটিস। আসলে আমার বাংলা বানান ভুল হয় বেশিরভাগ, বুঝছো, তাই জন্য আমি ইংলিশ লিখি বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, সাইনোসাইটিস হচ্ছে তাইলে হচ্ছে একটা প্রদাহ। কোথায়কার প্রদাহ? সাইনাসের প্রদাহ। সাইনাস কি? সাইনাস হচ্ছে ফাঁকা জায়গা, তো প্রদাহ এটা সাইনুস, এটা আসছে কই থেকে, সাইনাস থেকে। সাইনাস মানে হচ্ছে ফাঁকা জায়গা, তো ফাঁকা জায়গায় প্রদাহ। তুমি বলতে পারো ফাঁকা জায়গায় তো কিছুই নাই, প্রদাহ হবে কিসে? হবে হবে। এখানে একটা ছবি আছে তোমার বইয়ে দেয়া, দেখো এটা হচ্ছে তোমার সাইনাস গুলো দেখাইতেছে, তোমার দেহের ভিতরে কোথায় কোথায় সাইনাস আছে। সাইনাস মানে হচ্ছে কিছু ফাঁকা জায়গা, ঠিক আছে। এই ফাঁকা জায়গাগুলো কি হয়, ধরো হচ্ছে হাড্ডির ভিতরে কিছু ফাঁকা জায়গা থাকে, যেরকম ম্যাক্সিলারি বোন, একটা ম্যাক্সিলারি বা ম্যাক্সিলা একটা বোন তুমি পড়ছো, ওই ম্যাক্সিলা বোনসের ভিতরে বা ওই হাড্ডির ভিতরে একটা ফাঁকা জায়গা থাকে, ওইটাকে বলি হচ্ছে আমরা ম্যাক্সিলারি সাইনাস। এরকম হচ্ছে তোমার এইখানে কপালে যে হাড্ডি আছে এটাকে বলি হচ্ছে আমরা ফ্রন্টাল বোন বা ফ্রন্টাল অস্থি। ওইটার সামনে এই যে চোখের এই জায়গাটা আছে না, এই বরাবর হচ্ছে একটা ফাঁকা জায়গা থাকে, তো ওই জায়গাটাকে বলি হচ্ছে আমরা ফ্রন্টাল সাইনাস। আবার স্ফেনয়েড যে অস্থি আছে ওইটার সাথে একটা ফাঁকা জায়গা বলে, ওইটাকে বলি হচ্ছে আমরা স্ফেনয়েডাল সাইনাস। আবার এথময়েড যে অস্থি আছে ওইটার সাথে একটা ফাঁকা জায়গা থাকে, ওইটাকে বলি হচ্ছে আমরা এথময়েডাল সাইনাস। এই ছবিগুলো অ্যাকচুয়ালি বই থেকে তোমরা দেখে অত ভালো বুঝবে না, গুগল থেকে দেখে নিও। আমি আসলে ওই অ্যাপ দিয়ে দেখাইতাম, কিন্তু অলরেডি সময় দেখতেছি অনেকখানি পার হয়ে গেছে, অনেক সময় চলে গেছে এই ক্লাসের পিছনে, তাই জন্য এখন এটা নিয়ে আর ঘাটাঘাটি করতে যাইতেছি না। তোমরা একটু গুগল করে দেখে নিও যাদের দরকার, তাছাড়া এখন যা যা লাগবে এটা হচ্ছে শোনো আর বুঝো। এখানে বেসিক্যালি রোগগুলোর ক্ষেত্রে আমার লাগে কি, রোগগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কী জন্য? রোগগুলো ইম্পর্টেন্ট হইতেছে তোমার উদ্দীপক চেনার জন্য, ঠিক আছে। রোগগুলো তোমার এমনভাবে পড়তে হবে যাতে তুমি দেখে উদ্দীপকটা বুঝতে পারো। এখন উদ্দীপক বোঝার জন্য কি করতে হবে, তোমার উদ্দীপকটা বানাবে কি দিয়ে, এটা দেখো, হয় রোগের লক্ষণ বলে দিবে কিছু, না হলে বলবে যে অমুক রোগ হয়েছে, সে এখন গরম পানি দিয়ে সেঁক নিতেছে, মানে একটা প্রতিকারের ব্যবস্থা বা তার কারেন্ট কন্ডিশন বলে দিতেছে। তো তোমার বুঝতে হবে যে গরম পানি দিয়ে সেঁক নেওয়া হয় কোন রোগে। তো এই জিনিসপাতিগুলো মোটামুটি তোমার একটা কমন সেন্স রাখতে হবে, তাহলে তুমি উদ্দীপকটা বুঝে যাবা। এরপরে প্রতিকার আছে, তোমার প্রতিরোধ আছে, লক্ষণ আছে, কারণ আছে, অনেকগুলো করে আছে। এতগুলো কি মনে রাখা সম্ভব? মনে রাখা সম্ভব না। এখন আমি তোমার যে জিনিসটা করবো সেটা হচ্ছে রোগটা কেন হয়, কেমনে হয়, এই জিনিসটা একটা বেসিক ফান্ডামেন্টাল আলোচনা করবো, যাতে তুমি জিনিসটা বুঝতে পারো। কোনো কিছু মুখস্থ করা লাগবে না, রোগের কারণ টারণ কিছু মুখস্থ করাবো না, আমি জাস্ট বুঝাবো যে কেমনে হয়। দেন এই কেমনে হয় দিয়ে তুমি যতগুলো লক্ষণ, যতগুলো কারণ, যতগুলো প্রতিকার প্রতিরোধ মনে রাখতে পারো, ওই কয়টা তুমি মনে রাখবে, ওইটুকু দিয়ে তোমার পেটের ভাত ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা হইতেছে এখানে সাইনাসগুলো চিনলাম, এখানে হইতেছে উপরে আছে ফ্রন্টাল সাইনাস, ফেনয়েডের পাশে আছে স্ফেনয়েডাল সাইনাস, এথময়েডের পাশে আছে এথময়েডাল সাইনাস, ম্যাক্সিলার পাশে আছে ম্যাক্সিলারি সাইনাস। এখন সাইনোসাইটিস অ্যাকচুয়ালি হয় কি, এই সাইনাসগুলোর একগুলো রাস্তা আছে। এখানে দেখো তোমার দেহের উপরে যে সাইনাসগুলো আছে, এই সাইনাসগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তরল পদার্থ জমা হয়। অ্যাকচুয়ালি তুমি বলতে পারো যে এখানে ফাঁকা জায়গায় রাখা হয়েছে কি জন্য, ফাঁকা রাখার কারণ হইতেছে এইখানে হচ্ছে বাতাস জমে থাকে, ঠিক আছে। তো আলটিমেটলি তোমার মাথার মধ্যে বা মুখের মধ্যে বাতাস জমে রাখার জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে কি হইতেছে, তোমার মাথাটা হালকা ফিল হয়, তোমার মাথার ওজন যা তার চেয়ে একটু কম অনুভব করো তুমি। এর পাশাপাশি তুমি যে শব্দটা তৈরি করো গলা দিয়ে, ওই শব্দটা এখানে যে বাতাস থাকে, এই বাতাসটা এই শব্দের রেজোনেন্স বাড়ায় দেয়, মানে এই বাতাসের কারণে তোমার শব্দটা স্মুথলি বের হয়। এই জন্য দেখবে যে অনেকে সাইনোসাইটিস হইলে বা নাকটাকে এইসব বন্ধ হয়ে থাকলে গলার স্বরের যে টোন বা আওয়াজ এটা কিছুটা পরিবর্তিত হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো হইতেছে এই সাইনাস থাকার উপকারিতা। এখন এই সাইনাসের ভিতরে ফাঁকা জায়গা আছে এবং এর মধ্যে দিয়ে বাতাস যায়, ঠিক আছে। এটা আরেকটা কাজ করে যে বাতাস যেটা বাইরে থেকে আসতেছে এই বাতাসটাকে একটু গরম করে দেয়, এর ফলে তোমার দেহের ভিতরে ওইটা গেলে সমস্যা হয় না, ঠান্ডা বাতাস গেলে একটু সমস্যা হইতে পারে। তো এখন এই জায়গায় সাইনাসগুলোর দেখো রাস্তা আছে, এই রাস্তাগুলোতে কি হয়, ধরো ফ্রন্টাল সাইনাসের কথা বলি, এটা হচ্ছে এতটুকু
ফ্রন্টাল সাইনাস, ঠিক আছে। এইটার এই বরাবর একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আলটিমেটলি এটা নিচে আসতেছে, নিচে একটা ফাঁকা জায়গায় এসে এর মধ্যে যে পদার্থগুলো আছে এগুলো এসে জমা হইতেছে নিচে একটা জায়গায়, ঠিক আছে। এখন কথা হইল এর যে রাস্তা, এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? এই রাস্তাটা তুমি যদি ব্লক করে দাও তাইলে এর মধ্যে যদি কোনো পদার্থ থাকে এই পদার্থটা এখানে জমতে থাকবে, তাই না? এখন এই পদার্থ যদি এখানে জমতে থাকে তাহলে কি হবে? কয়েকদিন পরে এখানে ব্যাকটেরিয়া জন্মাবে। ওই ব্যাকটেরিয়া কি করবে? ওই ব্যাকটেরিয়া আশেপাশে যেগুলো কোষ আছে এগুলোর মধ্যে ছড়ায় যাবে, ওই কোষগুলোকে আক্রমণ করবে। দেন ওই কোষগুলোর মধ্যে তোমার হইতেছে যখন ব্যাকটেরিয়া ছড়ায় গেল তখন ওইখানে আশেপাশে যে ডাব্লিউবিসি বা তোমার হচ্ছে শ্বেত রক্তকণিকা আছে ওরা প্রতিরক্ষার জন্য কি করবে? ওখানে যায় সেলগুলারে ধ্বংস করা শুরু করবে। তো এরকম একটা বড় সড়ক যুদ্ধ হয়ে লেগে যাবে। এখন যুদ্ধ হইলে কি হবে? ধরো তোমার হচ্ছে কোনো জায়গায় অ্যালার্জি হয়েছে। অ্যালার্জি কেমনে হয়? তোমার হইতেছে কোষের মধ্যে কোনো একটা বস্তু ঢুকছে ধরো, যেটাকে তোমার ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা দেখতেছে শত্রু হিসেবে, তো ওইটা কোষকে আক্রমণ করা শুরু করে। তো আলটিমেটলি কোষ জ্বালা পড়া শুরু হয়, তো কোষ আক্রমণের শিকার হয়, তোমারই কোষকে আক্রমণ করতেছে। তো আলটিমেটলি ওই জায়গাটা লাল হয়ে যায়, ওখানে রক্ত প্রবাহ বেড়ে যায়, ঠিক আছে। তো এখানে এই জায়গায় যখন ডাব্লিউবিসি আক্রমণ করলো তখন এই জায়গায় ইনফ্লেমেশন হইতেছে বা প্রদাহ হইতেছে, জ্বালা হইতেছে, কারণ ওখানে মারতেছে ডাব্লিউবিসি যায়, তো জ্বলবেই। তো জ্বলে গেলে আরেকটা জিনিস হয়, এটা হইতেছে ফুলে যায়, মানে জায়গাটা হইতেছে ফুলে গেলে কি হইতেছে? ধরো এটা একটা রাস্তা, ঠিক আছে, এটা একটা প্রাচীর, এটা প্রাচীর, এই মাঝখানে আঙ্গুলে ফাঁকে যে জায়গা আছে এটা হচ্ছে রাস্তা। আঙ্গুলটা ফুলে গেল, এটা ফুলে গেল, তাহলে রাস্তাটা বন্ধ হয়ে যাবে না? তো ওই ব্লকেজটা হয়ে যাবে, ব্লকেজটা আরও তখন পুরো হয়ে যাবে, তখন এই জিনিসটা বের হইতে পারবে না, এখানে জিনিসটা জমতে থাকতেছে। এটাকে বলছি হচ্ছে আমরা সাইনোসাইটিস, মানে হইতেছে এক কথায় আমাদের প্রদাহ। তো এখানে প্রদাহটা তোমার হচ্ছে শুরু হইতে পারে কি দিয়ে? তুমি ইনিশিয়ালি বলতে পারো যে হইতেছে প্রথমে তো ব্যাকটেরিয়া জন্মাইছিল না, তাহলে প্রথমে এই প্রদাহটা হইলো কি করে? অ্যাকচুয়ালি প্রথমে প্রদাহ হওয়ার জন্য দায়ী থাকে হচ্ছে ভাইরাস, বিভিন্ন ধরনের ভাইরাস এখানে আক্রমণ করে, ভাইরাসের আক্রমণে এই প্রদাহের কারণে এই রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। এইভাবে রাস্তাগুলো সাধারণত বন্ধ হয়, বন্ধ হইলে তারপরে এর মধ্যে এইসব কফ বা হইতেছে তরল পদার্থ জমে, কফ অ্যাকচুয়ালি না, মিউকাস জাতীয় তরল পদার্থ জমে, ওর মধ্যে আবার ব্যাকটেরিয়া জন্মে, ওগুলোর জন্য আরও প্রদাহ হয়, ঠিক আছে। এই হইতেছে নর্মাল এখানে কনসেপ্ট। তো এর ফলে কি হয়? এর মধ্যে যে তরল পদার্থ থাকে, এখানে যে মিউকাস নিঃসরণ হয়, ওই মিউকাসটা বের হইতে পারে না এবং এখানে জমা থাকে। এই জন্য তোমার এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে যেখানে বাতাস থাকার কথা ছিল ওইখানে যদি এখন তরল পদার্থ দিয়ে ভরে যাবে, তরল পদার্থ থাকে, তাহলে স্বাভাবিকভাবে ওই জায়গাটা ভারী মনে হবে, তাই না? তখন ওই জায়গাগুলো ভারী অনুভূত হয়। এই হইতেছে রোগ। রোগটা মোটামুটি বুঝছো। এখন রোগের কারণ, লক্ষণ এগুলো আমি 2-3টা করে তোমরা বুঝাই দিব, এগুলো মনে রাখো। এখন সবগুলো বুঝাইতে যা এটা হইতেছে ভাই মনেও রাখতে পারবো না, সময়ও নাই অত। আচ্ছা, বিভিন্ন ভাইরাসের দ্বারা এটা হয়ে থাকে। এই ভাইরাসগুলো বা এই যে প্যাথোজেন বা জীবাণু যেগুলো আছে এগুলোর নামগুলো পড়া লাগবে, এগুলো এমসিকিউতে আসবে যে কার কার দ্বারা এটা আক্রমণ হইতে পারে। দেন ঠান্ডাজনিত কারণে হইতে পারে, অ্যালার্জিজনিত কারণে। অ্যালার্জি হইলেও ওই যে তোমার ডাব্লিউবিসি যায় ওই জায়গায় আক্রমণ করবে, ফলে ওখানে ইনফ্লেমেশন হবে, ফুলে যাবে, রাস্তা বন্ধ হয়ে যাবে। এরপরে হইতেছে পলিপ সৃষ্টি হইলে। পলিপ কি? পলিপ হইতেছে অ্যাবনর্মাল গ্রোথ। ধরো হইতেছে তোমার একটা জায়গায় স্কিন থাকার কথা এরকম স্মুথ, ঠিক আছে, কোনো উপবৃদ্ধি নাই বা কোনো ধরনের বৃদ্ধি নাই, একবারে স্মুথ থাকার কথা, বাট ওই জায়গায় স্কিনে যদি এরকম যদি অ্যাবনর্মাল কোনো কিছু ফুলে উঠতে দেখো, যে এই এতটুকু মাংস বৃদ্ধি হয়েছে, এই টাইপের জিনিসগুলোকে বলতে পারো হচ্ছে পলিপ। তো এই জায়গায় কি হইতেছে? এখানে তো একটা রাস্তা ছিল, তাই না? তো ওই রাস্তার মধ্যে যদি পলিপ টাইপের কোনো কিছু তৈরি হয় তাহলে ওইটা কি করবে? ওই রাস্তাটাকে বন্ধ করে দেবে, তাই না? তো আলটিমেটলি আবার সাইনোসাইটিসের মতোই ঘটনা ঘটবে। তারপরে দাঁতের ইনফেকশন। তো দাঁতের ইনফেকশন থেকে কেমন হইতে পারে? দাঁতের সাথে তোমার একটা ক্লোজ রিলেশন আছে ম্যাক্সিলারি সাইনাসের, মানে ম্যাক্সিলা যে অস্থি আছে ওইটার মধ্যে যে সাইনাস আছে ওইটার সাথে একটা খুবই নিকট সম্পর্ক আছে দাঁতের। তো দাঁতে যদি কোনো ইনফেকশন হয় তাহলে ওই সাইনাসে ওইটা ইজিলি ছড়াই পড়তে পারে, এবং ওইটা ছড়াই পড়লে ওইখানে আবার এই সাইনোসাইটিসের মতো লক্ষণ দেখা দেবে। এরপরে আসো তোমার হাঁপানি। হাঁপানিকে হইতেছে আমরা বলি অ্যাকচুয়ালি অ্যাস্থমা বা অ্যাজমা। তো অ্যাজমায় কি হয়? তোমার শ্বাসনালীতে ব্লকেজ তৈরি হয়। তো শ্বাসনালী বলতে হইতেছে ট্রাকিয়ার মধ্যে ব্লকেজ তৈরি হয়, ব্রঙ্কাইটিসের মতো লক্ষণ দেখা দেয়। তো আলটিমেটলি ওইখানে রোগ জীবাণু থাকে এক কথায়। তো এখন এই যে শ্বাসনালী আর উপরে যে হইতেছে তোমার নাক টাক আছে, এগুলো তো কানেক্টেড, তাই না? আমরা তো আগে পড়ছি, মানে ছবি তো দেখছি প্রথমে একবার ক্লাসে। তো আলটিমেটলি এখানে যদি রোগ জীবাণু থাকে, এটা যেহেতু কানেক্টেড, তো আলটিমেটলি রোগ জীবাণু এখান থেকে সাইনাসগুলোতে ছড়াই পড়তে পারে। তো
তো ওইখানে ছড়াই বলে কি হবে, ওগুলা ওখানে যে ইনফ্লেমেশন করবে বা প্রদাহ করবে, তখন ওইখানে সাইনোসাইটিস হবে। ঠিক আছে, আপাতত এই কয়টা মনে রাখো, বাদ বাকিগুলো তোমরা নিজেরা পড়ে নিও। অ্যালার্জেনের জন্য ধরো অ্যালার্জি তৈরি করতে পারে, অ্যালার্জি তৈরি হলেও ইনফ্লেমেশন হবে বা জ্বালা পোড়া হবে। গেল, তারপরে হচ্ছে রোগের লক্ষণ। রোগের লক্ষণও 2-3টা বুঝাই দিই। ধরো হচ্ছে নাক থেকে হলুদ বা সবুজ বর্ণের তরল পদার্থ বের হয়। ওই নাকের সাথে তোমার সাইনাসগুলোর কোনোভাবে কানেকশন আছে, ওইটা হচ্ছে তরল পদার্থগুলো যেখানে জমে আছে, ওই তরল পদার্থগুলো অল্প অল্প করে কিছু বের হয়ে আসে, ওইটা নাক দিয়ে বের হয়ে আসে। ওই তরল পদার্থটা তখন হইতেছে হলুদ বা সবুজ বর্ণের হয়ে যায়, আর এটা বেশিরভাগ ক্ষেত্রে দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। তারপরে মাথা ব্যথা লেগে থাকে, যেহেতু সাইনাসগুলো হইতেছে তোমার মাথার চারিদিকে থাকে, ফান্ডাল সাইনাস এটা, তো এটা মাথা ব্যথা তৈরি করতে পারে। তাই হইতেছে মাথা নাড়াচাড়া করলে, মানে তরল পদার্থ যেটা জমে আছে এখানে, এটা যদি মাথা নাড়াচাড়া করো, তরল পদার্থ তখন মুভমেন্ট করে, তো এটার কারণে তোমার মাথায় চাপ পড়ে, তোমার মাথা ব্যথা হয়। দেন তোমার জ্বর জ্বর ভাব থাকে। জ্বর হইতেছে অ্যাকচুয়ালি একটা ভালো জিনিস, ঠিক আছে, এটা তোমার দেহের একটা প্রতিরক্ষা ব্যবস্থা। তোমার দেহে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে, তাইলে তোমার দেহ চায় কি ওইটার বসবাসের অনুপযোগী একটা পরিবেশ তৈরি করে দেওয়ার, যাতে ওইটা ওখানে টিকতে না পারে, মানে ওইটা আসছে কিন্তু ওইখানে আর যেন বসবাস করতে না পারে। তো তোমার দেহ এই জন্য কী করে, ওই ভাইরাসের বা ওই অণুজীবের মানে বেঁচে থাকার উপযোগী যে পরিবেশ, ওইটা নষ্ট করার জন্য তোমার তাপমাত্রা বাড়ায় দেয় দেহের। এর ফলে ওই ব্যাকটেরিয়া বা অণুজীব ওই পরিবেশে টিকে থাকতে পারে না, এর ফলে এটা মারা যায়। এই জন্য জ্বর হচ্ছে তোমার একটা প্রতিরক্ষা ব্যবস্থা বা একটা ভালো জিনিস। তো এখানে যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করতেছে, তাহলে তোমার দেহ তো প্রতিরক্ষা ব্যবস্থা নিবেই বা প্রতিরোধ করবে, তো আলটিমেটলি টেম্পারেচার বাড়ায় দিবে, তখন জ্বর জ্বর একটা ভাব আসবে। তো এই কয়টা মনে রাখলেই হইলো। আবার নাক বন্ধ থাকে, সর্দি কাশি, এই যে এগুলো বের হইতেছে তরল পদার্থ, এগুলো দিয়ে নাক বন্ধ হয়ে যেতে পারে, আর এগুলো তো গন্ধ বাজে হবে, খুবই স্বাভাবিক। আচ্ছা, এখন আমরা দেখব প্রতিকার। তো প্রতিকার হিসেবে প্রথমে হচ্ছে কি করতে হবে, গরম পানি ভিজিয়ে একটা কাপড় ব্যবহার করতে হবে। তো গরম পানি কি জন্য দরকার? গরম পানি অ্যাকচুয়ালি তোমার ওইখানে যে ঘন মিউকাসটা জমে আছে, ওইটাকে তরলীকরণ করবে বা ওইটাকে পাতলা করে ফেলবে। ওটা ঘন ছিল, ওইটাকে হালকা করলো। এর ফলে কি হবে, ওই জিনিসটা এখন ইজিলি ওই পথ দিয়ে, মানে সাইনাসের যে রাস্তা ছিল ওই দিক দিয়ে বের হয়ে আসতে পারবে। এবং ওইখান দিয়ে ওইটা যদি বের হয়ে আসে, তাহলে তোমার ওই জমাট বাঁধা মিউকাসটা বের হয়ে আসলো, তাহলে তোমার ওইখানে ভারী ভারী যে ফিল হওয়া, ওইটা বন্ধ হয়ে যাবে। তো আলটিমেটলি তোমার তো প্রবলেম সলভ হয়ে যাইতেছে, তাই না? তো ওই জন্য গরম জিনিস দিয়ে ওইখানে শেক দিতে হবে বা ওইখানে স্পর্শ দিতে হবে। এরপরে ওই তরল পদার্থ যেটা ঘন হয়ে আসে, ওইটাকে তোমার তরলি করতে বা আরও পাতলা করতে আর কি, বেশি বেশি করে পানি পান করতে হবে, যাতে ওইটা বেশি পরিমাণ তরল অ্যাবজর্ব করে এবং ওইটা পাতলা হয়ে যায় এবং বের হয়ে যেতে পারে। দেন বাষ্প টেনে নিলে ওই সেম কাহিনী হবে। বাষ্প টেনে নিলে বাষ্প গরম, ওইটা ওর মধ্যে যায়, ওইটাকে তরলীকরণ করতেছে বা পাতলা করতেছে, ওইটাকে গলাইতেছে, গরম মানে গরম একটা ভাপ দিতেছে ওখানে, বা ওইটাও একটা শেকের মতো ব্যবস্থা করে দিতেছে ওইটার। এর ফলে আলটিমেটলি ওইখানে যে জমাট বাঁধে থাকা জিনিসটা ওইটা বের হয়ে আসতেছে। তো এগুলো হইতেছে মোটামুটি প্রতিকার, এগুলো একবার রিডিং করে নিও বাদ বাকিগুলো। আচ্ছা, এরপরে আসো ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া হইতেছে কানে হয় সাধারণত। এটার মধ্যে আমরা ওটাইটিস মিডিয়া দেখতেছি, এটা অ্যাকচুয়ালি হইতেছে কোথায়, আমাদের ইউস্টেশন নালী। ইউস্টেশন নালী হইতেছে অ্যাকচুয়ালি তোমার কান থেকে গলবিলের সাথে কানেকশন মেনটেন করে। তো এটা কি করে, তোমার এই মধ্যকর্ণ থেকে একটা টিউব এটা বের হইতেছে এখানে। ধরো আমি এখান থেকে এটা প্রসারিত করি, এই জিনিসটা ওপেন হইতেছে, এটা মুখের ভিতরে, ঠিক আছে। এটা ধরো তোমার দাঁত, এটা তোমার দাঁত, এটা তোমার মুখের গহ্বর। তো এটা হচ্ছে তোমার নিচে জিহ্বা, উপরে হইতেছে তোমার দাঁতের পাটি আছে। তো এটা হচ্ছে গাল যে অংশ থেকে ওর আশেপাশে তোমার হচ্ছে এই জিনিসটা ওপেন হয়। তাহলে এখানে মুখের ভিতর দিয়ে বাতাস ঢুকতেছে, বাতাসটা ঢুকে দেন হচ্ছে এই ইউস্টেশন নালীর মধ্যে বাতাসটা ঢুকতে পারতেছে, ঢুকে এই জিনিসটা কানের সাথে একটা নেটওয়ার্ক মেনটেন করতেছে। তাহলে আলটিমেটলি কানের এই পাশে যে বাতাসের চাপ, এটা তো পরিবেশের বাতাসের চাপ, তাই না? এটা ধরলাম এয়ার। তো মুখ দিয়ে যে বাতাসটা যাইতেছে এখানে, এটা হইতেছে তোমার অ্যাটমসফিয়ারের প্রেশার বা এয়ারের প্রেশার। তো এটা হইতেছে পি এয়ার। তো দুইটা হইতেছে সেম। তো আলটিমেটলি দেখো লাভ কি হইতেছে, এদিক থেকে যতটুকু প্রেশার, এদিক থেকে ততটুকু প্রেশার। তো আলটিমেটলি কানের পর্দার উপর কোনো কি চাপ পড়তেছে? চাপ পড়তেছে না। এখন ধরো কোনো কারণে এই রাস্তাটা তুমি বন্ধ করে দিলে, তো আলটিমেটলি এইখান দিয়ে বাতাস আসা বন্ধ হইলো, তো আলটিমেটলি এইখানে চাপটা কমে যাবে, তাই না? এই চাপ কমে গেলে কি হবে, এখান থেকে প্রেশারটা বেড়ে গেল, তো আলটিমেটলি কানের পর্দার উপর বেশি বেশি করে চাপ পড়বে, ঠিক আছে। এখন কানের পর্দার উপর বেশি বেশি করে এখানে চাপ পড়বে। এখন এই চাপের কারণে কানের পর্দার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। আর এখানে চাপ যেহেতু কমে গেল, তাহলে এখানে নেগেটিভ প্রেশার তৈরি হচ্ছে। নেগেটিভ প্রেশারের কারণে কি করবে, এরা আশেপাশে তরল পদার্থ এখানে টানবে,
এবং তরল পদার্থ টানার কারণে এখানে তরল পদার্থ এসে জমা হবে, এবং এই পদার্থ জমা হওয়ার কারণে এর মধ্যে কয়েকদিন পরে আবার ব্যাকটেরিয়া জন্মাবে। ব্যাকটেরিয়া জন্মাইলে কি হবে, ওইটা আবার আগের মতো ইনফ্লামেশন করবে, তো আলটিমেটলি আশেপাশে জিনিসপাতি ফুলে যাবে। এখন ধরো আমরা বলছিলাম যে কোনো কারণে যদি ব্লক হয়ে যায়, এখন কোনো কারণ বলতে অ্যাকচুয়ালি কী বুঝাইতেছে, কী কারণে ব্লক হয়? এটা মূলত ভাইরাস বা ব্যাকটেরিয়া টাইপের জিনিসপাতি আক্রমণে এটা ব্লক হয়ে যায়। এটা এসে আক্রমণ করে এখানে আশেপাশে কোনো কোষকে, তো ওই কোষকে দেন হচ্ছে তোমার বডি যে ডাব্লিউবিসি আছে ওরা হইতেছে দেন মারতে যায়। ওরা মারতে গেলে কি হয়, ওই কোষগুলা ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়, ফলে ওইটা ফুলে যায়, ফলে রাস্তাটা বন্ধ হয়ে যায়, তখন হইতেছে এই সমস্যাগুলো ডেভেলপ করা শুরু করে। ঠিক আছে, এই হইতেছে আমাদের মোটামুটি ওটাইটিস মিডিয়া। দেন ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে তুমি কারণগুলো একবার করে পড়বা। এখান থেকে আমি কিছু জিনিসপাতি তোমাদের বুঝাই দিই। এই যে ভাইরাস ব্যাকটেরিয়া এটা কথা বললাম, ওইটার আক্রমণের জন্য এরকম রাস্তা ব্লক হয়ে যেতেছে, ফলে ওটাইটিস মিডিয়া তৈরি হইতেছে। মধ্যকর্ণের সাথে নাকের সংযোগস্থল ফুলে বন্ধ হয়ে গেলে, তো আলটিমেটলি ওইটাই তো তোমার হচ্ছে কানেকশন মেনটেন করতেছে, তো আলটিমেটলি ওইটা বন্ধ হয়ে গেলে তোমার স্টেশন নালি বন্ধ হয়ে যাওয়া বুঝাইতেছে। দেন হচ্ছে কোনো কারণে অ্যাডিনয়েড বন্ধ হয়ে গেলে, ফুলে গেলে। অ্যাডিনয়েড অ্যাকচুয়ালি ছিল কোথায়, এটা হচ্ছে আমি ওই ছবিতে দেখাই তাইলে বেটার। এখানে হইতেছে এই ছবিটা হইতে আজকে আমরা একবার দেখছি, এখানে জাস্ট হচ্ছে আমি পজিশনটা দেখাই দিই অ্যাডিনয়েডের। বাপরে অনেক জিনিসপাতি, এত জিনিসপাতি থাকলে বোঝানো মুশকিল। এখানে দেখো এটা হচ্ছে নাসা গলবিল পড়ছিলাম না আমরা, তো এখানে হইতেছে এই যে ছিদ্রটা দেখতেছো, এই ছিদ্রর এখানে হইতেছে তোমার হচ্ছে স্টেশন টিউব, বা তোমার হচ্ছে ওই যে নালিটা যেটা ছিল, মানে আমাদের কি বলে যেটা কান থেকে এখানে কানেকশন মেনটেন করতেছে, ওই নালিটা উন্মুক্ত হইতেছে এই যে এই জায়গায়, দেখো এই জায়গায়। তো ওই জায়গার পাশে একটা তোমার টনসিল টাইপের জিনিস থাকে, যেটা হইতেছে আমরা বলি তোমার লসিকা গ্রন্থি। ওইটা হইতেছে ফুলে যায় মাঝে মধ্যে। ওইটা ফুলে গেলে কি হয়, এই দিক থেকে যে বাতাস বের হওয়ার কথা বা বাতাস ঢোকার কথা, ওইটাকে প্রতিবন্ধকতা তৈরি করে। তো প্রতিবন্ধকতা যদি তৈরি করে, তাহলে আলটিমেটলি ওই টিউবটা বা ওই রাস্তাটা ব্লক হয়ে যাইতেছে। তো আলটিমেটলি অ্যাডিনয়েড বা ওই টনসিল, বা টনসিল বললে ঠিক হবে না, কোথায় লসিকা গ্রন্থি বলো, তো লসিকা গ্রন্থিটা যদি ফুলে যাইতেছে, তাহলে ওইখানে বাতাস চলাচল বন্ধ হয়ে যাইতেছে, এর ফলে তোমার ওটাইটিস মিডিয়া ডেভেলপ করতেছে। আচ্ছা, এরপরে হইতেছে আমরা আবার আগের জায়গায় ফেরত যাই। এরপরে হইতেছে আমাদের আরেকটা কারণ হচ্ছে মাতৃদুগ্ধ, যে সকল শিশুরা কম পান করে তাদের মধ্যেও এই জিনিসটা ডেভেলপ করে। তো মাতৃদুগ্ধ পান করার সাথে কি সমস্যা, মাতৃদুগ্ধ যেটা আছে এটার মধ্যে বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি থাকে। তো যে বাচ্চা মায়ের দুধ খায় বড় হয়েছে, তার মধ্যে প্রতিরক্ষা তন্ত্র বা প্রতিরক্ষা বা সিস্টেম এটা হইতেছে বেশি ডেভেলপড হয়েছে, মানে তার হচ্ছে এই জিনিসটা বা ইমিউনিটিটা বেশি স্ট্রং বা শক্তিশালী। তো আলটিমেটলি সেই এই রোগ জীবাণু ইজিলি তোমার প্রিভেন্ট করতে পারে। বাট যারা মায়ের দুধ খায়নি তাদের মধ্যে ইমিউনোগ্লোবিন বা অ্যান্টিবডি কম আছে, এর ফলে সে রোগে আক্রান্ত হইতে পারে। তো এগুলো পড়লা গেল। দেন তোমার হচ্ছে শিশুদের ক্ষেত্রে লক্ষণ এগুলো হইতেছে একবার রিডিং করবা। কানের মধ্যে সমস্যা হইতেছে, তো কান ব্যথা হবে, কান টানতে থাকবে, খুবই স্বাভাবিক। কান খুব মাথার সাথে রিলেটেড, তাই জন্য মাথা ব্যথাও হইতে পারে। এখানে কানের মধ্যে তরল পদার্থ জমা আছে, তো আলটিমেটলি তোমার মাথার মধ্যে ভারী ভারী একটা ফিলিং আসবে। দেন এখানে যেহেতু রোগ জীবাণু জন্মাইতেছে বা ব্যাকটেরিয়া আক্রমণ করতেছে, এর ফলে এখানে মিউকাস জমা হইতেছে, এর মধ্যে আবার ব্যাকটেরিয়া জন্মাইতেছে, তো আলটিমেটলি তোমার ব্যাকটেরিয়া প্রতিরোধ করার জন্য তোমার দেহ তাপমাত্রা বাড়াই দেবে, মানে জ্বর আসবে। তো এখানে জ্বর চলে আসতেছে। এখানে জ্বরের টেম্পারেচারটা খেয়াল রাখা খুব জরুরি। 104 দশমিক দশমিক কিছু দেয়নি, তো 4°F, এটাই মনে রাখো। বয়স্কদের ক্ষেত্রে তোমার হচ্ছে এগুলো লক্ষণগুলো একবার দেখে রাখবে, এত লক্ষণ পড়াইতে গেলে আসলে অনেক সময় চলে যাবে। তো আলটিমেটলি তোমার রিডিং পড়ে মোটামুটি কনসেপ্টটা বুঝছো, এখন বাদবাকি জিনিসপাতি পড়লেও যে কয়টা রিলেট করতে পারো ওই কয়টা মনে রাখো। এবার প্রতিরোধগুলো রিডিং পড়বে, এখান থেকে অত বুঝাবো না, এই ক্লাসে অনেক সময় চলে গেছে, এত সময় দেওয়া উচিত হয় নাই। আচ্ছা, এরপর এখান থেকে এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, এখানে জাস্ট আমি বলে বলে চলে যাই। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এটাও খুবই মনে রাখবা। আর হইতেছে এই জিনিসপাতিগুলো একবার রিডিং করে রাখবা। প্রতিকার হিসেবে তুমি হচ্ছে জাস্ট টিম্পানোস্টমি টিউব আর মেরিঙ্গোপ্লাস্টি, এই দুইটা কথা মনে রাখবে। এখান থেকে এমসিকিউতেও দেয় টিম্পানোস্টমি টিউব কোন রোগের সাথে বা কোন রোগের চিকিৎসার সাথে জড়িত, মেরিঙ্গোপ্লাস্টি এটা কোন রোগের চিকিৎসার সাথে জড়িত। এখানে মেরিঙ্গোপ্লাস্টি এগুলো টিউবের মাধ্যমে করা হয় কি, তোমার ওই কানের যে পর্দা থাকে ওই পর্দার মধ্যে একটা ছিদ্র তৈরি করা হয়, ওই ছিদ্র তৈরি করে ওখানে যে তরল পদার্থ আছে জমা হয়ে আসছিল, তাই না, ওখানে ব্লক হয়েছিল না,
এখানে যে তরল পদার্থগুলো জমা হয়েছিল এখানে হইতেছে কানের পর্দায় একটা ছিদ্র তৈরি করে এই ছিদ্রের মাঝখানে একটা টিউব ইনসার্ট করে বা টিউব লাগিয়ে এই তরল পদার্থ বা এই যে জমে থাকা পদার্থ এটা বের করে নিয়ে আসা হয়। এটাই হইতেছে এই সার্জারিগুলো। আচ্ছা, এরপরে আমাদের ধূমপান নিয়ে কিছু জিনিসপাতি পড়া লাগবে। ধূমপানের জটিলতা। তো ধূমপান দুই ধরনের আছে, একটা সক্রিয় ধূমপান, একটা হচ্ছে নিষ্ক্রিয় ধূমপান। মানে তুমি যদি নিজে সিগারেট খাও এটা হচ্ছে সক্রিয় ধূমপান, তুমি সিগারেট খাইতেছো, তোমার বন্ধু দ্বারা আছে সিগারেট খাইতেছে না কিন্তু সিগারেটের ধোঁয়া ওর মুখের মধ্যে যাইতেছে বা ওর শ্বাসতন্ত্রের মধ্যে যাইতেছে, এটা হচ্ছে নিষ্ক্রিয় ধূমপান। আচ্ছা, এখন এটা জটিলতাগুলো আমাদের মনে রাখতে হবে। আমি এই কয়টা জাস্ট তোমাদের দেখাইতেছি, এইগুলোর জাস্ট আমি একটু বুঝাই দিব, বাদ বাকি তুমি কনসেপচুয়ালি মনে রাখার চেষ্টা করো, মুখস্থ করার চেষ্টা করার দরকার নেই। ফার্স্টে আসে এমফাইসিমা। এমফাইসিমাতে কী হইতেছে, এই জিনিসগুলো তোমার হইতেছে বিভিন্নভাবে উদ্দীপকে আসে, তাই জন্য এইগুলো তোমার একটু ভালো মতন মনে রাখতে হবে, বুঝতে হবে। তো এমফাইসিমাতে কী হয় অ্যাকচুয়ালি, এমফাইসিমাতে হচ্ছে এই ধরো অ্যালভিওলাইগুলো আমরা দেখছিলাম না, এরকম অনেকগুলো একসাথে আছে, 4টা দিই তাহলে বেটার। ধরো এই কটা হইতেছে অ্যালভিওলাই ছিল একসাথে। তো এখানে যখন তুমি ধূমপান করতেছো তখন তোমার মধ্যে বিষাক্ত পদার্থ বা টক্সিক পদার্থ ঢুকতেছে। তো টক্সিক যে পদার্থগুলো আছে এইগুলো এসে কী করে, তোমার এই অ্যালভিওলের যে প্রাচীরগুলো আছে এইগুলাকে তোমার ধ্বংস করে দেয়। তো এখানে দেখো সারফেস এরিয়া যদি তুমি হিসাব করো, এখানে যদি একটা সুতা দিয়ে তুমি সারফেস এরিয়া মাপো, এই জিনিসটা হইতেছে এইরকম করে এত দূর আসতেছে, মানে এটা টান করলে বিশাল বড় একটা সুতা হয়। বাট এইটাকে তুমি যদি, মানে এটা সারফেস এরিয়া তার মানে অনেকখানি বড়, এটাই আর কি বুঝাইলাম। তো আলটিমেটলি এখানে যদি তোমার টক্সিন বা বিষাক্ত পদার্থ আসে তাহলে কী করে, এখানে যে প্রাচীরগুলো আছে প্রাচীরগুলোরে তোমার ক্ষয় করে ফেলে বা একটা ক্ষত তৈরি করে। তো আলটিমেটলি প্রাচীরটা অনেকটা এরকম হয়ে যায়, তো এটা সারফেস এরিয়া কমে যায়, সারফেস এরিয়া কমে যায়। তো সারফেস এরিয়া কমে গেলে কি হয়, শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রফলের এরিয়া কমে গেল, তো শ্বাস প্রশ্বাস কম এরিয়া জুড়ে হয়। তো আলটিমেটলি তোমার ফুসফুস যতটুকুই আছে ওইটার ক্ষমতা তুমি কমাই দিলা, ঠিক আছে। ওইটার ক্ষমতা কমাই দিলে কি হবে, তুমি নর্মাল যে শ্বাস নিতেছো ওই শ্বাসের কারণে যে পরিমাণ অক্সিজেন তোমার দেহের ভিতরে যাওয়ার কথা ওই পরিমাণে অক্সিজেন যাইতেছে না, কারণ ওইটা বেশি সারফেস এরিয়া পাইতেছে না, ঠিক আছে। এখন অক্সিজেন যদি কম যায় তাহলে তোমার মনে হবে যে তুমি শ্বাস নিছো কিন্তু তোমার ভিতরে কোনো একটা কমতি থেকে গেছে, মানে এটার বলতে শর্টনেস অফ ব্রেথ, মানে তুমি অক্সিজেন নিতেছো তাও তো মনে হইতেছে তোমার মানে দেহের ভিতরে অক্সিজেন যায়নি, এরকম একটা ভাইব আসতেছে, বা মনে হইতেছে শ্বাস নিছো তাও শ্বাস নেও নাই, এরকম একটা। তো এটা হচ্ছে এমফাইসেমাতে হয়, এইখানে হচ্ছে এই প্রাচীরগুলো ক্ষয় হয়ে যায় এবং সবগুলো মিলে হইতেছে একটা থলির মতো গঠন করে যেখানে অনেকগুলো থলি থাকার কথা। এরপর আসলে তোমার ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস নাম শুনে বুঝতেছো এটা হচ্ছে ব্রঙ্কাসে হবে, তাই না। এটা হচ্ছে হবে কোথায়, ব্রঙ্কাসে। তো এটা হচ্ছে ধরো আমাদের ট্রাকিয়া ছিল, ট্রাকিয়া দুই পাশে হইতেছে ব্রঙ্কাস ছিল। তো এই ব্রঙ্কাস এগুলোর মধ্যে একটা স্পেশাল ব্যাপার কি, এগুলোর মধ্যে এক ধরনের সেল থাকে, ঠিক আছে। এখানে যে এপিথেলিয়াম থাকে এটা বলি সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড এপিথেলিয়াম, ওগুলোর নাম টাম দরকার নেই, বাট একটা জিনিস মনে রাখো, সিলিয়েটেড এপিথেলিয়াম। তো এখানে যে কোষগুলো থাকে তাদের মধ্যে এরকম প্রবর্ধন থাকে, যেগুলোকে বলতেছি আমরা সিলিয়া। কি বলতেছি এগুলো, কি বলতেছি হচ্ছে আমরা সিলিয়া। এই কোষগুলোর মধ্যে থাকে কি, সিলিয়া। এর পাশাপাশি এখানে হচ্ছে গবলেট সেল থাকে, কি থাকে, গবলেট সেল, গবলেট কোষ। এটা হচ্ছে তোমরা যে পরিপাক চ্যাপ্টারে পড়ছিল গবলেট কোষের নাম। এটা হচ্ছে যে মিউকাস তৈরি করে বা মিউসিন প্রডিউস করে। তো গবলেট কোষ এখানেও সেম কাজই করে, ওই তরল পদার্থ বা মিউসিন প্রডিউস করে। তো আলটিমেটলি ওই জিনিসটা ধরো এখানে তৈরি হইতেছে, এটা হচ্ছে আঠালো একটা পদার্থ। তো তোমার বাইরে থেকে যে ধুলাবালি আসতেছে এটা ধরো এই বরাবর যাইতেছিল, তো ধুলাবালিগুলা এই আঠালো পদার্থের মধ্যে আটকে যাবে, আটকে গেল, ঠিক আছে। আটকে গেলে কি হবে, এখানে যে সিলিয়াগুলো আছে সিলিয়াগুলো হইতেছে আপ অ্যান্ড ডাউন এরকম মুভমেন্ট করতেছে, এরকম করে এটা ধাক্কাই দিতেছে। তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করার মতো এটা হচ্ছে ধাক্কায় ধাক্কায় এই জিনিসটারে বাইরে বের করে দিতেছে। এই জিনিসটারে কি করতেছে এটা, এই জিনিসটারে এরকম ধরো এটা সিলিয়া, এটা হইতেছে এরকম মুভমেন্ট করতেছে ডানে বামে আগে পিছিয়ে মুভমেন্ট করে এই জিনিসটাকে ধাক্কা ধাক্কা বের করে দিতেছে কাশির মাধ্যমে। তো এই হইতেছে তোমার ব্রঙ্কাস নর্মালি করে থাকে, বাট তোমার হইতেছে এই ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে কি হয়, এখানে এই সিলিয়াগুলো অবশ হয়ে যায়, ফলে এখানে তোমার হইতেছে এই কাশি বা এই কফগুলো বের হয় না। মানে কফগুলো বের না হইলে কি হয়, এই রাস্তাটা হইতেছে কফ জমে জমে ব্লক হয়ে যায়। তো আলটিমেটলি তোমার শ্বাস নিতে খুব কষ্ট হয়, মানে তুমি শ্বাস নিতেছো কিন্তু বাতাস ভিতরে ঢুকতেছে না, ঠিক আছে। আবার আরেকটা কাহিনী হয়, এখানে হইতেছে এই যে ব্রঙ্কাইটিস নামের মধ্যে কি আছে, আইটিস আছে না, আইটিস মানে কি, প্রদাহ। তো আলটিমেটলি এখানে যদি রোগ জীবাণু আক্রমণ করে ব্রঙ্কাসে, তাইলে ব্রঙ্কাসে কি হবে, প্রদাহ। প্রদাহ হইলে কি হবে, জিনিসটা ফুলে যাবে, তাই না। এটা ফুলে গেলে ধরো হইতেছে নর্মালি এতটুকু, এইটা ফুলে গিয়ে এরকম পুরো হয়ে গেল, দেন এই পাশ থেকে পুরো হয়ে গেল, তো রাস্তাটা বন্ধ হয়ে গেল না।
আবার তোমার ইনফ্লামেশন হইলো, জ্বালাপোড়া হইলো, তাইলে জ্বালাপোড়া হইলে এর সাথে সাথে কি হবে, এর সাথে সাথে মিকাসও বের হবে, মিকাসও বেশি বেশি পরি হলো, বের হয়ে তো রাস্তায় বন্ধ করে দিল। তাহলে এরকম ব্রঙ্কাইটিস হইলে এই যে শ্বাসকষ্ট হয়, ঠিক আছে। ঠিক আছে, অ্যাজমার ক্ষেত্রেও এই টাইপের জিনিসপাতি দেখা যায়। আচ্ছা, এবার আসো যক্ষা। যক্ষার ক্ষেত্রে হয় কি, তোমার হচ্ছে এইখানে কিছু ভাইরাস থাকে, এই যে টিউবারকুলোসিস, নিউমোকক্কাস টিউবারকুলোসিস। তো এই ব্যাকটেরিয়া যেটা আছে, এটা হচ্ছে করে কি, তোমার ওই শ্বাসতন্ত্রে গিয়ে ওইখানে যে সেলগুলো আছে এগুলোকে আক্রমণ করে। ওগুলোকে যখন আক্রমণ করে তখন ডাব্লিউবিসিগুলো এসে ওখানকে আক্রমণ করা শুরু করে। তো আলটিমেটলি ওই সেলগুলো বা ওই কোষগুলো মারা যায়। তো আলটিমেটলি ওই কোষগুলো যদি মারা যায় তাহলে তোমার শ্বাসতন্ত্রের ক্ষতি হইতেছে, কারণ ওটা তোমার শ্বাসতন্ত্র বা শ্বসনতন্ত্রের কোষ। তো ওগুলো মরে গেল, তো আলটিমেটলি তোমার ক্ষতি হইতেছে। এর ফলে আলটিমেটলি তোমার শ্বসন প্রক্রিয়া ব্যাঘাতগ্রস্ত হইতেছে। ওই সেলগুলো মারা গেলে ওগুলো শ্বসন তো আর করতে পারতেছে না। তো এই জিনিসটা যখন বড় সড়ো স্কেলে হয় বা অনেক বেশি পরিমাণে হয় তখন আলটিমেটলি মানুষ শ্বাস প্রশ্বাস ঠিক মতন চালাইতে পারে না, তখন মানুষ মারাও যায়। এটা হচ্ছে যক্ষার ক্ষেত্রে হয়। আচ্ছা, তারপর হইতেছে ফুসফুসে ক্যান্সার। ফুসফুসে ক্যান্সার হলে কি হয়, তোমার হচ্ছে কোনো একটা নালীর মধ্যে ধরো হইতেছে এইখানে কোনো টিউমার টাইপের কিছু হয়েছে, তো এখন এখানে অ্যাবনর্মালি সেল এতটুকু বড় হয়ে গেছে বা এরকম একটা বড় গঠন তৈরি হয়েছে। তো আলটিমেটলি এরকম যদি গঠন তৈরি হয় শ্বাসনালীর মাঝখানে, তাহলে এটা হইতেছে শ্বাস প্রশ্বাস যাওয়ার জন্য, মানে বাতাস আদান প্রদানের জন্য রাস্তা যেটা আছে এটা ব্লক করে দেবে না। তো আলটিমেটলি তুমি হইতেছে শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, এই হচ্ছে ক্যান্সার আর কি। আর প্লিউরিসি, প্লিউরিসির ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, প্লিউরিসির ক্ষেত্রে হইতেছে কি, তোমার যে ফুসফুস আছে তার হচ্ছে, ধরো একটা ফুসফুস আমি এখানে আঁকি, এই ফুসফুসের দুইটা আবরণ আছে, বাইরের যে আবরণ এটাকে বলতেছি হচ্ছে আমরা প্যারাইটাল প্লুরা, প্লুরা, আর এটা বাইরে যেটা এটা হচ্ছে প্যারাইটাল। আর আরেকটা ভিতরে আছে, মানে ফুসফুসের যেটা পিঙ্ক কালার আগাইছি এটা গায়ে লেগে থাকে, ওইটাকে আমরা প্লুরার ভিতরে লেয়ার বলি, যেটা হইতেছে ভিসারাল প্লুরা। তো এই দুইটা লেয়ার কি করতেছে, ফুসফুসের সাথে কন্টিনিউয়াসলি ফুলতেছে আবার সংকুচিত হইতেছে, ফুলতেছে সংকুচিত হইতেছে। তো আলটিমেটলি এদের মধ্যে একটা তরল পদার্থ না থাকলে এদের মধ্যে ঘষাঘষি লাগবে বা ঘর্ষণ হবে, ঘর্ষণ হলে এখানে জলাপোড়া হবে। তো এখানে একটা তরল পদার্থ থাকে, এটাকে বলি হচ্ছে আমরা প্লুরাল ফ্লুইড বা প্লুরাল রস, যেটা হইতেছে এখানে ফ্রিকশন বা ঘর্ষণ প্রতিরোধ করে। প্লুরিসির ক্ষেত্রে কি হয়, এখানে বাইরে যে লেয়ারটা আছে এটা হচ্ছে অনেক বেশি খসখসে হয়ে যায়, নর্মালি হইতেছে এটা স্মুথ থাকে। তো আলটিমেটলি খসখসে হয়ে যাওয়ার ফলে কি হয়, এখানে হচ্ছে ঘর্ষণটা বেশি হয়, আলটিমেটলি জ্বালাপোড়া করে, তো আলটিমেটলি বুকে জ্বালাপোড়া করবে। আচ্ছা, এরপরে হইতেছে তোমার ফাইব্রোসিস একটা জিনিস আছে, ওইটা অ্যাকচুয়ালি তোমার বোঝার অত দরকার নেই, তাও জাস্ট বলি। ধরো হচ্ছে কোনো একটা জায়গায় কোষ, এখানে হচ্ছে কোষগুলা মেরে ফেলছে কেউ, ডাব্লিউবিসি নর্মালি মারে, তো মেরে যাওয়ার ফলে ওখানে হচ্ছে স্কার তৈরি হয়েছে বা হচ্ছে ক্ষত স্থান তৈরি হয়েছে। তো এইগুলো ধরো ক্ষতস্থান, আর নর্মালি এটা থাকার কথা হইতেছে এরকম। তো এর ফলে কি হইতেছে, এই জায়গাটা এখানে কাজ করতেছে না, এই জায়গা এখানে কাজ করতেছে না, এই জায়গায় কাজ করতেছে না, এই জায়গাগুলো হইতেছে ফাইব্রোসিস হয়েছে, মানে হইতেছে ওই জায়গাগুলো স্কার ফর্মেশন হয়েছে বা ক্ষত স্থান তৈরি হয়েছে, ফলে ওই জায়গাগুলো কাজ করতেছে না। তো এই জিনিসপাতিগুলো ধূমপানের জন্য হয়, এটাই কি মাথায় রাখো। যা বুঝাইছি এটাই তোমার হইতেছে মোর দেন ইনাফ। এরপরে তুমি হইতেছে ইয়াটা দেখো যে ধূমপাই আর হইতেছে স্বাভাবিক মানুষের মধ্যে যে এক্স রে, বুকের এক্স রে পার্থক্য, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তো এখানে হচ্ছে এই চার্টগুলো পড়ে ফেলবে, এখান থেকে আমি কিছু জিনিসপাতি তোমার বুঝাই দিই। ধরো এখানে হচ্ছে এমফাইসেমা হয়েছে ধূমপাইয়ের, তো ধূমপাইয়ের ক্ষেত্রে এমফাইসেমা হলে কি হয়েছে, এই সুস্থ মানুষের ক্ষেত্রে অ্যালভিওলাইগুলো এরকম ছিল, একটা ছোট আয়তন নিয়েছিল, এর ক্ষেত্রে তো এটা ফুলে গেছে। তো এরকম একটা অ্যালভিওলাই তো আর ফুলতেছে না, অনেকগুলো অ্যালভিওলাই ফুলতেছে, তো অনেকগুলো অ্যালভিওলাই ফুললে কি হবে, এর আয়তনটা তুলনামূলক বড় যাবে, তাই জন্য আয়তনটা এখানে একটু বড় হয়ে যায়। তার মধ্যে এটা দেখো আবার ফ্রেশ কালো, এটার মধ্যে অস্বচ্ছ পদার্থ জমা হয়েছে। অস্বচ্ছ পদার্থ হইতেছে বিষাক্ত পদার্থ বা কার্বন পার্টিকেল বা দূষিত পদার্থ। তো যে ধূমপান করতেছে ওর মধ্যে বিষাক্ত পদার্থ বা দূষিত পদার্থ বেশি বেশি যাইতেছে, তাই জন্য ওগুলো হইতেছে এখানে সাদা সাদা বা অস্বচ্ছ একটা ছবি তৈরি করতেছে, আর এর মধ্যে নাই, তাই জন্য এটা ক্লিয়ার দেখা যাইতেছে, ঠিক আছে। দেন হইতেছে এইখানে হৃৎপিণ্ডটা একটু ছোট দেখা যাইতেছে, এখানে হৃৎপিণ্ডটা বড় হয়ে যাইতেছে, এখানে তরল পদার্থ জমে যাইতে পারে, এখানে তরল পদার্থ সাধারণত থাকে না। এগুলোই আর কি বৈশিষ্ট্য, এখানে এমফাইসিমার বৈশিষ্ট্য থাকবে, এখানে এমফাইসিমার বৈশিষ্ট্য থাকবে না, এগুলো আর কি মোটামুটি একটু রিডিং দিয়ে রাখো। আচ্ছা, তারপরে কৃত্রিম শ্বাস প্রশ্বাস, এটা হচ্ছে লাস্ট টপিক। এখান থেকে আর কি তেমন কিছু বুঝাবো না, এটা তোমরা জাস্ট রিডিং দিবা তাইলেই হবে। এখানে হইতেছে এটা অ্যাকচুয়ালি কোনো একটা বোর্ডে একবারে আসছিল, তাই জন্য এটা তুলছি, অত একটা লাগে না, এটা একটু রিডিং দিয়ে রাখবা।
আর এটা মেইনলি কি হয় আমি একবার তা বলে দিতেছি। আর কৃত্রিম শ্বাস পরিচালনা পদ্ধতি এটা তোমরা দেখছোই, এই যে মুখে মুখ লাগায়। আমার একটা বন্ধু সে আগে স্কাউটে ছিল বুঝছো, একবার এই কাজ করতে লাগছিল, পরে ভালো সরো মাইটার খাইতে লাগছিল। তো এইগুলা বেশি করতে যাওয়া না, এগুলো রিস্ক আর কি, মানে করতে যা রিস্ক নিয়ে করা আর কি কাইন্ড অফ। সো যাই হোক, মুখে মুখ লাগায়, নাকে মুখ লাগায়। বাচ্চাদের ক্ষেত্রে মুখে নাকে 2 জায়গায় বাতাস দিতে হয়। দেন হইতেছে আরেকটা আছে ভেন্টিলেটর, এরতেছে তুমি যদি মুখ না লাগায় করতে চাও সেক্ষেত্রে কৃত্রিম ভেন্টিলেটর ব্যবহার করে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা যেতে পারে, কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা যেতে পারে। আর হইতেছে তোমার যদি মানে মুখ লাগাই দিতে হেজিটেশন হয় বা মায়ের খাওয়ার চান্স থাকে, তাহলে হচ্ছে তুমি এখানে মুখোশ লাগায় এই জিনিসটা করতে পারো। যাই হোক, আমি এখানে কোনো সাজেশন দিতেছি না, এটা জাস্ট একবার রিডিং দিলে দিও। আর কৃত্রিম শ্বাস প্রশ্বাসের উদ্দেশ্য ধরো হচ্ছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হইলে কি হবে, তুমি হইতেছে আলটিমেটলি শ্বাস প্রশ্বাস বন্ধ হইলে তোমার ব্রেনে দেন হচ্ছে অন্যান্য যে অর্গানগুলো আছে বা টিস্যুগুলো আছে এগুলো অক্সিজেন সাপ্লাই কমে যায় বা অক্সিজেন পৌঁছায় না। তো আলটিমেটলি কী হয়, এরা হইতেছে অক্সিজেনের অভাবে মারা যাওয়া শুরু করে। তো আলটিমেটলি তুমি যখন এই শ্বাসটা দিতেছো, মুখ দিয়ে বাতাস দিতেছো বা কৃত্রিমভাবে কোনোভাবে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতেছো, তখন কি হইতেছে ওইখানে যে কোষগুলো আছে ওগুলা বাতাস পেয়ে কিছুটা অ্যাক্টিভেট হয়ে যায়। এর ফলে তোমার ওইখানে এই কোষগুলো মারা যাওয়ার প্রবণতা কমে যায় এবং শ্বাসকেন্দ্রটা একটু স্টেবল হলে ওইটা নিজে নিজে শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করে দেয়। ঠিক আছে, এই মেইন উদ্দেশ্য হলো আমাদের যে ব্রেইন, তারপরে লাংস, তারপরে হার্ট, এই টাইপের মেইন টিস্যুগুলোকে কিছুক্ষণ বাঁচায় রাখা, যতক্ষণ না এটা হচ্ছে নিজে নিজে আবার কাজ করা শুরু করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মূল উদ্দেশ্য, যাতে একটা টেম্পোরারি সাপোর্ট দেওয়া যায়। আর বাচ্চাদের ক্ষেত্রে মাঝে মধ্যে দেখবে যে ওই হাসপাতালে কী করছে, বাচ্চা জন্মাইছে কিন্তু শ্বাস প্রশ্বাস নিতেছে না, তখন বাচ্চারা কী করছে 2 পা ধরে এরকম করে উল্টাইছে। তখন উল্টা আনিছে কি জন্য, এখানে যে দেহের রক্ত তুমি উল্টা করে দিলে সব রক্ত মাথার দিকে ফ্লো হবে না, আর শ্বাসকেন্দ্র কোথায় আছে, মাথায় আছে। তো আলটিমেটলি রক্ত যখন ব্রেনে যাইতেছে তখন এই শ্বাসকেন্দ্রগুলো অ্যাক্টিভেট হয়ে যেতেছে। সাথে হচ্ছে পিঠে একটু চাপ দেওয়া হয়, পিঠে চাপ দিলেই প্রতিপত্ত কিছু সেন্টার আছে বা রিফ্লেক্স সেন্টার আছে, এগুলো অ্যাক্টিভেট হয়। তো আলটিমেটলি শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের যা যা লাগবে মোর দেন এনাফ পড়ানো হয়েছে, এগুলা একবার দেখে যাও। আর তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও, আর কোনো ট্রিক্স লাগলে, কোনো কিছু মানে মনে থাকে না এরকম প্রবলেম থাকলে আমারে জানাও, আমি ওইটার একটা ট্রিক্স বানিয়ে দেবো। আজকে ক্লাসের জন্য ইনাফ, আশা করি এখান থেকে একটা জিনিস কমন পাওয়া যাবে। তো শুভকামনা সবাইকে, আজকের ভিডিওতে এতটুকুই, ধন্যবাদ।